এরপরে যখন আপনি হচ্ছে গিয়ে রুগীকে পার অ্যাবডোমিনালি এক্সামাইন করতে যাবেন, আপনার পার অ্যাবডোমিনালি হচ্ছে গিয়ে রুগীর আপনার থাকতে পারে যে হচ্ছে গিয়ে অ্যাবডোমেন রিজিড থাকতে পারে, যদি কিনা হচ্ছে গিয়ে আপনার এই সেপটিক অ্যাবর্শনের সময় যদি কোনো হচ্ছে গিয়ে পারফোরেশন বা হচ্ছে গিয়ে যদি আরো কমপ্লিকেশন হয়ে যায় সেক্ষেত্রে অ্যাবডোমেন রিজিড থাকতে পারে। এছাড়াও হচ্ছে গিয়ে আপনার অ্যাবডোমেনের মধ্যে এটা খুবই রেয়ার, আমি নিজে কখনো দেখি নাই যে হচ্ছে গিয়ে আপনার একদম সফট কোনো ফিলিং আপনি হচ্ছে গিয়ে একদম পেলভিসের নিচের দিকে পেতে পারেন, যদি বড় কোনো পেলভিক অ্যাবসেস বা হেমাটোমা যদি হয়ে থাকে, পেলভিক অ্যাবসেস হয়ে থাকলে সেই ক্ষেত্রে পেতে পারেন, আমি কখনো দেখি নাই এটা। আচ্ছা, এরপরে আপনি যখন পিভি করবেন, পিভি করার মধ্যে আপনার হচ্ছে গিয়ে দেখা যাবে যে পিভির ক্ষেত্রে আপনি ওই পোস্টেরিয়র ফর্নিক্স দিয়ে যাইলে একটা বগি অ্যাবসেস বা একটা বগি ফিলিং আপনি পাবেন, হুইচ উইল ইন্ডিকেট পেলভিক অ্যাবসেস। আর হচ্ছে ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, একদম এটা আমরা সবাই জানি যে ফাউল স্মেলিং ডিসচার্জ আসে। এরপরে আসেন যে আপনি এক্সামাইন করার পরে রুগীর ইনভেস্টিগেশনস করবেন। ইনভেস্টিগেশন কি কি ইনভেস্টিগেশন পাঠাবেন একটা রুগীর ক্ষেত্রে? আচ্ছা, মাঝখানে একটা মনে হয় বলতে ভুলে গেছি, আপনার হচ্ছে গিয়ে মিসড অ্যাবর্শন এবং সেপটিক সবগুলোর ক্ষেত্রেই তো মনে করেন আপনারা হচ্ছে গিয়ে ইউজুয়াল আমরা হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রামের কথা বলেছি, এই দুইটার ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের সাথে অবশ্যই সিবিসির কথা বলতে হবে। মিস্টের ক্ষেত্রে কেন বলবেন? কারণ মিস্টের ক্ষেত্রে আপনি সিবিসি করে মেইনলি রুগীর প্লেটলেট কাউন্ট দেখতে চান। এখানে প্লেটলেট কাউন্ট যদি দেখেন আপনি প্লেটলেট কাউন্ট কমে গেছে, সেই ক্ষেত্রে রুগীকে কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে, কারণ মিসড অ্যাবর্শন ইজ উই নো যে হচ্ছে গিয়ে ওই প্রোডাক্ট অফ কনসেপশনটা বিকামস আ সোর্স অফ ইনফেকশন এন্ড আলটিমেটলি ইট বিকামস আ সোর্স ফর ডিআইসি। সো এর জন্য আপনাকে রুগীকে মিসড অ্যাবর্শনের রুগীকে একটা সিবিসি করে আলটিমেটলি দরকার পড়লে কোয়াগুলেশন প্রোফাইল আপনি করতে দিবেন। সেপটিক অ্যাবর্শনের রুগীর ক্ষেত্রে আপনি কি কি দিবেন? এখানে আপনাকে অনেকগুলো ইনভেস্টিগেশন পাঠাতে হবে। এখানে আপনি রুগীর হচ্ছে গিয়ে একদম সুন্দর মতন রুটিন স্পেসিফিক করে লিখে ফেলবেন। রুটিনের আন্ডারে আপনি হচ্ছে গিয়ে রুগীর একটা সিবিসি পাঠাবেন। সিবিসির মধ্যে আপনি এখানে তার হেমোগ্লোবিন লেভেল দেখতে চাচ্ছেন, তার হচ্ছে গিয়ে আপনি ডব্লিউবিসি কাউন্ট দেখতে চাচ্ছেন, এর মধ্যে দিয়ে আপনি নিউট্রোফিল কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট এগুলো দেখতে চান। সাথে আপনি হচ্ছে গিয়ে রুগীর একটা ইউরিনের আরএনএ পাঠাই দিবেন এবং ইউরিনের একটা কালচার পাঠাই দিবেন। কালচার পাঠাবেন টোটাল 3টা, ইউরিনের একটা কালচার পাঠাবেন, ব্লাডের একটা কালচার পাঠাবেন এবং একটা হাইভোজাইনাল সোয়াব পাঠাবেন ফর কালচার সেন্সিটিভিটি। এছাড়া আপনি ব্লাডের আর কি কি এক্সামিনেশন বা কি কি ইনভেস্টিগেশন পাঠাইতে চান? ব্লাডের ক্ষেত্রে আপনি সিরাম ইলেকট্রোলাইট করতে চান, কারণ হচ্ছে গিয়ে এই রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার পেরিটোনাইটিস থাকতে পারে, পেরিটোনাইটিস থাকলে তার ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স থাকতে পারে। রোগীর হচ্ছে গিয়ে আপনি একটা সিরাম ক্রিয়েটিনিন করতে চান, যে ডিআইসি বা হচ্ছে গিয়ে আমার ফার্দার কোনো একেআই পর্যন্ত ডেভেলপ করলো কিনা এটার জন্য ক্রিয়েটিনিন করতে চান, এবং রোগী সেপটিক শকের দিকে যাচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা একটা সিরাম ল্যাকটেটও করতে চাই। সাথে আপনি একটা সিআরপি পাঠাবেন। এগুলা গেল ব্লাডের ইনভেস্টিগেশন। এছাড়াও আপনি আর কি কি করতে চান? আপনি হচ্ছে গিয়ে একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে চান, সাথে আপনি একটা চেস্ট এক্সরে পিএভিউ করতে চান। এগুলো করে আপনি কি দেখতে চাচ্ছেন? এগুলো আমরা মেইনলি সবাই জানি যে প্লেন এক্সরে করে আমি কোনো গাট ইনজুরি বা কোনো গাট পারফোরেশন হয়েছে কিনা এটা বোঝার চেষ্টা করতেছি, এবং চেস্ট এক্সরে করে আমি হচ্ছে গিয়ে তার কোনো অ্যাটেলিপটেসিস ডেভেলপ করেছে কিনা এটা বোঝার চেষ্টা করতেছি। এরপরে আসেন সাথে হচ্ছে আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট, যে জিনিস আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম করে আমি কি দেখতে চাচ্ছি? আলট্রাসোনোগ্রাম করে আমি দেখতে চাচ্ছি ভিতরে কোনো রিটেইন প্রোডাক্ট আছে কিনা, কোনো ফরেন বডি আছে কিনা, বা আমার ইউটেরাসের কোনো পারফোরেশন হয়েছে কিনা, এগুলো আমি একটা ইউএসজি করে দেখতে চাই। সো এই গেল মোটামুটি আমাদের ইনভেস্টিগেশনের পরেই দেখবেন যে হচ্ছে কি আপনাদের পেজ 159 এর মধ্যে কমপ্লিকেশনস লেখা আছে। অন্যগুলোর ক্ষেত্রে কমপ্লিকেশন না লাগলেও আমার ক্ষেত্রে সেপটিক অ্যাবর্শনের জন্য কমপ্লিকেশন লাগবে। ওখানে দেখবেন যে ইমিডিয়েট এবং ডিলেট করে কমপ্লিকেশন দেওয়া আছে, যে আপনার সেপটিক অ্যাবর্শনের রোগী যখন আসে তখন সে হচ্ছে গিয়ে হেমারেজ নিয়ে আসতে পারে, বা ইনজুরি টু দি পেলভিক অর্গানস, অথবা ইনজুরি টু দি গাটস নিয়ে আসতে পারে, বা হচ্ছে গিয়ে আপনার এই যদি ইনজুরি হয়ে থাকে, ইনজুরি থেকে রোগীর হচ্ছে গিয়ে পেরিটোনাইটিস বা হচ্ছে গিয়ে আপনার ইনফেকশনের জন্য ওভারওয়েলমিং ইনফেকশন থেকে আপনার রোগীর হচ্ছে একেআই বা সেপটিক শক ডেভেলপ করতে পারে, বা হচ্ছে লাংসে অ্যাটেলেক্টেসিস বা থ্রম্বোফ্লেবাইটিস ডেভেলপ করতে পারে। এগুলো সব ইমিডিয়েটের আন্ডারে। আর ডিলেডের আন্ডারে আমার রোগীর সেপটিক অ্যাবর্শনের রোগীর পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে? পরবর্তীতে হচ্ছে গিয়ে আমার এই রোগী পিআইডি ডেভেলপ করতে পারে, হ্যাঁ, ক্রনিক পেলভিক পেইন, বা হচ্ছে গিয়ে এই ইনডিউসড, এটা যেহেতু ইনডিউসড অ্যাবর্শন এবং আলটিমেটলি সেপটিক অ্যাবর্শন হয়েছে, পরবর্তীতে আমার রোগী একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আসতে পারে, বা একটোপিক প্রেগন্যান্সির সাথে ইনফার্টিলিটি আমার রোগী পরবর্তী দিনে প্রেজেন্ট করতে পারে, ডিসপেরোনিয়া নিয়ে আসতে পারে। এগুলো রিমোট কমপ্লিকেশন নিয়ে আসবে। এরপরে আসেন যে আমি এই সেপটিক
অ্যাবর্শনের রোগীকে ম্যানেজ কিভাবে করব। সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রে আপনাকে কোয়েশ্চেনের দিকে একটু মনোযোগ দিতে হবে যে আমার কোয়েশ্চেনের মধ্যে কি শুধু সেপটিক অ্যাবর্শন নিয়ে আসছে না সেপটিক শক নিয়ে আসছে। যদি শক নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে হচ্ছে কি আমার একদম পুরো শকের ম্যানেজমেন্ট, আপনারা যেটা ইউজুয়ালি শকের ম্যানেজমেন্ট যেটা করে থাকেন একদম ওইভাবে শুরু করতে হবে যে আমার রোগীকে প্রথমে হসপিটাল অ্যাডমিশন করতে হবে, হসপিটাল অ্যাডমিশন করে আমার হচ্ছে গিয়ে শাউট ফর হেল্প করতে হবে, হেল্প করে তারপরে হচ্ছে গিয়ে আমি দুইটা রোগীকে হোয়াইট বোর্ড দুইটা ক্যানুলা করাবো, ক্যানুলা করা ইনভেস্টিগেশনস এর জন্য ব্লাড পাঠাই দিব এবং হচ্ছে গিয়ে আমি ফ্লুইড চালু করব। ফ্লুইডের সাথে সাথে আমি কি দিব, এখানে হচ্ছে গিয়ে তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাকে ইউজ করতে হবে। কি আমি অ্যান্টিবায়োটিক দিব, এখানে আমরা এজিএম থেরাপি দিব, এজিএম বা ট্রিপল অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা দিব। এখানে আমরা অ্যাম্পিসিলিন, মেট্রোনিডাজল আর জেন্টামাইসিন দিব। অ্যাম্পিসিলিন আমরা দিব হচ্ছে 2 গ্রাম আইভি 6 আওয়ারলি করে আমি স্টার্ট করব। মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম করে টিডিএস আমি চালু করব। এছাড়া আরেকটা কি থাকলো, জেন্টামাইসিনটা আমি সেরাম ক্রিয়েটিনিন রিপোর্ট দেখে আমি হচ্ছে 80 মিলিগ্রাম করে টিডিএস করে স্টার্ট করে দেব। সো এই গেল আমার অ্যান্টিবায়োটিক কভারেজ। এছাড়া আমি রোগীকে ক্যাথেটার করব, ক্যাথেটার করে আমি হচ্ছে গিয়ে রোগীকে একদম স্পন্টেনিয়াসলি 15 মিনিট অন্তর অন্তর আমি রোগীকে ফলো আপ করতে থাকবো। এটা গেল আমার শকের ম্যানেজমেন্ট। এরপরে আসেন শক এবং হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যান্টিবায়োটিকটা ইউজ করে ফেললাম। এরপরে মনিটরিং এর মধ্যে আপনি বলবেন যে হচ্ছে গিয়ে মনিটরিং এর আন্ডারে আপনি হচ্ছে গিয়ে তার পালস, বিপি, ইউরিন আউটপুট দেখবেন, টেম্পারেচার দেখবেন এবং হচ্ছে গিয়ে তার ব্লিডিং কি পরিমাণে ব্লিডিং হচ্ছে, পারভাজাইনাল ব্লিডিং কি পরিমাণে হচ্ছে, বা হচ্ছে আমার অ্যাবডোমেন আরো বেশি ডিস্টেন্ডেড হচ্ছে কিনা, রিজিড হচ্ছে কিনা, এগুলো আমাকে রোগীর ফলো আপে রাখতে হবে বা মনিটরিং এ রাখতে হবে। এছাড়া স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমার তো হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক কাভারেজ চলছে। অ্যান্টিবায়োটিক কাভারেজ যখন 24 ঘন্টা অ্যান্টিবায়োটিক কাভারেজের পরে হচ্ছে গিয়ে যদি ভিতরে কোনো রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন থেকে থাকে আমাকে এভাকুয়েট করে দিতে হবে। কখন? অ্যান্টিবায়োটিক চলার 24 ঘন্টা পরে আমি এভাকুয়েট করব। রোগীকে তো আমি এর মধ্যে দিয়ে এভালুয়েট করতেছি, সমস্ত ইনভেস্টিগেশন পাঠিয়েছি, আমি একটা আলট্রা করেছি। যদি আমি এখন দেখি যে হচ্ছে আপনার রিটেইন প্রোডাক্টের সাথে আমার হচ্ছে গিয়ে রোগীর পেলভিক অ্যাবসেস ডেভেলপ করেছে, অ্যাবসেস ডেভেলপ করলে আমি হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক যে চলছে, অ্যান্টিবায়োটিক চলার 48 to 72 আওয়ার্স পরে আমি কি করব, পোস্টেরিয়র গল্পটমি করে পেলভিক অ্যাবসেসটা ড্রেইন করে দেব এবং অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করব। আফটার সিং দি সিএস রিপোর্ট, এর মধ্যে আমার সিএস রিপোর্ট দেখে তারপরে আমি ফার্দার অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করব। যদি এরকম আসে যে আমার রোগীর পেরিটোনাইটিস ডেভেলপ করেছে অথবা হচ্ছে গিয়ে আমার গাট ইনজুরি আছে, আমি এটা হচ্ছে ইসে পেয়েছি, ডায়াগনোসিসে পেয়েছি গাট ইনজুরি আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বা হচ্ছে গিয়ে তার কোনো ইউটারাইন ইনজুরি আছে, সোজা কথা আমার যে কোনো সার্জিক্যাল যদি কোনো আমি দেখি যে কোনো পারফোরেশন আছে, আমার ইউটারাইন কোনো পারফোরেশন আছে, অথবা হচ্ছে গিয়ে আমার ইউটেরোভ্যাজাইনাল ট্র্যাক্টে কোথাও কোনো ইনজুরি আছে, অথবা হচ্ছে গিয়ে আমার গাটে কোনো ইনজুরি হয়েছে, বা হচ্ছে আমার ভিতরে অ্যাবডোমিনাল কোনো ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে 48 to 72 আওয়ার্স পরে আমাকে ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে যদি হচ্ছে আমার ইউটারাস কোনো ইনজুরি থাকে রিপেয়ার করে দিতে হবে, যদি রিপেয়ার না করা যায় হিস্টেরেক্টমি করতে হবে। যদি কোনো গাটি ইনজুরি থাকে সেই ক্ষেত্রে আমাকে জেনারেল সার্জনকে কল দিতে হবে এবং জেনারেল সার্জন দিয়ে এটাকে রিপেয়ার করাতে হবে। সো এই গেল মোটামুটি আপনাদের সেপটিক অ্যাবর্শনের ম্যানেজমেন্ট। দুইটা ভাগ করে এটাকে বলে ফেলবেন যে হচ্ছে জেনারেল এবং স্পেসিফিক। জেনারেলের আন্ডারে শকের ম্যানেজমেন্ট প্লাস আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, আর স্পেসিফিকের আন্ডারে যেভাবে যা লাগে, শুধু প্রোডাক্ট থাকলে ডিএনসি করবেন বা হচ্ছে এভাকুয়েশন করে দিবেন, যদি হচ্ছে গিয়ে পারফোরেশন থাকে তাহলে সেই অনুযায়ী আপনি একে হচ্ছে গিয়ে ম্যানেজ করবেন। আচ্ছা, এরপরে আসেন যে এই সেপটিক অ্যাবর্শনটা বলার পরে আপনাদের যে টপিকটা লিখে রেখেছি সেটা হচ্ছে আপনাদের পোস্ট অ্যাবর্শন কেয়ার, পিএসসি। হ্যাঁ, একদম লাল করে লিখে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনাদের লাস্ট সেশনটাতে মানে জুলাই 24-এ যেহেতু হচ্ছে কি আপনাদের অ্যাবর্শন থেকে দুটো কোয়েশ্চেন আসছে, আপনাদের এই সেশনের জন্য জানুয়ারি 25-এর জন্য যদি অ্যাবর্শন থেকে প্রশ্ন আসে তাহলে হয়তো বা এই জায়গাটা আপনাদের একটু ভালো করে আমার মনে হয় দেখে যাওয়া দরকার। হ্যাঁ, যেহেতু হচ্ছে কি অ্যাবর্শন থেকে অলরেডি দুইটা এসে পড়ছে, এরপরের বার আসলে পিএসসি থেকে আসবে আশা করি। তো পিএসসি বা পোস্ট অ্যাবর্শন কেয়ার জিনিসটা কি, এটা পড়বেন কোথা থেকে, এটা একদম আপনি পাবেন হচ্ছে আপনার ওজিএসবি গাইডলাইনের 121 নাম্বার পাতাতে। 121 নাম্বার পাতায় দেখবেন খুব সুন্দর করে হচ্ছে কি একদম ফ্লো চার্ট আকারে দেওয়া আছে পিএসসি কি জিনিস, কিভাবে কি করবেন। সো পিএসসি কে টোটাল 3টা ভাগে ভাগ করা আছে যে আপনি 3টা ভাবে ম্যানেজ করবেন। একটা হচ্ছে কি আপনার রোগী অ্যাবর্শনের জন্য যে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করেছে, যে কমপ্লিকেশন সাথে করে নিয়ে আসছে, মনে করেন ওই যে মিসড অ্যাবর্শনের সাথে আপনার রোগী ডিআইসি নিয়ে আসছে, এটা একটা কমপ্লিকেশন, এটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। সো প্রথম পয়েন্ট হচ্ছে আপনার
কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট। 2 নম্বরে হচ্ছে রোগীকে কন্ট্রাসেপশন দিতে হবে, কন্ট্রাসেপটিভ ম্যানেজমেন্ট। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে দেখবেন বলা আছে যে হচ্ছে আপনাদের এই দুইটার মধ্যে এই এমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং রুটিন ম্যানেজমেন্টের মধ্যে বা হচ্ছে গিয়ে আমার একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে আমার একটা সমন্বয় করা। অ্যাজ ইন হচ্ছে গিয়ে আপনার রুগী মনে করেন যে হচ্ছে গিয়ে আপনার রুগী আপনার কাছে এখন আসছে যে হচ্ছে গিয়ে এখন আসছে অ্যাবর্শন নিয়ে, কিন্তু আপনার রুগী অনেক অ্যানিমিক, অথবা আপনার রুগীর লাংসে কোনো ইনফেকশন আছে, অথবা হচ্ছে গিয়ে আপনার রুগীর সার্ভাইকাল বা ব্রেস্টের কার্সিনোমার জন্য জীবনে কোনোদিন আপনার কাছে 40 বছরের রুগী আসছে, জীবনে সে কোনোদিন কোনো স্ক্রিনিং করে নাই, মানে অন্য কোনো প্রবলেম, তার প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম আছে, সে জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় না, আপনার কাছে আপনি আজকেই সে প্রথম আসছে জীবনে ডাক্তারের কাছে। সো আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে তাকে ওই সুযোগে, যেহেতু আপনি তাকে আজকে পেয়েছেন এবং আমাদের দেশে তো আসলে হচ্ছে গিয়ে মানুষজন হেলথ নিয়ে এত কনসার্ন থাকে না, এর জন্য আপনি তাকে, যেহেতু আজকে সে আসছে, আপনি তার অন্যান্য যেই প্রবলেম গুলো আছে বা যেগুলো আপনার জন্য ম্যানেজেবল যে প্রবলেম গুলো, ওগুলাও আপনি একই সাথে ট্রিট করে দিলেন। এটা হচ্ছে কি আপনাদের এই 3 নম্বরে আমরা যেটা বললাম হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস RHCS। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 3 নম্বরে বললাম। এখন আসেন যে প্রথম যে দুইটা পয়েন্ট আমরা বলেছিলাম যে আপনার রোগীর কোনো কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট। মনে করেন যে হচ্ছে গিয়ে আপনার রোগী হয়তো বা সেপটিক অ্যাবর্শন বা হচ্ছে গিয়ে অন্য কোনো অ্যাবর্শনের সাথে হচ্ছে গিয়ে অ্যানিমিয়া নিয়ে আসছে, সিভিয়ারলি আপনার রোগী অ্যানিমিক, মানে হচ্ছে গিয়ে একদম হেমোগ্লোবিন মনে করেন 5 হয়ে গেছে, 4 হয়ে গেছে, এটাও আপনার ম্যানেজ করতে হবে এই কমপ্লিকেশনস এর আন্ডারে। যদি মনে করেন আপনার রোগী সেপটিক অ্যাবর্শনের পরে সে হচ্ছে গিয়ে আপনার কোনো গাটে ইনজুরি অথবা হচ্ছে গিয়ে সার্ভিক্স অথবা ভাজাইনাতে কোনো ইনজুরি নিয়ে আসছে, তাহলে এগুলোকে যে আপনি রিপেয়ার করতেছেন, এগুলো তো কমপ্লিকেশন, এগুলো তো আসলে অ্যাবর্শন না, এগুলো অ্যাবর্শনের পরের কমপ্লিকেশন, তাহলে আপনাকে এগুলো রিপেয়ার করে দিচ্ছেন, এটা হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। কন্ট্রাসেপশনের আন্ডারে আপনি যে কোয়েশ্চেনটা আমাদের বিগত সেশনগুলোর মধ্যে আসছিল যে হচ্ছে গিয়ে আপনি মনে করেন একটা রোগী আপনার কাছে যে কোনো একটা টাইপের অ্যাবর্শন নিয়ে আসছে, আপনি ম্যানেজ করে দিলেন, এরপরে আপনি রোগীকে কন্ট্রাসেপটিভ কবে থেকে শুরু করবেন, এটা হচ্ছে সাধারণত আপনাদের কোয়েশ্চেন থাকে। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে যে আপনি যে কোনো রোগীর যে কোনো অ্যাবর্শনে আপনার রোগী আগের থেকে যে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করে, এখন আপনার কাছে যে কোনো টাইপের অ্যাবর্শন নিয়ে আসছে, আপনি কখন কন্ট্রাসেপটিভ চালু করবেন? ইমিডিয়েটলি। অ্যান্সার হচ্ছে ইমিডিয়েটলি। যে টাইপের কন্ট্রাসেপশনের কথাই আপনি মিন করতেছেন, আপনার অ্যান্সার, প্রথম অ্যান্সার হবে ইমিডিয়েটলি। যদি হচ্ছে গিয়ে আপনার রোগী ওসিপি খায়, তাহলে মনে করেন আপনার কাছে যে কোনো একটা অ্যাবর্শন নিয়ে আসছিল, আপনি ম্যানেজ করছেন, ইমিডিয়েটলি রোগীকে ওসিপি স্টার্ট করে দিবেন। আপনার রোগী হচ্ছে গিয়ে ব্যারিয়ার মেথড ইউজ করে, আপনি অ্যাবর্শনের ম্যানেজমেন্ট করে ইমিডিয়েটলি তাকে ব্যারিয়ার মেথডস দিয়ে দিবেন। আপনার রোগী হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি ইমপ্ল্যান্ট দিতে চান অথবা হচ্ছে গিয়ে আপনি লাইগেশন করতে চান, সেপটিক অ্যাবর্শনের রোগী আপনাকে ল্যাপারোটমি করতে হবে, আপনি লাইগেশন করতে চান, রোগী লাইগেশন করতে চায়, এই টাইপের কেস, অথবা হচ্ছে আপনি আপনার রোগী হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করতে চায়। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে আপনি কখন দিবেন? অ্যান্সার ইমিডিয়েটলি। কিন্তু যেহেতু এই দুইটার ক্ষেত্রে আপনি, এই দুইটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর, আপনাকে দেখতে হবে যে আপনার রোগীর অ্যানিমিয়া আছে কিনা। যদি 7 এর নিচে থাকে, আপনার হেমোগ্লোবিন লেভেল যদি 7 এর নিচে থাকে, আপনাকে এটা টপ আপ করে তারপরে প্রসিডিউর করতে হবে। যদি রোগীর অন্য কোনো ইনফেকশন থেকে থাকে, আপনাকে ইনফেকশন কন্ট্রোল করে তারপরে হচ্ছে কি এই ইমপ্ল্যান্ট অথবা আপনাকে এই লাইগেশন করতে হবে। সো মোটামুটি এই কথাগুলাই দেখবেন আপনাদের সুন্দর মতন ছক ছক করে আলাদা আলাদা করে বারবার করে বলা আছে, আমি সবগুলা কথা একসাথে করে বলে ফেললাম। যে যদি ওসিপি বা ব্যারিয়ার মেথড হয়, ইমিডিয়েটলি আপনি কন্ট্রাসেপশন চালু করবেন। যদি আইইউডি অথবা যদি হচ্ছে কি আপনার এই টিউবাল লাইগেশন যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রেও আপনি ইমিডিয়েটলি চালু করে দিবেন। কিন্তু যদি হচ্ছে গিয়ে অ্যানিমিয়া অথবা অন্য কোনো ইনফেকশন থাকে বা অন্য কোনো ইস্যু থাকে, আপনাকে সেটা সলভ করে তারপরে হচ্ছে কন্ট্রাসেপশনটা চালু করতে হবে। ওকে, এই গেল হচ্ছে আপনাদের পোস্ট অ্যাবর্শন কেয়ার থেকে যতটুকু পড়া লাগবে বা পোস্ট অ্যাবর্শন কেয়ার আপনাদের যা লাগবে। আপনারা যারা আছেন আপু, আপনাদের কি এইটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে অ্যাবর্শন পর্যন্ত? পোস্ট অ্যাবর্শন কেয়ারে, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারে কি বলছিলেন, ওটা একটু কাইন্ডলি আরেকটু বলা যাবে? বলা যাবে। রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস এর আন্ডারে আমি বলেছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের, এটা হচ্ছে আমরা কিন্তু ওজিএসপি গাইডলাইন থেকে বলতেছি এবং সম্পূর্ণ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমরা বলছি। সো আপনাদের মানে আমাদের ক্ষেত্রে রোগীগুলা কিরকম হয়, যে গ্রামের মহিলা জীবনে কোনোদিন ধরেন ডাক্তার দেখানে, এখন অ্যাবর্শন তার হচ্ছে এত সমানে ব্লিডিং হচ্ছিল, সে বাধ্য হয়েছে ডাক্তারের কাছে আসতে, যেটা কিনা আমরা যারা হচ্ছে গিয়ে সরকারি হাসপাতালে মোটামুটি ট্রেনিং করি, আমরা এটা কিন্তু
ফেসই করি, মানে অহরহ আমরা ফেস করি। জীবনে কোনোদিন ডাক্তার দেখান এখন বাধ্য হয়ে আপনার কাছে আসছে, সে আসছে অ্যাবর্শন নিয়ে। অ্যাবর্শনের আপনি তো ম্যানেজমেন্ট করেই দিলেন, আপনি কমপ্লিকেশন ম্যানেজ করলেন, এমার্জেন্সি ম্যানেজ করলেন, কন্ট্রাসেপশনও দিয়ে দিলেন। এরপরে আপনার কাছে এখন এটা হচ্ছে একটা, মানে আমরা যেটা বলছি যে এটা হচ্ছে সুযোগ, যে আপনার কাছে এই রোগী যে আসছে এই আজকে, এরপরে আপনার কাছে কিন্তু এই রোগী পরবর্তীতেও আর আসবে না। তাহলে আপনি কি কাজ করবেন, যেটা হচ্ছে আপনি এই রোগীর অন্য কোনো যদি প্রবলেম থাকে, ধরেন তার কোনো লাংসে কোনো ইনফেকশন আছে, ধরেন আপনার রোগীর এজ হচ্ছে 32 বছর বয়স, সে কখনো সার্ভাইকাল কার্সিনোমার জন্য স্ক্রিনিং করে নাই, আপনি তাকে একটা স্ক্রিনিং করে দেন, আপনি তাকে একটা বায়া অথবা প্যাপস করে দেন। বা হচ্ছে গিয়ে আপনার রোগীর আপনি দেখলেন, মানে অ্যাবর্শনের ট্রিটমেন্ট করতে যেয়ে দেখলেন যে তার হচ্ছে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আছে, আপনি সেটার জন্য তাকে একদম এখনই ট্রিটমেন্ট দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আপনার থার্ড পার্ট, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস, যে আপনার রোগী অ্যাবর্শন ছাড়া, অ্যাবর্শন এন্ড অ্যাসোসিয়েটেড প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম যদি রোগীর থাকে সেটাও আপনি একই সাথে ট্রিটমেন্ট দিয়ে দিলেন, অথবা কোনো প্রবলেমের জন্য আপনি তাকে স্ক্রিন করে ফেললেন। এটাই হচ্ছে RHCS। ওকে, এখন আসেন আমরা নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিকারেন্ট প্রেগন্যান্সি লস। এখান থেকে টিল নাও হচ্ছে কোনো এসকিউ কোয়েশ্চেন আসে নাই, আমরা তাও এই টপিকটা আগে পড়ছি কারণ হচ্ছে আপনার অ্যাবর্শনের সাথে আরপিএলটা অনেকখানি মিলে ঝুলে। সো এটা পড়ে তারপরে ইনশাআল্লাহ আমরা ইনকন্টিনেন্সে চলে যাব। সো আরপিএল আপুরা যারা আছেন, যে কোনো কেউ একটু আমাকে একটু ডেফিনেশনটা বলে ফেলেন রিকারেন্ট প্রেগন্যান্সি লসের। কয়টা প্রেগন্যান্সি লস হইলে আমরা এটাকে আরপিএল বলি? consecutive to or more spontaneous যদি অবসর হয়। Exactly, consecutive two or more spontaneous abortion. Spontaneous কথাটা ইম্পর্টেন্ট। Two or more spontaneous abortion যদি হয় সেটাকে আরপিএল বলা হয়, আরপিএল বা রিকারেন্ট মিসক্যারেজ বলা হয়। এখন আসেন যে হচ্ছে আমার যে আরপিএল এর ইটিওলজি, আমরা বলেছিলাম যে কজেস এর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাবর্শন এবং আরপিএল একসাথে পড়বো, এবং আপনি পড়ার সময় মোটামুটি যদি একটু মিলাই পড়তে পারেন তাহলে দেখবেন যে পড়াটাও একসাথে হয়ে যাবে এবং মনেটাও মানে সুন্দর মতন আপনি এটাকে মনে রাখতে পারবেন। আলাদা আলাদা করে পড়তে গেলে আমার কাছে মনে হয়েছে যে অনেক গুলায় যায়, আলাদা করে পড়তে গেলে গুলায়, একসাথে করে পড়তে গেলে মোটামুটি ভালো থাকে। সো দুইটার ক্ষেত্রেই অ্যাবর্শন এবং আরপিএল দুইটার ক্ষেত্রেই মাথায় রাখবেন যে আমরা ট্রাইমেস্টার ভাগ করে পড়বো। এগুলো আমরা পার্ট 1 এ সবাই পড়ে আসছি, কিন্তু অনেকদিন আগের পড়া, সো আমরা একটু রিকল করে নিব যে ট্রাইমেস্টার ওয়াইজ পড়বেন, ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার করেই আমরা মূলত পড়ি। ফার্স্ট ট্রাইমেস্টারের আন্ডারে এটা কিন্তু দুইজনের জন্যই সেম বলতেছি, যখন আলাদা বলবো তখন বলে দিব, মেনশন করে দিব। দুইজনের জন্যই আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি কজে হতে পারে, অ্যানাটমিক ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে জেনেটিক কজ থাকতে পারে, আপনার অটোইমিউন কজ থাকতে পারে, সাথে হচ্ছে কি আপনার ম্যাটারনাল কোনো ডিজিজ থাকতে পারে, এবং ইমিউনোলজিক ডিজিজ, আর হচ্ছে আনএক্সপ্লেইনড। তাহলে আমরা বলছি জেনেটিক এবং হচ্ছে গিয়ে আপনার জেনেটিক বলছি, ইমিউনোলজিক্যাল ডিজিজ বলেছি, তারপরে হচ্ছে অটোইমিউন কি বলছি, অটোইমিউন মানে ইমিউনোলজিক ডিজিজ, আর হচ্ছে গিয়ে আপনাদের ইনফেকশাস কিছু কজ থাকতে পারে, ম্যাটারনাল কিছু ডিজিজ থাকতে পারে, এবং আনএক্সপ্লেইনড ফার্স্ট ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য আপনার থাকবে হচ্ছে অ্যানাটমিক প্রবলেমস থাকতে পারে, এখানেও আপনার কিছু ইনফেকশাস কজ থাকতে পারে, ইমিউনোলজিক কজ থাকতে পারে, এবং হচ্ছে আনএক্সপ্লেইনড। তার মানে ঘুরে ফিরে আমার ইমিউনোলজিক আর ইনফেকশন এবং আনএক্সপ্লেইনড দুজনের ক্ষেত্রেই কমন। ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে আপনার জেনেটিক কজ এবং হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক কজ আর হচ্ছে এন্ডোক্রাইন কজ। সরি, আমি এন্ডোক্রাইন কজটা একটু আগে বলতে ভুলে গেছিলাম। জেনেটিক কজ এবং এন্ডোক্রাইন কজটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য নতুন বা ডিফারেন্ট, আর সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য নতুন হচ্ছে গিয়ে আমার অ্যানাটমিক কজ। সহজ। এখন আসেন নর্মাল অ্যাবর্শনের ক্ষেত্রে আমার জেনেটিক কি কি কজ থাকতে পারে। নর্মাল অ্যাবর্শনের ক্ষেত্রে বলা হয়েছে যে হচ্ছে আপনার অটোজোমাল ট্রাইজোমিটা হচ্ছে কমনেস্ট কজ ফর অ্যাবর্শন, অটোজোমাল ট্রাইজোমি। এর ভিতরে আন্ডারে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনাদেরকে কিছু নামও দেওয়া আছে, যে হচ্ছে গিয়ে আপনার যদি এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার এই ফার্স্ট ট্রাইমেস্টারের জেনেটিক কজের আন্ডারে হচ্ছে গিয়ে আমার ট্রাইজোমির জন্য মোস্ট কমন হচ্ছে গিয়ে অ্যাবনর্মালিটি লেখা আছে, যে ট্রাইজোমি বলা আছে মোস্ট কমন অ্যাবনর্মালিটি, যেটার কারণে আমার স্পোরাডিক বা একটা অ্যাবর্শন যখন হয় এটা হচ্ছে আমার মোস্ট কমনলি এসে পড়বে জেনেটিক কজের আন্ডারে। এছাড়া এন্ডোক্রাইন কজ,
আচ্ছা, এটা একসাথে বলে দিই এখন আপনাদের। অ্যাবর্শনের জন্য আমার মোস্ট কমন জেনেটিক কজ হচ্ছে গিয়ে অটোসোমাল ট্রাইসোমি, এবং তার মধ্যে ওই যে আমরা অটোসোমাল ট্রাইসোমির কথাই বারবার বলছি, অটোসোমাল ট্রাইসোমি। আর যদি আরপিএল হয়, রিকারেন্ট প্রেগন্যান্সি লসের জন্য, এখানকার জেনেটিক কজটা কিন্তু হয়ে যাবে আপনার ট্রান্সলোকেশন, রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন হয়ে যাবে আপনার আরপিএল এর জন্য মোস্ট কমন জেনেটিক কজ। এরপরে আসেন ফার্স্ট ট্রাইমেস্টারের এন্ডোক্রাইন কজ। এন্ডোক্রাইন কজের আন্ডারে আপনি অ্যাবর্শনের জন্য মাথায় রাখবেন যে অ্যাবর্শন হয়ে থাকে আমার যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, যদি থাইরয়েড ডিসঅর্ডারস থাকে, যদি হচ্ছে আমার লুটিয়াল ফেজ ডিফেক্ট থাকে, এবং অ্যাবর্শনের জন্য হচ্ছে শুধুমাত্র ডিফারেন্ট যেটা, এই তিনটা হচ্ছে দুজনের জন্যই কমন, যে তিনটা আমরা বলছি। নর্মাল বা একটা অ্যাবর্শনের জন্য কমন কজ এক্সট্রা হচ্ছে ডেফিসিয়েন্ট প্রজেস্টেরন অ্যাবর্শনের জন্য। আরপিএল এর জন্য কমন কজ হচ্ছে পিসিওএস। পিসিওএস এর জন্য কিন্তু হইলে আপনার একটা অ্যাবর্শন হয় না, পরপর অ্যাবর্শন হতে থাকে। তাহলে আরপিএল এর জন্য হচ্ছে আপনার ইউনিক পিসিওএস, আর অ্যাবর্শনের জন্য হচ্ছে আপনার ডেফিশিয়েন্ট প্রজেস্টেরন। বাদ বাকি তিনটা ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার আর হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট, এটা দুজনের জন্যই কমন। তারপরে আসেন যে হচ্ছে আমাদের অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে হচ্ছে কি আপনি বলবেন যে দুজনের ক্ষেত্রেই, যেটা আমাদের বইতে লেখা আছে, যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম বা হচ্ছে গিয়ে এসএলই বা থ্রোম্বোফিলিয়া, এটা দুইটার ক্ষেত্রেই আপনি পাবেন, অ্যাবর্শনেও পাবেন, আরপিএলেও পাবেন। তারপরে আসেন ইনফেকশন। ইনফেকশনের আন্ডারে দেখবেন যে হচ্ছে আপনাদের অ্যাবর্শনের ক্ষেত্রে বলা আছে যে হচ্ছে কি আপনার অনেকগুলা কজ বলা আছে, ভাইরাল কজ, ব্যাকটেরিয়াল, প্যারাসিটিক, যার মধ্যে ভাইরালের মধ্যে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস বা এইচআইভি বা ভ্যারিওলা এগুলা থাকে। প্যারাসিটিকের মধ্যে হচ্ছে ম্যালেরিয়া বা টক্সোপ্লাজমা থাকে। আর ব্যাকটেরিয়ার মধ্যে বলা আছে যে ক্ল্যামাইডিয়া, ইউরোপ্লাজমা, ইউরিয়া প্লাজমা, আর হচ্ছে গিয়ে ব্রুসেলা। আর যদি আরপিএল বলে, আরপিএল এর ক্ষেত্রে দেখবেন যে বলা আছে যে আরপিএল এর মধ্যে আমার ইনফেকশনের কজ হচ্ছে গিয়ে সিফিলিস, লিস্টেরিয়া, বা হচ্ছে গিয়ে আপনাদের আরো আরেকটা ছিল সিফিলিস, লিস্টেরিয়া আর হচ্ছে টক্সোপ্লাজমা। এই তিনটার জন্য আমার আরপিএল হয়। তাহলে ইনফেকশন শেষ হয়ে গেল। এরপরে আসেন যে সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যে আমরা বলেছিলাম যে নতুন করে আপনি বা হচ্ছে গিয়ে আপনি সুন্দর মতন যেটা করবেন সেটা হচ্ছে অ্যানাটমিক কজ। যদি হচ্ছে আপনার অ্যাবর্শন হয়, অ্যাবর্শন বা আরপিএল দুইটার ক্ষেত্রেই আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার অ্যানাটমিক কজের মধ্যে বলা আছে যে আপনার রোগীর যদি ফাইব্রয়েড থাকে, আপনার রোগীর যদি হচ্ছে গিয়ে বাইকর্নুয়েট বা হচ্ছে কনজেনিটালি ম্যালফর্মড ইউটেরাস যদি থাকে, যদি কোনো ইউটেরাইন সাইনে কি থাকে, বা যদি ফাইব্রয়েড থাকে, এগুলো যদি থাকে তাহলে অ্যাবর্শনও হতে পারে। সেই আর যদি হচ্ছে কি আপনার এগুলো পারসিস্টিং থাকতে থাকে, সেই ক্ষেত্রে আরপিএলও হতে পারে। অ্যাবর্শনের ক্ষেত্রে একটা ইউনিক কথা আমরা বলেছিলাম যে হচ্ছে ম্যাটারনাল যদি কোনো ডিজিজ থাকে, ম্যাটারনাল ডিজিজের মধ্যে ধরেন মায়ের যদি হচ্ছে গিয়ে কোনো হেমোগ্লোবিনোপ্যাথিস থাকে, যদি কোনো সায়ানোটিক হার্ট ডিজিজ থাকে, বা তার যদি অন্য কোনো ক্রনিক ইলনেস থাকে যেমন সিকেডি বা অন্য কোনো আদার ডিজিজ, তাহলে সেই ক্ষেত্রেও আমার রোগীর অ্যাবর্শন হতে পারে। এরপরে আসেন যে হচ্ছে আমাদের লাস্টের যে কজ, সেটা হচ্ছে আপনার আনএক্সপ্লেইন এবং হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল কজ। আনএক্সপ্লেইন তো আনএক্সপ্লেইন গেল, আর এনভায়রনমেন্টাল কজের মধ্যে আপনার হচ্ছে গিয়ে একদম দুনিয়ার স্মোকিং থেকে শুরু করে স্মোকিং, রেডিয়েশন, তারপরে অ্যাসবেস্টস, আর যা যা আপনি চিন্তা করতে পারেন এখানে মোটামুটি লেখা আছে, অনেক 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 নাম লেখা আছে, আপনি কয়েকটা চাইলে ওখানে লিখে দিতে পারেন এনভায়রনমেন্টাল বা আনএক্সপ্লেইন কজের মধ্যে, এনভায়রনমেন্টাল কজের মধ্যে। এরপরে হচ্ছে আসেন যে আমরা আমাদের আরপিএল এর রোগী কিভাবে আসবে, আপনার কাছে কি হিস্ট্রি নিয়ে আসবে। আমরা এখন ডিরেক্ট হচ্ছে আরপিএল এ চলে যাবো, আমরা পজ করে ফেলছি। আরপিএল এ যাবো। আরপিএল এর হচ্ছে কি আপনার কাছে কমপ্লেইন কি নিয়ে আসবে, বা হচ্ছে কি আপনার রোগী কি বলবে। রোগী এসে আপনাকে হিস্ট্রি দিবে যে হচ্ছে গিয়ে তার দুইটা বা মোর দেন টু, তার হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে আপনি তারপরে আপনার দায়িত্ব প্রপারলি হিস্ট্রিটা নেওয়া, যে হচ্ছে গিয়ে তার এই যে অ্যাবর্শনটা হচ্ছে, নাম্বার তো সে বলে দিল। এখন হচ্ছে গিয়ে তার এই অ্যাবর্শনটা কোন ট্রাইমেস্টারে হয়, এবং অ্যাবর্শনের সময় হচ্ছে গিয়ে তার কি কি সিমটমস সে ফিল করে, মানে এটা কি পেইনলেস অ্যাবর্শন হয়ে যায়, আপনা আপনি হয়ে যায়, নাকি পেইনফুল থাকে, সাথে কি ব্লিডিং থাকে, নাকি হচ্ছে গিয়ে পানি ভাঙা থাকে, কিরকম থাকে, আপনি এটা ভালো মতন একটা হিস্ট্রি নিন। হিস্ট্রি নেওয়ার পরে আপনি এটাকে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেট করবেন। এখন আসেন যে ইনভেস্টিগেশন আপনি কিভাবে করবেন। ইনভেস্টিগেশনের মধ্যে আপনি একদম কজ ধরে ধরে লিখবেন, একদম কজ ধরে ধরে আপনি যা যা কজ মুখস্থ করছেন ওগুলা ধরে বলবেন, যে হচ্ছে কি আপনার রোগীর আপনি প্রথমে কি কি করতে চান। একটা সিবিসি করতে চান, সিবিসির সাথে হচ্ছে কি আপনি প্রথম থেকে যদি আসেন রোগীর হচ্ছে ডায়াবেটিস এর জন্য ওজিটিটি করতে চান, থাইরয়েড প্রোফাইল করতে চান আপনি, তারপর হচ্ছে গিয়ে রোগীর একটা
থাইরয়েড প্রোফাইল করলেন, তারপরে হচ্ছে কি অন্যান্য ডিজিজ গুলো আমরা যদি ধরে শুরু করি, যে ইনফেকশনের জন্য আমরা তার হচ্ছে একটা হাইভাজাইনাল সোয়াব নিতে চাই, বা হচ্ছে গিয়ে আমরা তার বিডিআরএল করতে চাই, তার হচ্ছে গিয়ে কিছু আমরা অন্য কিছু স্পেসিফিক ইনফেকশনের জন্য আমরা হচ্ছে গিয়ে কিছু সেরামের টেস্ট করতে চাই, আমরা তার এসএলই বা অ্যাপ্লাস আছে কিনা এটার জন্য আমরা হচ্ছে গিয়ে তার এএনএ অ্যান্টিটিএস ডিএনএ করতে চাই, বা হচ্ছে গিয়ে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, বা হচ্ছে আপনার যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো সব হচ্ছে আমরা ইনভেস্টিগেট করে দেখতে চাই। একদম কজ ধরে ধরে আপনারা হচ্ছে এগুলা বলতে থাকবেন যে হচ্ছে গিয়ে। এছাড়াও আমাদের ক্যারিওটাইপিং আমরা একটা করতে চাই, একটা ইউএসজি করতে চাই। ইউএসজি করে হচ্ছে তার কোনো কনজেনিটাল বা হচ্ছে গিয়ে তার কোনো ইউটেরাইন ম্যালফরমেশন বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে কিনা এগুলো হচ্ছে গিয়ে আমরা দেখতে চাই। সাথে আমরা হচ্ছে গিয়ে যদি আপনি সাইনিকি বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি আপনি সাসপেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনি রোগীর হচ্ছে গিয়ে হিস্টেরো সালপিঙ্গোগ্রাফি বা হচ্ছে গিয়ে আপনারা হিস্টেরোস্কোপিও করে দেখতে পারেন। এছাড়া লুটিয়াল ফেজ ডিফেক্ট আছে কিনা, এগুলো আসলে কজ ধরে ধরে একটা একটা করে বললে আসলে খুব ভালো হতো, যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা আপনি ধরে ধরে যা আপনি কজ মুখস্থ করেছেন ওই প্রত্যেকটা ধরে আপনি রোগীকে ইনভেস্টিগেশনের জন্য পাঠাবেন। এরপরে আসেন যে আপনি এই রোগীকে ট্রিটমেন্ট কিভাবে করবেন। ট্রিটমেন্টটা আমরা একদম সুন্দর করে চেষ্টা করি যে একটু কজ ধরে বলার জন্য, যে আপনি এই রোগীকে যে কিনা হচ্ছে আপনার আরপিএল নিয়ে আপনার কাছে আসছে, এখন সে মনে করেন প্রেগনেন্ট হইতে চায়, বা হচ্ছে গিয়ে এখন সে আপনার কাছে সাজেশনের জন্য আসছে যে সে এখন কি করবে, তার তো বারবার প্রেগনেন্সি লস হয়ে যাচ্ছে, তাহলে আপনি তাকে কি করবেন? আপনি তাকে হচ্ছে গিয়ে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে তাকে কাউন্সেলিং এন্ড রিঅ্যাসুরেন্স, প্রথমে তাকে কাউন্সেলিং করবেন, রিঅ্যাসুরেন্স করবেন, সাথে হচ্ছে গিয়ে আপনার কিছু লাইফস্টাইল মডিফিকেশন লাগবে, এবং হচ্ছে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট, কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে অ্যাজ পার নিড, যার যেরকম দরকার। সো কাউন্সেলিং এন্ড রিঅ্যাসুরেন্স এর মধ্যে আপনি তাকে বুঝাবেন যে আপনার যদিও হচ্ছে গিয়ে এরকম 2টা বা 3টা বা তারও বেশি হচ্ছে গিয়ে আপনার অ্যাবর্শন হয়েছে, তারপরও আপনার কিন্তু চান্স আছে একটা সাকসেসফুল লাইফ প্রেগন্যান্সি। সো আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনি চেষ্টা করেন, আপনি একটা লাইফ ইস্যু বা একটা লাইফ প্রেগন্যান্সি ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। এটা আপনি প্রথমে তাকে বুঝাইলেন। তারপরে আসেন আপনি তার লাইফস্টাইল মডিফিকেশনের আন্ডারে আপনি তাকে হচ্ছে গিয়ে দেখলেন রোগী যদি আন্ডারওয়েট হয় তাকে তাহলে হচ্ছে গিয়ে নিউট্রিশিয়াস ফুড খেয়ে ওয়েট ব্যালেন্স করতে হবে, যদি ওভারওয়েট হয় তাহলে ওয়েট রিডাকশন করতে হবে, সেটা আপনার তার ওয়েট দেখে বিএমআই দেখে তাকে অ্যাডভাইস করতে হবে। এছাড়া হচ্ছে গিয়ে রোগীকে আপনার বলতে হবে যে কোনো স্ট্রেসফুল ওয়ার্ক আপনি হচ্ছে স্ট্রেসফুল ওয়ার্ক আপাতত অ্যাভয়েড করেন, যদি কোনো রিক্রিয়েশনাল ড্রাগ আপনি হচ্ছে নিয়ে থাকেন সেটাকে অ্যাভয়েড করতে হবে, স্টপ করতে হবে বা কুইট করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনি তাকে সাথে আরো কিছু হচ্ছে গিয়ে মাইল্ড এক্সারসাইজ বা হচ্ছে গিয়ে আপনি তাকে যোগা বা মেডিটেশনের জন্য হচ্ছে গিয়ে তাকে আপনি অ্যাডভাইস করলেন। এরপরে আসেন মেডিকেল ম্যানেজমেন্ট আপনি কি দিবেন। মেডিকেল ম্যানেজমেন্টটা স্ট্রিক্টলি হচ্ছে গিয়ে আপনার ওই যে কজ অনুযায়ী হচ্ছে আপনাকে দিতে হবে। যদি আপনার রোগী বলে যে যদি আপনার রোগীর ধরা পড়ে যে তার ডায়াবেটিস আছে, তাহলে আপনি তাকে ইনসুলিন বা মেটফরমিন অ্যাজ পার নিড আপনি তাকে দিলেন। যদি তার কোনো থাইরয়েড ডিসঅর্ডার থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি তাকে থাইরক্সিন অথবা হচ্ছে গিয়ে তার অ্যান্টি থাইরয়েড ড্রাগস যেভাবে যা দরকার আপনি প্রেসক্রাইব করলেন। যদি এসএলই থাকে তাহলে আপনি প্রেডনিসোলন অথবা হাইড্রক্সিক্লোরোকুইন আপনি তাকে হচ্ছে গিয়ে অ্যাডভাইস করবেন। যদি হচ্ছে গিয়ে আপনার রোগীর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে রোগীকে লো ডোজ হেপারিন দিতে হবে। যদি আপনার রোগীর পিসিওএস যদি থেকে থাকে আপনি তাকে মেটফরমিন দিবেন। এরপরে চলে আসেন যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, যাদের সার্জারির প্রয়োজন আছে। যদি আপনি দেখেন যে আপনার রোগীর হচ্ছে গিয়ে কোনো ইউটারাসে যদি হচ্ছে গিয়ে তার কোনো প্রবলেম থেকে থাকে, যদি ফাইব্রয়েড থেকে থাকে আপনাকে মায়োমেক্টমি করতে হবে। যদি হচ্ছে গিয়ে আপনার রোগীর এমন থাকে যে তার কনজেনিটালি ম্যালফর্মড ইউটারাস, হ্যাঁ, যে বাইকর্নিয়েট ইউটারাস আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে রোগীর মেট্রোপ্লাস্টি করবেন। যদি থাকে যে হচ্ছে গিয়ে তার সেপ্টেড ইউটারাস আছে, তাহলে রিসেকশন অফ দ্য ইউটারাইন সেপ্টাম আপনি করে দিবেন। যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে আপনার রোগীর কোনো অ্যাডহেশন আছে, ইউটারাইন কোনো সাইনিকি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রোগীর অ্যাডহেশিওলাইসিস করে দিতে হবে। করে তারপরে রোগীকে অ্যাডভাইস করতে হবে টু কন্টিনিউ ওসিপি ফর অ্যাট লিস্ট 3 মান্থস। তাহলে আপনি এগুলা হচ্ছে গিয়ে অ্যাজ পার নিড কজ বের করে তারপরে আপনি তাকে ম্যানেজ করবেন। এবং পরীক্ষার খাতাতেও যদি আপনাকে এরকম কোনো সিনারিও দেয়া থাকে, আপনি একদম টু দি পয়েন্ট সিনারিওর বেসিসে কিন্তু আপনি এটাকে অ্যান্সার করবেন, যার যেরকম লাগবে। আর ধরেন কিছুই দেওয়া নাই, হ্যাঁ, খালি একটা হিস্ট্রি দেওয়া আছে যে 2বারের বেশি হচ্ছে গিয়ে তার অ্যাবর্শন হয়েছে, এখন আসো তুমি এই রোগীকে কিভাবে ম্যানেজ করবে। সেই ক্ষেত্রে আপনি পয়েন্টগুলো লিখবেন, টাচ করবেন, এবং টাচ করার সময় যে যখন লিখলেন মেডিকেল ম্যানেজমেন্ট, ওখানে একেবারেই লিখে ফেলবেন যে ইফ দি পেশেন্ট রিকোয়ার্স অর অ্যাজ পার দি পেশেন্ট রিকোয়ার্স বলে আপনি তারপরে লিখলেন যে এইটা থাকলে এইটা দিব, এটা থাকলে এইটা দিব। তো এটা দেখে নিন যে হচ্ছে গিয়ে আপনার কোয়েশ্চেন কিরকম করে আসছে, তারপরে দেখে আপনি বুঝে বুঝে অ্যান্সার করবেন। এটা এখান থেকে দেখেন আরপিএল এর পরে আমরা
ম্যানেজমেন্টটা বলে ফেললাম। ম্যানেজমেন্টের পরে এখানে আর দুইটা পয়েন্ট আমি আপনাদের জন্য লিখে দিয়েছি, যেটা আমার মনে হয় আপনাদের করতে হবে। একটা হচ্ছে আপনাদের সার্ভাইকাল সার্কিলেজ। সার্ভাইকাল সার্কিলেজ এটা আমরা হচ্ছে গিয়ে এখন একটু করে নিব। সার্কিলেজ বলতে আসলে পুরো ইনকম্পিটেন্সটাই আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, সার্ভাইকাল ইনকম্পিটেন্সটা আমরা করবো এবং হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটা সম্পর্কে আমরা অল্প কিছু কথা বলবো। সো এদের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স যেটা, এটা একদম আপনাদের চ্যাপ্টার 16 অবস্ট্রাকটিভের মধ্যে আছে। ঠিক আপনাদের আরবিএল এর পরই হচ্ছে গিয়ে সার্ভাইকাল ইনকম্পিটেন্স অথবা সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি টপিকটা আছে। আপনার এই ইনকম্পিটেন্স বা ইনসাফিসিয়েন্সি কাকে বলে? যখন যে কোনো কারণেই হোক না কেন, কনজেনিটাল হোক বা অ্যাকোয়ার্ড হোক, যে কোনো কারণে যখনই আপনার সার্ভিক্সের রিটেইনিং ক্যাপাসিটি, সার্ভিক্সের ধরে রাখার ক্যাপাসিটি যখন নষ্ট হয়ে যাবে, সেটাকে বলা হয় সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল সার্ভিক্স কাকে ধরে রাখবে? ওর ভিতরে যখনই কোনো কনসেপশন, যখনই কোনো কনসেপ্টাস থাকবে, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে যখনই ওম্বের ভিতরে কোনো প্রোডাক্ট অফ কনসেপশন থাকবে, সেইটাই তো সার্ভিক্স ধরে রাখতে হবে। এছাড়া সার্ভিক্সের আসলে ধরে রাখার মতো কিছু নাই। সো এটাই যখন আপনার ক্যাপাসিটি লুজ করে যাবে, তখনই আপনার রোগীকে আমরা বলবো যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করেছে। কিভাবে ডেভেলপ করতে পারে? কনজেনিটালি ডেভেলপ করতে পারে, which is quite rare। অ্যাকোয়ার করে মোস্টলি। কিভাবে অ্যাকোয়ার করে? ধরেন আপনি হচ্ছে গিয়ে খুব জোর জবরদস্তি রাফলি কোনো একটা রোগীর হচ্ছে গিয়ে আপনি ডিএনসি করেছেন, ভ্যাজাইনাল ডেলিভারি করেছেন, খুবই মানে একদম রাফলি ইনস্ট্রুমেন্ট সহ, অথবা আপনার আনডাইলেটেড সার্ভিক্স প্রপারলি খুলে নাই, তার মধ্যে আপনি টানাটানি করে টানা হিচড়া করে আপনি বাচ্চা বের করছেন, তখন তার সার্ভিক্সটা ইনজুর্ড হয়েছে। অথবা তার ধরেন হচ্ছে গিয়ে সার্ভাইকাল কোনো তার ডিসপ্লেসিয়া ছিল, যেটার কারণে তার হয়তো বা অ্যাম্পুটেশন করা লাগছে সার্ভিক্সের, অথবা ডিপ কোনাইজেশন করা লাগছে, মানে মোটামুটি আপনার সার্ভিক্সে কোনো একটা সার্জিক্যাল হচ্ছে গিয়ে কোনো একটা প্রসিডিউর করা হয়েছে, সেটার জন্য আমার রোগীর সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। এখন ডেভেলপ, এটা গেল হচ্ছে আমার কজ। এছাড়াও আদার্স এর মধ্যে আপনাদের লেখা আছে যে হচ্ছে গিয়ে রোগীর যদি মাল্টিপল জেস্টেশন থাকে, হ্যাঁ, মাল্টিপল যদি তার জেস্টেশন থাকে বা আগে যদি কোনো প্রিটার্ম বার্থ হয়ে থাকে, এইসবের কারণে দেখা যায় যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। এখন আপনার কাছে এই রোগী কিভাবে প্রেজেন্ট করবে, কি বলবে এসে? সে আপনাকে এসে হিস্ট্রি দিবে যে হচ্ছে গিয়ে তার প্রেগন্যান্সি লস হয় সেকেন্ড ট্রাইমেস্টারে, পেইনলেস প্রেগন্যান্সি লস হয়। কিভাবে লস হয় আপনি যখন তাকে একটু ডিটেইলসে জিজ্ঞাসা করবেন যে হচ্ছে গিয়ে আপনার কিভাবে অ্যাবর্শনটা হয়, সে আপনাকে সুন্দর মতন হিস্ট্রি দিবে যে প্রথমে হচ্ছে গিয়ে তার এরকম জরায়ুর মুখ খুলে যায়, তারপরে পানি ভেঙে যায়, এবং তারপরে হচ্ছে প্রোডাক্ট অফ কনসেপশন বের হয়ে আসে। তার মানে দেখেন, পেইনলেস ডাইলেটেশন ফলোড বাই রাপচার অফ মেমব্রেনস ফলোড বাই এক্সপালশন অফ দি প্রোডাক্ট অফ কনসেপশন। তাহলে এই স্টেপগুলোর মাধ্যমে তার হচ্ছে অ্যাবর্শন হয়ে থাকে সাধারণত। এবং তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি যদি হচ্ছে গিয়ে রোগীকে আপনি এখন এক্সামাইন যদি করতে যান, এক্সামাইন করতে গেলে আপনি যদি দেখেন, তাকে যদি একটা পিভি করে দেখেন নন প্রেগনেন্ট অবস্থাতে, ইন্টারকনসেপশনাল পিরিয়ডে আপনি যদি পিভি করে দেখেন, আপনি পিভি করে দেখবেন যে হচ্ছে কি নরমালি আমরা সার্ভিক্স কিরকম দেখি। আমরা নরমালি সার্ভিক্স তো আমাদের এরকম দেখার কথা যখন আমরা পিভি করতেছি বা দেখতেছি। তার ক্ষেত্রে আমরা দেখবো যে বাইলেটারাল অথবা ইউনিলেটারাল গেপিং থাকবে, এরকম একদম ফাঁকা হয়ে আছে, দুই পাশে ফাঁকা হয়ে থাকবে এই রোগীর সার্ভিক্স। এবং হচ্ছে গিয়ে আমি যদি এটাকে পিভি করি, আমি যদি হাত ঢুকাই, বা হাত তো না, আসলে আমাদের বইয়ের মধ্যে যেটা বলা আছে যে আমরা হচ্ছে গিয়ে ইন্টারকনসেপশনাল পিরিয়ডে আমরা হেগার্স ডায়ালেটর ইন্ট্রোডিউস করবো। হেগার্স ডায়ালেটর আমি যদি হচ্ছে গিয়ে 6 to 8 নাম্বার হেগার্স ডায়ালেটর যদি আমি ইন্ট্রোডিউস করি, একটা ইনস্ট্রুমেন্ট ঢুকানোর সময় যখন এই সার্ভিক্স এর ভিতর দিয়ে ঢুকবে, তখন আমি কোনো রেজিস্ট্যান্স ফিল করবো না, এবং যখন হচ্ছে গিয়ে আমি ডায়ালেটরটা বের করে আনবো, তখনও আমি কোনো স্ন্যাপ এই টাইপের কোনো শব্দ আমি ফিল করবো না। তখনই আমি বুঝবো যে সার্ভিক্সটা হচ্ছে গিয়ে একদমই লেলেবেলে হয়ে আছে, হ্যাঁ, ওর নিজের কোনো মানে ধরে রাখার কোনো ক্যাপাসিটি নাই। এছাড়াও আমি কি ইনভেস্টিগেশন করে আমি এটাকে কনফার্ম করতে পারি যে তার ইনকম্পিটেন্স আছে? আমি হচ্ছে গিয়ে রোগীর যখন আপনার প্রিমেনস্ট্রুয়াল ফেজ অথবা লুটিয়াল ফেজে আমি রোগীর একটা হিস্টেরো সার্ভাইকোগ্রাফি করতে পারি। হিস্টেরো সার্ভাইকোগ্রাফি করলে আমি কি দেখবো? যে হচ্ছে গিয়ে আমার রোগীর অস, ধরেন আমি তো এখন ইউএসজি করতেছি, হ্যাঁ, মানে ইউএসজির মতনই তো হচ্ছে আপনার হিস্টেরো সার্ভাইকোগ্রাফি, এবং আমার রোগীর অস কিরকম থাকার কথা? একদম এরকম টাইট থাকার কথা, তাই না? মনে করেন যে এটা সার্ভিক্স, এটা একদম টাইট থাকার কথা মাথাটা, কিন্তু হচ্ছে গিয়ে আপনার যাদের ইনকম্পিটেন্স থাকবে তাদের ক্ষেত্রে দেখবো যে এটা একটু ফানেলিং হয়ে গেছে, হ্যাঁ, ফানেলিং হয়ে নিচে চলে গেছে, আপনার সার্ভিক্স নিচে চলে গেছে। এই তারপরে অনেক কিছু বলা আছে যে নর্মাল মানুষের ক্ষেত্রে হচ্ছে আপনার এই সার্ভিক্সটা একদম টাইট থাকার, অসটা একদম টাইট থাকার কথা ছিল ডিউ টু দ্য অ্যাকশন অফ প্রোজেস্টেরন, কিন্তু যেহেতু এই রোগীর ক্ষেত্রে আপনার তার সার্ভিক্সটাই হচ্ছে গিয়ে ওই যে লেলেবেলে সার্ভিক্স বা ইনকম্পিটেন্ট সার্ভিক্স, তার এরকম ফানেলিং হয়ে থাকবে। এছাড়াও প্রেগনেন্সির সময় আপনার রোগী প্রেগনেন্ট একটা রোগী আপনার কাছে আসছে, তাকে আপনি কিভাবে ডায়াগনোজ করবেন যে এই রোগীরও সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে? তার ক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রেগনেন্সির সময় আমরা হচ্ছে একটা স্পেকুলাম ঢুকায় দেখতে পারি। একটা স্পেকুলাম ঢুকাইলে আমি দেখবো যে হচ্ছে গিয়ে পেইনলেস শর্টেনিং অফ সার্ভিক্স। হ্যাঁ, আপনার সার্ভিক্সটা শর্ট পেয়ে ডাইলেটেশন হয়ে যাচ্ছে, মানে সোজা কথা সার্ভিক্স ডাইলেট করতেছে উইদাউট এনি পেইন। এবং হচ্ছে গিয়ে আমি যদি একটা টিভিএস বা হচ্ছে গিয়ে আমি যদি একটা আলট্রাসোনোগ্রাফি করি, সোনোগ্রাফি করে আমি দেখবো যে সার্ভিক্সের লেন্থটা অনেক ছোট থাকবে এই রোগীর ক্ষেত্রে, 2.5 সেন্টিমিটারের কম থাকবে লেন্থটা, এবং হচ্ছে গিয়ে আপনার ফানেলিং হয়ে থাকবে। কিছু অ্যাবনর্মাল শেপ সার্ভিক্স আমি দেখতে পারি, ওয়াই অথবা ইউ অথবা ভি শেপ সার্ভিক্স হচ্ছে আমি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাবো। এরপরে আমি হচ্ছে গিয়ে আর এগুলো আমি দেখতে পেলাম। এখন হচ্ছে গিয়ে আসেন এই রোগীকে আমি ট্রিটমেন্ট কিভাবে করব। সার্ভাইকাল ইনকম্পিটেন্স রোগীর আমি ট্রিটমেন্ট কিভাবে করব, ওখানে দেখেন যে হচ্ছে গিয়ে আপনি প্রথম কথা যে হচ্ছে গিয়ে আপনার এই রোগীকে ডিল করতে হবে। ম্যানেজমেন্টের প্রথমেই হচ্ছে গিয়ে আপনাকে টেন্ডার লাভিং এন্ড কেয়ার দিতে হবে। হ্যাঁ, অ্যাবর্শনের যে কোনো ক্ষেত্রে আসলে এই টার্মটা ইউজ করলে খুব সুন্দর লাগে, যে টেন্ডার লাভিং এন্ড কেয়ার আপনাকে হচ্ছে গিয়ে রোগীকে প্রোভাইড করতে হবে, রোগীকে হচ্ছে গিয়ে আপনাকে রেস্টে রাখতে হবে, এবং আপনি হচ্ছে গিয়ে সার্ভাইকাল ইনকম্পিটেন্স রোগীর ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে তাকে সার্ভাইকাল সার্কলেজ আপনি করে দিতে পারেন। এখন এই জায়গাটাতে আপনার কি কি লাগবে, যে সার্ভাইকাল সার্কলেজ সম্পর্কে কি কি জানতে হবে, দেখেন এটাও আমি আপনাদেরকে ছোট ছোট করে লিখে দিচ্ছি। যে সার্ভাইকাল সার্কলেজের টাইপস কি কি সেটা আমাকে জানতে হবে। দুইটা টাইপের আছে, শিরোৎকার আর ম্যাকডোনাল্ডস। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ম্যাকডোনাল্ডসটা করে থাকি। হ্যাঁ, এবং ম্যাকডোনাল্ডসটা আপনারা চেষ্টা করবেন 165 নম্বর পেজে দেওয়া আছে, ম্যাকডোনাল্ডস একটু প্রসিডিউরটা সহ দেখে দিবেন। হ্যাঁ, আপনাদের অস্কির জন্য আমরা হয়তো বা এই স্টেশনটাও আপনাদের ইন কেস যদি পরে এটা পার্ট 2 তে থাকে আসলে, তাও আমরা এটা প্র্যাকটিস করে রাখবো ইনশাল্লাহ। যদি হচ্ছে কি আমাদের অস্কিতে লাগে তাহলে আমরা তখন কিন্তু এই প্রসিডিউরটা সহ তখন তো প্র্যাকটিক্যালি শিখবো। তো এখন জাস্ট একটু রিডিং দিয়ে রেখে যে ম্যাকডোনাল্ডস কিভাবে করে আমরা একটু জাস্ট বুঝে রাখি যে এটা আপনার সার্ভিক্স আর হচ্ছে ভেজাইনা। আপনি ম্যাকডোনাল্ডস কিভাবে সুচারিং করবেন, আপনি হচ্ছে অ্যান্টেরিয়র লিপ অফ সার্ভিক্স থেকে শুরু করবেন। কোন জায়গাটা থেকে শুরু করবেন সেটা হচ্ছে কি আপনার এই পাশে তো ভেজাইনা, চারপাশে তো ভেজাইনা, সার্ভিক্সের চারপাশে ভেজাইনা। তাহলে এই যে ভেজাইনার এপিথেলিয়াম আমরা জানি যে হচ্ছে কি একটু রুগী থাকে, তাই না? এপিথেলিয়ামের মধ্যে হচ্ছে গিয়ে ওই যে ভাঁজ ভাঁজ থাকে, উই অল নো দি রুগী। সো এই যে রুগাস এপিথেলিয়াম এবং সার্ভিক্সের যে একদম স্মুথ এপিথেলিয়াম, এই দুইটার মাঝখানের যে জাংশনটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এই জাংশনের অ্যান্টেরিয়র লিপ থেকে শুরু করে আপনি বাইট দেওয়া শুরু করবেন। কি টাইপের আপনি এখানে সুচারিং করবেন, এখানে আপনি পার স্ট্রিং সুচারিং করবেন। হ্যাঁ, পার স্ট্রিং সুচারিং করবেন। এখান থেকে শুরু করে আপনি টোটাল ডিপ ডিপ করে বাইটস দিবেন, একদম ডিপ ডিপ করে বাইটস দিবেন। টোটাল এখানে বইয়ের মধ্যে বলা আছে যে আপনার অ্যাবাউট 4 to 5টা সাইডসে আপনি এরকম ফুটাবেন। ফুটায় তারপরে এখানে যখন আবার ফেরত চলে আসবেন তখন একদম টানা দিয়ে এটাকে টাইট করে ফেলবেন, যেটাকে আমাদের পার স্ট্রিং সুচার বলে। তাহলে আপনি পার স্ট্রিং সুচার দিয়ে দিবেন। কখন দিবেন কথা হচ্ছে যে দেখেন তারপরে লিখে রাখছে টাইমিং, কখন আপনি সুচারিংটা করবেন বা কখন হচ্ছে কি আপনি রোগীকে সার্কলেজ অপারেশন করবেন। বলা হয় যে সাধারণত আমরা 14 উইকসে করি, অথবা আরেকটা টাইম আপনার অপশন কি, যে হচ্ছে কি আপনি রোগীর তো হিস্ট্রি নিয়েছেন, হিস্ট্রিতে রোগী যদি বলে যে গতবার তো আমার এরকম 14 সপ্তাহে হচ্ছে গিয়ে অ্যাবর্শন হয়ে গেছিল, তাহলে লাস্ট তার যেই টাইমে অ্যাবর্শন হয়েছিল তার থেকে 2 সপ্তাহ আগে আপনি করবেন। তাইলে আইদার 14 উইকসে, আর ধরেন গতবার যদি তার 14 সপ্তাহে বা 13 সপ্তাহে অ্যাবর্শন হয়ে যায় থাকে, তাহলে এইবারে হচ্ছে কি আপনি তাকে 11 বা 12 সপ্তাহে সার্কলেজ করে দিবেন। লাস্ট ট্রাইমেস্টারের মানে লাস্ট প্রেগন্যান্সিতে অ্যাবর্শনের 2 উইকস প্রায়র করবেন অথবা 14 উইকসে করবেন। কখন এটাকে আপনি খুলবেন, এই খোলাটা নিয়েও হচ্ছে গিয়ে দুইটা অপিনিয়ন আপনার বলা হয়। একটা বলা হয় যে হচ্ছে গিয়ে আইদার আপনি 34 উইকসে খুলবেন অথবা জাস্ট প্রায়র টু ডেলিভারি আপনি হচ্ছে গিয়ে এটাকে খুলে দিবেন। এরপরে আসেন যে আপনি শিলি করে দিলেন, ম্যাকডোনাল্ডস সুচারিং আপনি করে দিলেন, করে দেওয়ার পর পোস্ট অপ কেয়ার রোগীকে কি করবেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে ছুটি দিয়ে দিবেন এবং রোগীকে বলবেন যে হচ্ছে গিয়ে রোগী কমপ্লিট বেড রেস্টে থাকবে ফর অ্যাটলিস্ট 2 to 3 ডেজ। কোনো স্ট্রেসফুল অ্যাক্টিভিটি সে করবে না, কোনো ইন্টারকোর্স সে হচ্ছে গিয়ে করবে না এই টাইমটাতে, কোনো রাফ জার্নি করবে না, এবং হচ্ছে গিয়ে তাকে কিন্তু উইকলি আপনার হচ্ছে ওই আমরা যেটা দিয়ে থাকি 17 আলফা হাইড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, তাকে হচ্ছে উইকলি ইন্ট্রামাসকুলারলি আপনি তাকে দিতে থাকবেন, স্পেশালি যাদের ক্ষেত্রে আগেও একটা প্রিটার্ম ডেলিভারি হিস্ট্রি আছে, সাথে আপনি রোগীকে টোকোলাইটিক হচ্ছে গিয়ে অ্যাডভাইস করতে পারেন। এরপরে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাডভাইস অন ডিসচার্জ হিসেবে একটা পয়েন্ট আছে, ওইটাও একটু দেখে নেবেন, যে হচ্ছে গিয়ে ছুটির সময় তাকে বলবেন যে হচ্ছে একটু কেয়ারফুলি থাকবে, কোনো স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি বা জার্নি করবে না, ইন্টারকোর্স করবে না, এবং হচ্ছে প্রপার ফলো আপে থাকবে, পিরিয়ডিক্যালি সে হচ্ছে ইউএসজি করতে থাকবে। এগুলো আপনি তাকে ডিসচার্জের সময় তাকে মুখে বলে দিবেন বা অ্যাডভাইস লিখে দিবেন।
কন্ট্রাইন্ডিকেশন দেখতে হবে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে হচ্ছে কি আপনার রোগীর মনে করেন যে আপনি সার্কুলেট করতে যাচ্ছেন, কিন্তু হচ্ছে রোগী এখন অলরেডি একটা ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন ডেভেলপ করলো, অথবা তার মেমব্রেন রাপচার করে গেল, সার্ভিক্স ডাইলেট করে গেল। কতটুকু ডাইলেট করে গেল? মোর দেন 4 cm ডাইলেটেশন অলরেডি হয়ে গেছে। তার মানে কিছুক্ষণের মধ্যে সে আসলে অ্যাক্টিভ ফেজে চলে যাবে লিভারের। তাহলে একে আসলে আপনার এখন সার্কুলেট করে লাভ নাই। মেমব্রেন রাপচার করে গেছে, সার্কুলেট করে লাভ নাই, করিও আচ্ছা না, রাপচার করে গেছে, লাভ নাই। বা হচ্ছে আপনার রোগীর ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, আপনি সুচারিং করতে চাচ্ছেন, কিন্তু রোগীর হচ্ছে সিভিয়ার ইউটেরাইন ইরিটেবিলিটি হচ্ছে। এই সমস্ত কেসেসে আপনি হচ্ছে সার্কুলেট করতে পারবেন না। সার্কুলেট করার পরে আপনার রোগীর কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে? আপনি সুন্দর করে সিলি করে দিলেন, আপনার সিলি ছুটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেটা হতে পারে। অথবা আপনার মেমব্রেন রাপচার করে যেতে পারে, আপনি ওই সুচারিং করার সময় ফোঁটা করে দিয়েছেন মেমব্রেনটাকে, তো ওটা রাপচার করে যেতে পারে। বা হচ্ছে আপনার রোগীর ওই কাজ করার সময় কোনো একভাবে তার ইনফেকশন উঠতে পারে, মানে ইনফেকশন ডেভেলপ করতে পারে, কোরিওঅ্যামনিনাইটিস ডেভেলপ করতে পারে রোগীর, অথবা প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, সার্ভাইকাল ল্যাসারেশন হয়ে যেতে পারে ডিউরিং ডেলিভারি। আপনি ওই যে সিলি করে দিচ্ছেন এবং হচ্ছে গিয়ে রোগী স্পন্টেনিয়াস ডেলিভারিতে লেবারে চলে গেছে, আপনি কিছু করার আগে হয়তো বা সে লেবারে চলে গেছে, অথবা সে নিজেই হয়তো বুঝতে পারে নাই, সামহাও আপনার হচ্ছে গিয়ে সিলি খুলতে পারেন নাই এবং হচ্ছে রোগী লেবারে চলে গেল। তাহলে সেই ক্ষেত্রে একদম সার্ভিক্স ছিঁড়ে মুড়ে একাকার হয়ে যাবে, হ্যাঁ, এবং পরবর্তীতে সার্ভাইকাল স্কারিং এবং ডিস্টোসিয়াও ডেভেলপ করতে পারে। সো এগুলা গেল আপনাদের কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, এগুলো সবকিছু সহ সার্ভাইকাল সার্কুলেট থেকে আপনারা একটু দেখে নেবেন। এই আরটিএল টপিকটা থেকে আমরা লাস্ট যে অংশটা পড়বো সেটা হচ্ছে আমাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এবং এইটা পড়ার জন্য আমরা এটা পড়বো হচ্ছে গিয়ে আমাদের অবস্তত্ব চ্যাপ্টার 23। আপনাদের যে কমপ্লিকেটেড প্রেগন্যান্সি চ্যাপ্টারটা আছে এখান থেকে আপনারা পড়বেন। অ্যাপ্লাস সম্পর্কে বলা আছে, দেখেন ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি টপিকের আন্ডারে পেজ 328, পেজ 328 এ বলা আছে অ্যাপ্লাস সম্পর্কে। সো অ্যাপ্লাস কি জিনিস বা এটার প্যাথোফিজিওলজিটা কি যদি আমরা একটু জাস্ট জেনে রাখবো, যে আমরা জানি যে আপনার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যাদের ডেভেলপ করে তাদের ক্ষেত্রে আমার এই প্রেগন্যান্সি লসটা কেন হয় বা আরটিএলটা কেন ডেভেলপ করে? বিকজ হচ্ছে আপনার এই রোগীগুলোর ক্ষেত্রে নর্মাল প্রেগন্যান্সিতে আমরা কি জানি যে প্রেগন্যান্সি কিন্তু হচ্ছে আপনার একটা ইমিউনো সাপ্রেসড স্টেট। হ্যাঁ, আমার হচ্ছে এখানে ইমিউনিটিটা দেখা যায় যে টি হেল্পার 1 সেল থেকে মুভ করে শিফট হয়ে আমার ইমিউনিটিটা চলে যায় হচ্ছে টি হেল্পার 2 সেলসে। তার মানে মোদ্দা কথা আমার যেটা হয় নর্মাল প্রেগন্যান্সিতে আমাদের হচ্ছে গিয়ে আপনার ভেসোডাইলেটেশন হয়, ভেসোকনস্ট্রিকশন কম হয়, অ্যাজ ইন আমাদের প্রোস্টাসাইক্লিনটা হচ্ছে গিয়ে আপনার বেশি রিলিজ হয় এবং থ্রম্বোক্সিনটা কম রিলিজ হয়, সো দ্যাট আমার ভেসোডাইলেটেশন হয়ে থাকে, আমার যেন প্লাসেন্টা দিয়ে আমার ফিটাস যেন প্রপার অ্যামাউন্টে নিউট্রিশন পায় ডিউ টু দি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই প্রেজেন্ট। অ্যাপ্লাসের রোগীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওদের টি হেল্পার 2 তে ইমিউনিটি শিফট হইতে পারে না, ওদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের প্রোস্টাসাইক্লিনটা হচ্ছে কম রিলিজড হয় এবং থ্রম্বোক্সিনটা হচ্ছে বেশি রিলিজড হয়। যেহেতু থ্রম্বোক্সিন বেশি রিলিজড হয়, প্রথম কথা ওদের ভেসোকনস্ট্রিকশন হয়ে থাকে, এবং অ্যাপ্লাসের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ও এই ভেসেলগুলোতে ইউটেরাইন ভেসেলসে বা স্পাইরাল আর্টারিতে এগুলোর মধ্যে যায় সে হচ্ছে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক ফরমেশন করে। যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে তাহলে লুমেনটা আরো বেশি চিকন হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি আপনার যে ঘটনাটা ঘটতেছে আমার ফিটাস বা প্রোডাক্ট অফ কনসেপশন হচ্ছে গিয়ে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড সাপ্লাই পাচ্ছে না। তাহলে যদি ব্লাড সাপ্লাই না পাই কি কি আমার আউটকাম হতে পারে, এটাও দেখবেন আপনার বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে যে আউটকাম হতে পারে আপনার রোগীর এফজিআর হতে পারে, গ্রোথ রেস্ট্রিকশন থাকতে পারে, বা হচ্ছে গিয়ে আপনার প্রিটার্ম ডেলিভারি হতে পারে, বা হচ্ছে গিয়ে আইইউডি হয়ে যেতে পারে, সেটা 10 সপ্তাহের আগেও হতে পারে, 10 সপ্তাহের পরেও হতে পারে। সো এগুলা দেখবেন। বা হচ্ছে গিয়ে আমার রোগীর আর্লি অনসেট অফ সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে, অথবা হেল্প সিনড্রোম ডেভেলপ করতে পারে, অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টি ডেভেলপ করতে পারে, থ্রম্বোএম্বলিক ইভেন্টস ডেভেলপ করতে পারে। সো এগুলা অনেক কিছু হতে পারে ডিউ টু দ্যাট ন্যারোইং অফ দি লুমেন অফ দি ইউটেরাইন ভেসেলস। এই হচ্ছে সহজ কথা। এখন আসেন যে আপনি এই রোগীর মানে অ্যাপ্লাস ডায়াগনোস কিভাবে করবেন এবং পরবর্তীতে ট্রিটমেন্ট কিভাবে করবেন। অ্যাপ্লাস ডায়াগনোসিসের জন্য দেখবেন আপনাদের যেটা বলে দিলাম 328 নাম্বার পাতা অবস্তত্বে, ওখানে সুন্দর একটা শেষের দিকে পাতার নিচের দিকে একদম নীল একটা বক্সের মধ্যে লেখা আছে যে আপনার আমরা এই অ্যাপ্লাসটাকে ডায়াগনোস করি অন দি বেসিস অফ 3 ল্যাব ক্রাইটেরিয়া এন্ড 3 ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া। এই তিনটার মধ্যে আপনাকে আপনার রোগীর মিনিমাম একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এবং মিনিমাম একটা
ল্যাব ক্রাইটেরিয়া থাকতে হবে। তাহলে হচ্ছে গিয়ে, এবং এই যে থাকতে হবে শুধু একবার যদি এগুলো আপনার আসে তাইলেই হবে না, এই ক্রাইটেরিয়া গুলা আপনার 2 or more occasions এ থাকতে হবে, যেটা কিনা আমরা 3 মাস ইন্টারভেলে টেস্ট করে দেখব। কি কি ক্রাইটেরিয়া আমাদের? যেটা আমাদের হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, যে আপনার রোগী হিস্ট্রি দিবে যে তার হচ্ছে গিয়ে 10 সপ্তাহের আগে 3 or more অ্যাবর্শন হয়েছে, অথবা 10 সপ্তাহের পরে একটা বা তার বেশি অ্যাবর্শন হয়েছে। সাথে রোগীর হচ্ছে গিয়ে আপনার আর্লি অনসেট সিভিয়ার প্রি-এক্ল্যাম্পসিয়া ছিল, হিস্ট্রি অফ আর্লি অনসেট সিভিয়ার প্রি-এক্ল্যাম্পসিয়া বিফোর 34 উইকস। এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া রোগীর থাকতে হবে। ল্যাব ক্রাইটেরিয়া কি কি? ল্যাব ক্রাইটেরিয়ার মধ্যে আপনার রোগীর হচ্ছে গিয়ে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অথবা বেটা 2 গ্লাইকোপ্রোটিন, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্টিবডি থাকলেই হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা শুধু থাকলেই হবে না, এই অ্যান্টিবডিটা মিডিয়াম অথবা সিভিয়ার অথবা হাই লেভেলে থাকতে হবে। অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডিটা সিভিয়ার অথবা মিডিয়াম অথবা সিভিয়ার হাই লেভেলে থাকতে হবে, তাহলে আপনি এটাকে একটা ক্রাইটেরিয়া ধরতে পারবেন। আর বাকি যে দুইটা অ্যান্টিবডি, যেটা আমরা বললাম যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অথবা হচ্ছে বেটা 2 কার্ডিওলিপিন, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্টিবডি থাকলেই হবে। সেটা অল্প কিছু থাকলেও যায়, সিভিয়ারলি থাকলে, হাইলি থাকলেও তা। সো এই তিনটা অ্যান্টিবডির মধ্যে যে কোনো একটা, যদি এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি আমি পাই, তাহলেও আমার ওই একটা আমি পিক আপ করবো, ক্লিনিক্যাল থেকে একটা পিক আপ করবো, এবং একটা একটা করে আমার ক্রাইটেরিয়া পারসিস্ট করতে হবে। 3 মান্থসের ইন্টারভেলে আমি দুইটা যেই টেস্ট করবো, দুইটার মধ্যেই এগুলা থাকতে হবে। যদি থাকে তাহলে আমার রোগীর অ্যাপ্লাস আছে। কিভাবে আমি এই রোগীকে হচ্ছে গিয়ে ম্যানেজ করব, বা কিভাবে হচ্ছে গিয়ে আমি তার রিকারেন্ট প্রেগন্যান্সি লসটাকে আমি প্রিভেন্ট করব, বা কিভাবে ট্রিট করবো অ্যাপ্লাসকে, খুবই সহজ। এটা লিখবেন যে আমরা হচ্ছে গিয়ে দুইটা ড্রাগস ইউজ করতে পারি এই সমস্ত রোগীর ক্ষেত্রে। দুইটা ড্রাগস ইউজ করতে পারি, একটা হচ্ছে আমি লো ডোজ অ্যাসপিরিন ইউজ করতে পারি, আর একটা হচ্ছে আমি হেপারিন ইউজ করতে পারি। হেপারিনের মধ্যে সেটা আপনি হচ্ছে গিয়ে লো মলিকুলার ওয়েট অথবা আনফ্র্যাকশনেটেড যেটা ইউজ করেন না কেন। এখন আসেন যে লো ডোজ অ্যাসপিরিন, সেটা আমি কখন চালু করবো, কখন থামবো। লো ডোজ অ্যাসপিরিন আমরা চালু করবো, এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে আপনার দুইটা করে থট, মানে দুইটা করে মতবাদ আছে। একটা হচ্ছে আপনার লো ডোজ অ্যাসপিরিনের ক্ষেত্রে আপনি এটা আইদার ফিটাল হার্ট রেট যখন থেকে পাচ্ছেন, ফিটাল হার্ট রেট আসা মাত্র আপনি হচ্ছে এটা স্টার্ট করতে পারেন, অথবা 12 সপ্তাহ থেকে শুরু করতে পারেন। শেষ করবেন কখন? এটা 34 উইকসে শেষ করতে পারেন, অথবা ডেলিভারি, আপ টু ডেলিভারি আপনি এটা ইউজ করতে পারেন। ডেলিভারি হয়ে গেলে শেষ করে দেবেন ইউজ করা। 2 নাম্বার ড্রাগ আমরা বলেছিলাম যে আমরা হেপারিন ইউজ করতে পারি। হেপারিনের মধ্যে আপনি হচ্ছে গিয়ে লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করতে পারেন, অথবা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করতে পারেন। এই হেপারিনটা শুরু করবেন কখন? এটা শুরু করে দিবেন ফিটাল হার্ট রেট আসার, যখন আপনি পেয়েছেন ফিটাল হার্ট রেট, তখন থেকেই হচ্ছে গিয়ে আপনি এই হেপারিনটা চালু করে দিবেন। বন্ধ করবেন কবে? বন্ধ করবেন 6 উইকস ফলোইং ডেলিভারি। ডেলিভারি হয়ে যাওয়ার পরেও 6 সপ্তাহ আপনি কন্টিনিউ করবেন। তাহলে ডেলিভারির সময় আপনি কি হবে? ডেলিভারির সময়ও কি হচ্ছে গিয়ে হেপারিন চলতে থাকবে? নো, হেপারিন চলবে না। এই ক্ষেত্রে ওই যে আমরা বললাম দুইটা হেপারিন আপনি ইউজ করতে পারেন। যদি হচ্ছে আপনি লো মলিকুলার ওয়েট হেপারিন যদি আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার যে এস্টিমেটেড টাইম অফ ডেলিভারি তার 12 ঘন্টা আগে হচ্ছে আপনি লো মলিকুলার ওয়েট হেপারিন অফ করবেন, এবং ডেলিভারি হয়ে যাওয়ার 12 ঘন্টা পরে আপনি আবার রিস্টার্ট করবেন। যদি আপনি আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি এস্টিমেটেড টাইম অফ ডেলিভারির 24 ঘন্টা আগে বন্ধ করে দিবেন, এবং ডেলিভারি হয়ে যাওয়ার 24 ঘন্টা পর থেকে আপনি আবার রিস্টার্ট করবেন। কতদিন কন্টিনিউ করবেন? আপ টু 6 উইকস ফলোইং ডেলিভারি। সো এই গেল হচ্ছে আপনাদের অ্যাপ্লাসের ট্রিটমেন্ট, আপ টু ট্রিটমেন্ট। এটা আমরা অনেক ছোট ছোট করেই বলেছি, আপনাদের বইয়ের মধ্যেও এই অল্প কিছু ইনফরমেশনই আছে, জাস্ট একটু দেখে রাখবেন অ্যাপ্লাসটা। আচ্ছা, এই পর্যন্ত কি আপু আমি কি আপনাদেরকে কিছু বুঝাতে পেরেছি, বা হচ্ছে কি কোথায় আছে কিছু কি আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি? কোনো কোয়েশ্চেন কি আছে আপু? আপু এই প্রশ্নটা একটু আরেকবার বলেন। হ্যাঁ, যে হেপারিন যেটা লো মলিকুলার ওয়েট হেপারিনটা, এটা কখন থেকে শুরু করব, কখন শেষ করব, এটা আরেকবার। ওকে, আচ্ছা, হেপারিন হচ্ছে দুইটা টাইপ আপনি ইউজ করতে পারবেন, লো মলিকুলার ওয়েট অথবা আনফ্র্যাকশনেট। যেটা ইউজ করেন, শুরু করবেন ফিটাল হার্ট রেট যখন আসবে, যখন আপনি পাবেন তখন থেকে, শেষ করবেন ডেলিভারির 6 সপ্তাহ পর পর্যন্ত। এটা হচ্ছে শুরু আর শেষ। এখন ডেলিভারির সময় কি করবেন? ডেলিভারির সময় তো আমরা হেপারিন চালু রাখবো না, অ্যান্টিকোয়াগুলেন্ট তো, তাহলে সেটা এই ক্ষেত্রে হচ্ছে আর কি একটু আর আলাদা করে একটু জানতে হবে। সেটা হচ্ছে যদি আপনি লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করেন, তাহলে লিখে রাখেন +-12 আওয়ার্স।
ডেলিভারির 12 ঘন্টা আগে বন্ধ করবেন, ডেলিভারির 12 ঘন্টা পরে আবার চালু করবেন, লো মলিকুলার ওয়েট। আর যদি আনফ্র্যাকশনেটেড হেপারিন হয় তাহলে ডেলিভারির 24 ঘন্টা আগে বন্ধ করবেন, ডেলিভারির 24 ঘন্টা পরে আবার রিস্টার্ট করবেন। আর প্রেগন্যান্সিতে শুরু আর শেষ দুজনের জন্যই সেম, ফিটাল হার্ট রেট আপ টু 6 উইকস ফলোইং ডেলিভারি। ওকে, আসেন আমরা হচ্ছে কি আমাদের লাস্ট টপিকটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের ইউরিনারি ইনকন্টিনেন্স। ইউরিনারি ইনকন্টিনেন্স পড়ার জন্য এটা আপনাদের রেফারেন্স বুক একটাই, গাইনি দত্ত 9th এডিশন চ্যাপ্টার 25। চ্যাপ্টার 25 থেকে আমরা ইনশাআল্লাহ ইউরিনারি ইনকন্টিনেন্সটা, তাও এখানে হচ্ছে অনেক অনেক কিছু লেখা আছে, আমরা ইনশাআল্লাহ এটাকে আরেকটু কনসাইজ করে ফেলবো। সো আসেন আমরা শুরু করি যে আসলে ইউরিনারি ইনকন্টিনেন্স বা কন্টিনেন্স, এখান থেকে প্রথমে আপনাকে কি কি জিনিস জানতে হবে। দেখেন এখানে প্রথমেই লেখা আছে মেকানিজম অফ কন্টিনেন্স, কিন্তু আপনি যখন প্রথমে চ্যাপ্টারটা শুরু করবেন, আমার আরেকটু এখানে লিখে দিলে ভালো হতো, সেটা হচ্ছে কি এগুলা এসবি এর জন্য। হ্যাঁ, এসবি এর জন্য আপনাদের প্রথমে আরেকটা যে জিনিসটা একটু পড়বেন সেটা হচ্ছে সাপোর্ট। দেখবেন যে আপনাদের চ্যাপ্টার 25 এর একদম সেকেন্ড পাতাতে পেজ 375 এর মধ্যে সাপোর্ট টু ব্লাডার নেক এন্ড ইউরেথ্রা, আমার মনে হয় এসবি এর জন্য এই পার্টটাও একটু আপনারা দেখবেন, সাপোর্ট কিভাবে আসে ব্লাডার এবং ব্লাডার নেক এবং ইউরেথ্রাতে কারা কারা সাপোর্ট দেয়, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সাপোর্ট করে বলা আছে, চারটা করে মনে হয় পয়েন্ট, 5টা করে পয়েন্ট আছে, একটু এটা দেখে নেবেন। এখন আসেন এরপরে আমি লিখে দিয়েছি যে আপনার মেকানিজম অফ ইউরিনারি কন্টিনেন্স, কন্টিনেন্স এবং ইনকন্টিনেন্স, পেজ 377 এ এই মেকানিজমটা লেখা আছে। মেকানিজমটা আমরা যদি একটু ছোট করে মানে রিকল করি, এগুলো সবই পার্ট 1 এর পড়া ছিল, একটু যদি রিকল করি, দেখেন যতক্ষণ বা আমি যেভাবে আর কি ডেফিনেশন মনে রাখি, আমি খুবই সিম্পলি ডেফিনেশন মনে রাখি। কন্টিনেন্স মানে হচ্ছে ইউরিনারি কন্টিনেন্স, যে যতক্ষণ আপনার ইউরিনেশন আপনার কন্ট্রোলে থাকবে এটাকে বলা হয় ইউরিনারি কন্টিনেন্স। যখনই আপনার কন্ট্রোলটা চলে যাবে, সেটা যে টাইপের কন্ট্রোলই হোক, আমরা টাইপস করতে গেলে বুঝতে পারবো, যখনই আপনার ইউরিনেশন আপনার নিজের কন্ট্রোলে থাকবে না, সেটাকেই বলা হয় ইনকন্টিনেন্স। তাহলে আপনার কন্ট্রোলে কিভাবে থাকে বা এই পুরাটা জিনিস আসলে কিভাবে হচ্ছে কি আপনার মানে হাউ ডাজ ইট ওয়ার্ক, দিস মেকানিজম অফ ইউরিনারি কন্টিনেন্স, আমরা হিস্টোলজিক্যালি হচ্ছে কি জিনিসটাকে একটু মনে রাখার চেষ্টা করবো, যে হচ্ছে আমার ইউরেথ্রার হিস্টোলজি কিরকম ছিল, মিউকোজা, সাবমিউকোজা, মাসল লেয়ার, আর একদম বাইরে হচ্ছে আপনার অ্যাডভেন্টিশিয়া। তাহলে আসেন যে আমার রেস্টে বা নর্মাল সময়, এই যে ধরেন আমি বসে আছি, আপনি হয়তো বসে বা শুয়ে বা দাঁড়ায় হাঁটতে হাঁটতে ক্লাস করছেন, এই যে টাইমটা যখন কিনা আমি এই যে আমার প্রস্রাব নিয়ে চিন্তাই করছি না, আমি চিন্তা করতেছি না যে আমার একটা টাইমে সুসু করতে যাওয়া লাগবে, আমার কিন্তু ব্লাডার ফিল হচ্ছে, এগুলো আমি কিছুই চিন্তা করতেছি না, তাহলে এটা হচ্ছে আমার অ্যাট রেস্ট, নর্মাল সময়। নর্মাল সময় আমার কন্টিনেন্স কিভাবে মেইনটেইন হয়, নর্মাল সময় হচ্ছে আপনার হিস্টোলজি দিয়ে আপনি মাথায় রাখবেন যে হচ্ছে গিয়ে আমার যে ইউরেথ্রার মধ্যে, ইউরেথ্রার একদম ভিতরের দিকে যে আমার মিউকোজাটা আছে, মিউকোজার ভিতরে অনেকগুলো লঙ্গিটিউডিনাল ফোল্ড থাকে মিউকোজার ভিতরে, এই লঙ্গিটিউডিনাল ফোল্ড গুলো একজন আরেকজনের সাথে অ্যাপোজ করে থাকে, এই অ্যাপোজিশনের কারণে আমার ইউরেথ্রা একদম টোনটা মেইনটেইন করে রাখতেছে। এই মিউকোজার পরে আপনি আসেন সাবমিউকোজা, আমার ইউরেথ্রার সাবমিউকোজাতে ভ্যাসকুলার প্লেক্সাস থাকে, 2টা ভ্যাসকুলার প্লেক্সাস থাকে, এবং এরা হচ্ছে কি আপনার ওর যেই প্লেক্সাসটা, যে ভেসেলগুলা একদম আপনার এয়ার টাইটের মতন করে থাকে, এগুলো খুব স্ট্রং একটা সাপোর্ট দেয় আপনার এই ইউরেথ্রাকে ক্লোজ করে রাখার জন্য। তাহলে এই সাবমিউকোজা বা ভ্যাসকুলার প্লেক্সাস গুলোকে বলা হয় হার্মেটিক সিল, এবং এরা হচ্ছে গিয়ে খুব স্ট্রং একটা সাপোর্ট আপনার ইউরেথ্রাকে দেয়। তারপরে আসেন এর বাহিরের দিকে আমার কি আছে, মাসল লেয়ার আছে, মাসল লেয়ারের মধ্যে আমার স্কেলেটাল মাসল আছে, স্মুথ মাসল আছে। স্কেলেটাল মাসল কেন বললাম, স্কেলেটাল মাসল বলতে আমি বলতে চাচ্ছি আপনার যেই স্ফিংটারকে বলতে চাচ্ছি, ওটা নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে স্মুথ মাসল গুলা নিয়ে বলি। স্মুথ মাসল গুলা হচ্ছে গিয়ে আপনার এদের টোনিক কন্ট্রাকশন হয়, স্মুথ মাসল গুলার টোনিক কন্ট্রাকশনের জন্য যেটা হয় যে আপনার কন্টিনেন্সটা ওরা মেইনটেইন করতে পারে। এছাড়াও দেখবেন একটা সুন্দর নাম বলা আছে র‍্যাপডোস্ফিংটার, যেটা কিনা হচ্ছে গিয়ে আপনার ইউরেথ্রা, এটা যদি আপনার ইউরেথ্রা হয়, ইউরেথ্রার চারপাশে এরকম হচ্ছে গিয়ে আমার স্পাইরাল শেপ করে হচ্ছে গিয়ে একটা স্ফিংটারের মতন মাসল, একটা হচ্ছে গিয়ে আমার মাসল থাকে যেটাকে বলা হয় র‍্যাপডোস্ফিংটার। এই র‍্যাপডোস্ফিংটারটা হচ্ছে গিয়ে আপনার মূলত ইউরিনারি কন্টিনেন্সটাকে মেইনটেইন করতে হেল্প করে। এছাড়াও যখন হচ্ছে গিয়ে আপনার এই যে হচ্ছে গিয়ে আমার যে ভলেন্টারি যে মাসল গুলো আছে, মানে আমার যে স্কেলেটাল মাসল আছে, এরাও হচ্ছে গিয়ে কিছু রিফ্লেক্সিভলি কন্ট্রাকশন হয় এদের মধ্যে, যে কারণে আমার কন্টিনেন্সটা মেইনটেইন হয়। এটা গেল রেস্টের সময়, নর্মাল সময়। এখন আসেন, ধরেন আপনি এখন একটা হাঁচি বা কাশি দিলেন,
বা হচ্ছে ও খুব হাহাহিহি করতেছে, অনেক জোরে জোরে হাসতেছেন, একদম পেট মানে ধরে হাসতেছেন, এই টাইমগুলোতে কি হচ্ছে, আমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যাচ্ছে। যখনই আমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যাচ্ছে তখন কি হওয়ার কথা ছিল, আপনার চিন্তা করেন, আপনার এই অ্যাবডোমেন বলেন এবং পেলভিস বলেন, এদের মাঝখানে কিন্তু আসলে কোথাও কোনো পার্টিশন নাই। সো আপনি যখনই আপনার পেটের মধ্যে চাপ পড়ছে, এই চাপটা কিন্তু ডিরেক্ট কোথায় যাওয়ার কথা ছিল, চাপটা ডিরেক্ট যে যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার ব্লাডারের মধ্যে। এবং ব্লাডারের মধ্যে যদি চাপ লাগে সেই ক্ষেত্রে কি হয়, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এমন যদি কেউ থেকে থাকেন যে মনে নাই, তাদের জন্য আমি একটু আরেকটা জিনিস জাস্ট মাঝখান দিয়ে একটু বলে নেই, নাইলে এটা ধরতে কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আমাদের ছোটবেলার অ্যানাটমি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লাডার, ছোট্টবেলার অ্যানাটমি এগুলা। এটা হচ্ছে আমার ইউরেথ্রা, এইদিকে হচ্ছে আমার পেলভিক ফ্লোর বা লেভেটর অ্যানাই মাসল এইটা, এবং তারপরে মনে করেন এইখান দিয়ে হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ বা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের মধ্যে আমরা জানি আমাদের স্ফিংক্টার ইউরেথ্রি আছে, তারপর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ এবং বুগিজুগি, অত দূর লাগবে না, আমাদের মূলত এই ইউরেথ্রা এবং লেভেটর অ্যানাই মাসল এই জায়গাটুকুই লাগবে। সো নর্মালি আমার কি হয়, নর্মালি হচ্ছে গিয়ে বা যেটা আমার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে, দেখেন যখন আমি একটা হাঁচি কাশি দিব তখন এই যে আমার অ্যাবডোমেনের প্রেসারটা যে বেড়ে গেল, অ্যাবডোমেনের যে প্রেসারটা বেড়ে গেল, নিয়ম মতো কি হওয়ার কথা ছিল, এই অ্যাবডোমেনের প্রেসারটা ডিরেক্ট এসে আমার ব্লাডারের মধ্যে লাগার কথা ছিল। এবং ব্লাডারের মধ্যে এসে লাগলে কি হতো, যখনই আপনার ব্লাডারের প্রেসারটা বেড়ে যাবে, দেন দি ইন্ট্রা ইউরেথ্রাল প্রেসার, এটা কিন্তু ফিজিওলজি অফ মিকচুরেশন, আমরা কিভাবে সুসু করি, যখনই আমার ব্লাডারের প্রেসার বেড়ে যায় more than the intra-urethral pressure, তখন ব্লাডারটা কন্ট্রাক্ট করে এবং যতটুকু সময় প্রেসার ব্লাডারের বেশি থাকে ততটুকু সময় পর্যন্ত ব্লাডার কিন্তু খালি হতে থাকে। এটা নর্মাল ফিজিওলজি, একদম নর্মাল ফিজিওলজি। সেই দিকটা যদি আমি এখন চিন্তা করি, সেই দিকটা যদি আমি আন্ডার কনসিডারেশন রাখি, তাহলে চিন্তা করেন যখনই আমি একটা হাঁচি বা কাশি দিচ্ছি, নিয়ম মতন কি হওয়ার কথা ছিল, আমার এই ইনক্রিজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসারটা ডিরেক্ট এসে আমার ব্লাডারে লাগার কথা ছিল। এবং ব্লাডারে লাগা মানেই হচ্ছে গিয়ে আমার ব্লাডারের প্রেসার বেড়ে যাওয়ার কথা ছিল, এবং সাথে সাথে আমার একটা হাঁচির সাথে যতটুকু সময় প্রেসার বেশি থাকবে, তত নিয়ম কি, যতটুকু সময় আমার ব্লাডারের প্রেসার বেশি থাকবে ততটুকু সময় আমি সুসু করতে থাকবো, যদি আমার ব্লাডার কিনা ফুল থাকে। তাহলে দেখেন, বাই দ্যাট রুল আমার আসলে হওয়ার কথা ছিল, যখনই একটা হাঁচি দিব সাথে সাথে আমার প্রস্রাব ঝরে পড়ার কথা ছিল। কিন্তু নর্মালি তো সেই ঘটনাটা ঘটতেছে না। কেন নর্মাল মানুষের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটছে না, আপনাদের কি মনে আছে ছোটবেলার পড়া? হাঁচি বা কাশির সাথে নর্মাল মানুষের কেন সুসু হয়ে যায় না, প্রস্রাব ঝরে পড়ে না? আমাদের হায়ার সেন্টার তখন তো মানে যদি কমফোর্টেবল প্লেস না থাকে তাহলে তো হায়ার সেন্টার থেকে একটা অবস্ট্রাকশন আসে। না, এগুলা কিছুই না। এই যে ছবি এঁকে দিচ্ছি আমি, এখানে কাহিনী যেটা, সেটা হচ্ছে কি এই ইউরিনারি কন্টিনেন্সের মেকানিজমের মধ্যেই পাবেন। এর আগে আমরা হিস্টোলজি দিয়ে যেটা পড়লাম, এটা হচ্ছে রেস্টে, ওই যে বসে আছি শুয়ে আছি নর্মাল সময়, কিন্তু যখনই আমি একটা হাঁচি দিলাম, মনে করেন এখানে বসে হাঁচি দেওয়ার সাথে সাথে আমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ে, এবং ওই যে প্রেসারটা ব্লাডারে এসে লাগার কথা ছিল, নর্মাল আপনার আমার ক্ষেত্রে এটা এসে ব্লাডারে লাগে না। এটা যেটা হয় দেখেন, এই যে ব্লাডার, ইউরেথ্রা এবং তারপরে হচ্ছে আপনার এই যে সুন্দর পার্টিশনটা, যেটার নাম কিনা পেলভিক ডায়াফ্রাম। অ্যাবডোমেন এবং পেলভিসের মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নাই, কিন্তু পেলভিস আর পেরিনিয়ামের মাঝখানে এই পেলভিক ডায়াফ্রামটা আছে। তাহলে যে ঘটনাটা ঘটে, আপনার ওই যে প্রেসারটা বেড়ে গেল, ওই প্রেসারটা এসে উল্টা আরো কি করে, আপনার এই ইউরেথ্রা, প্রক্সিমাল ইউরেথ্রাকে এসে এই প্রেসারটা দেয়। তাহলে আমরা কি বলছি, বেসিক নিয়ম হচ্ছে যতক্ষণ আপনার ইউরেথ্রার প্রেসার ব্লাডারের প্রেসারের থেকে বেশি থাকবে ততক্ষণ কিন্তু আপনার সুসু হবে না। যখনই আপনার ব্লাডারের প্রেসারটা যেই বেড়ে যাবে, দেন দি ইউরেথ্রাল প্রেসার, তখনই আপনার সুসু হবে, সেটা যতক্ষণ ধরে প্রেসার বেশি থাকুক। তাহলে এই ঘটনাতে যেটা হয় নর্মাল মানুষের ক্ষেত্রে, সৃষ্টিকর্তা প্রদত্ত যেটা, যে আপনার যখনই প্রেসারটা বেড়ে গেছিল ওই প্রেসারটা এসে ইউরেথ্রাতে লাগবে এবং ইউরেথ্রাকে আরো বেশি স্ট্রং করে ফেলবে, সো দ্যাট আপনার ব্লাডার থেকে কোনো সুসু যেন বাহিরে বের না হয়ে যেতে পারে। সৃষ্টিকর্তা প্রদত্ত এই ডিরেক্ট এসে ইউরেথ্রাতে লাগে। এটা হচ্ছে ওই যে বললাম যে কুদরত, ব্লেসিং একটা, যে হচ্ছে গিয়ে আপনার এটা ব্লাডারে না লেগে ইউরেথ্রাতে লাগতেছে। সাথে আরো আরেকটা ব্যাপার হয়, আরেকটা ব্যাপার কি হয়, একটা তো প্রেসার ডিরেক্টলি প্রেসার এসে ইউরেথ্রাতে লাগছে। আর একটা ঘটনা হচ্ছে, এটা যদি আমি সাইড ভিউ দেখি, যে আমার ব্লাডার এবং এটা হচ্ছে ইউরেথ্রা, এইদিকে হচ্ছে অ্যান্টেরিয়ার, মনে করেন এইদিকে অ্যান্টেরিয়ার,
তাহলে এই যে নর্মাল টাইমে আমার যে ব্লাডার এবং ইউরেথ্রা সুন্দর একটা লাইনের মধ্যে আছে, যখনই আমি একটা হাঁচি দিই তখন কি হয়, আপনার এই ব্লাডারের বেসটা ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস এরকম চলে যায় আলটিমেটলি, এবং ইউরেথ্রাটা হচ্ছে ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস চলে যায়, which is why আপনার আলটিমেটলি এই জিনিসটা যেটা নর্মাল টাইমে ছিল দেখতে এরকম ছিল, হাঁচি কাশির সময় আপনার এটা দেখতে হয়ে যায় মোটামুটি এরকম, ব্লাডারটা সামনে চলে যায় এবং ইউরেথ্রাটা এরকম চলে যায়। আমার ছবিটা খুবই বাজে হয়েছে, আপনাদের বইয়ের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর ছবি আছে যেগুলো আমি আঁকার চেষ্টা করতেছি, এগুলো সব বইয়ের ছবি, যে হাঁচি বা কাশির সময় আমার ইউরেথ্রা আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস চলে যায়, ব্লাডার বেসটা ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস চলে যায়, যেটার কারণে তখন আমার ইউরেথ্রাতে এরকম একটা কিং হয়, ইউরেথ্রাটা কোঁচকায় যায়, যখন কোঁচকায় যায় তখন আর ব্লাডার থেকে ইউরিন বাহিরে বের হয়ে যেতে পারে না। তো এই হচ্ছে আপনার বেসিক কথাবার্তা, যে কেন আমার ইউরিনারি কন্টিনেন্সটা মেইনটেইন হয়। এটা আপনার বেসিক অ্যানাটমিটা ভালো আছে, আপনার অ্যানাটমি নরমাল অ্যানাটমি আছে, এর জন্য আপনি হাঁচি বা কাশির সময় সুসু করে দেন না। এখন আসেন, এটা গেল কেন আপনি সুসু করে দিচ্ছেন না, কেন আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন, এই জিনিসগুলো একটু পরে আবার লাগবে, এর জন্য এখানে এতগুলো কথা খরচ করলাম। সো এখানে আপনার কন্টিনেন্সটা মেইনটেইন হলো, রেস্টের সময় হিস্টোলজিক্যালিও মেইনটেইন করতে পারে, আর হাঁচি কাশির সময় হচ্ছে গিয়ে ব্লাডার বেস পিছনে চলে যায়, ইউরেথ্রা সামনে চলে যায়। এছাড়াও মেইন কারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার এই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যেটা বেড়ে গেছিল, ওইটার প্রেসারটা এসে ডিরেক্টলি আমার ইউরেথ্রাতে লেগে ইউরেথ্রা স্ট্রেনথেন করে, আমার ব্লাডারের মধ্যে এসে ওইটা লাগে না। এই হচ্ছে ব্যাপার, এবং এইটা একমাত্র এই ঘটনাটা ঘটার একটাই পূর্ব শর্ত, সেটা হচ্ছে আপনার যে ইউরেথ্রা, প্রক্সিমাল ইউরেথ্রাটাকে অবশ্যই আপনার পেলভিক ডায়াফ্রাম বা লেভেটর এনাই মাসেলের উপরে থাকতে হবে, এটাই হচ্ছে বেসিক কথা। ইন কেস বা কোনো কারণে যদি হচ্ছে গিয়ে আপনার এই ইউরেথ্রাটা যদি হাইপার মোবাইল হয়ে যায়, বা যে কোনো কারণে যদি আপনার ইউরেথ্রাটা লেভেটর এনাই মাসেলের নিচে নেমে যায়, ও যদি নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে কি হবে, তখন কিন্তু আপনি হাঁচি কাশি দেয়া মাত্রই আপনার ওই ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা কিন্তু ইউরেথ্রাতে আর লাগতে পারবে না, যেহেতু পেলভিক ফ্লোর এসে পড়ছে, পেলভিক ফ্লোরের নিচে তো আর এই প্রেসারটা যেতে পারে না। তখন দেখা যায় যে আপনার যেহেতু ওই ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা ইউরেথ্রাকে পায় না, ও ডিরেক্টলি এসে ব্লাডারকে হিট করে, এবং যখন ও ব্লাডারকে এসে প্রেসারটা বাড়ায় দেয়, তখনই দেখা যায় যে সুসু হয়ে যায়। তখন 1 ফোঁটা 2 ফোঁটা, ওই যখন আপনি হাঁচি, যতটুকু সময় ফেলায় আপনি হাঁচি বা কাশি দিলেন, অতটুকু সময় হচ্ছে আপনার ব্লাডারে প্রেসার পড়ে, এবং অতটুকু সময় আপনার হচ্ছে গিয়ে ইউরিনেশন হয়ে যায়, যেটাকে আমরা স্ট্রেস ইনকন্টিনেন্স বলি। একটু পরেই আমরা এটা এখন পড়বো। সো এটা আমরা মোটামুটি কন্টিনেন্সটা পড়লাম, ইনকন্টিনেন্সের সময় এই কথাটা আমি আরেকবার বলে দিব, অসুবিধা নাই। কন্টিনেন্সের মেকানিজম আমরা জানলাম। এখন আসেন যে প্যাথোফিজিওলজি অফ ইনকন্টিনেন্স। প্যাথোফিজিওলজি বলতে আপনাকে যদি এক কথায়, এটা এসবি এর পড়া কিন্তু জাস্ট এসবি এর জন্য এক লাইন, এক কথায় যদি আপনাকে বলা হয় যে ইনকন্টিনেন্স কখন ডেভেলপ করবে, আপনার অ্যান্সার হচ্ছে গিয়ে, দেখবেন লেখা আছে একদম বোল্ড করে বইয়ের মধ্যে, অ্যান্সার হচ্ছে কোনো একটা কারণে যদি আপনার ইন্ট্রাভেসিকাল প্রেসার ইন্ট্রা ইউরেথ্রাল প্রেসার থেকে বেশি বেড়ে যায়, সেটার কারণেই আমার ইনকন্টিনেন্স ডেভেলপ করে। এটা হচ্ছে ওভারঅল প্যাথোফিজিওলজি। আপনাকে কিন্তু অনেকগুলা টাইপের ইনকন্টিনেন্স পড়তে হবে, সেটা আবার আলাদা আলাদা ফিজিওলজি, কিন্তু বেসিক প্যাথোফিজিওলজি অফ ইউরিনারি ইনকন্টিনেন্স যদি জানতে চাওয়া হয়, সেটার অ্যান্সার হচ্ছে যখনই আমার ভেসিকাল প্রেসার বেড়ে যাবে ইন্ট্রা ইউরেথ্রাল প্রেসারের থেকে, তখনই আমার রোগীর ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। এখন আসেন টাইপস কি কি থাকতে পারে আমার। টাইপস এর মধ্যে আসেন যে হচ্ছে প্রথমেই যেটা আপনার বইয়ের মধ্যে লেখা আছে যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স। টাইপস এর মধ্যে আরো আসলে অনেকগুলা টাইপ আছে, দেখবেন ক্লাসিফিকেশন অফ ইউরিনারি ইনকন্টিনেন্স পেজ 379 এ দেখবেন টেবল 25.1 এ ইউরেথ্রাল এক্সট্রা ইউরেথ্রাল কজ করে দেওয়া আছে, এগুলো চাইলে আপনি জাস্ট 1 স্টার দিয়ে রিডিং করতে পারেন, কিন্তু এখান থেকে মূলত আপনার লাগবে হচ্ছে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স এবং আর্জ ইনকন্টিনেন্স, রেট্রোসার ওভার অ্যাক্টিভিটি, মিক্সড ইনকন্টিনেন্স। এই প্রথম চারটাই হচ্ছে আপনার পরীক্ষার জন্য লাগবে। সো আসেন যে হচ্ছে গিয়ে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স বাই ডেফিনেশনই বোঝা যাচ্ছে আপনার রোগীর যখন স্ট্রেস থাকবে, স্ট্রেস মানে হচ্ছে ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, এটা কিন্তু আপনার পরীক্ষার স্ট্রেস বা কাজের স্ট্রেস না। যখনই আপনার ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার হবে, তখনই আপনার রোগীর 1-2 ফোঁটা প্রস্রাব ঝরে পড়বে। এবং এই যে একটা লাইন আমরা বললাম, এটাই কিন্তু পেশেন্ট প্রোফাইল। আপনার কাছে রোগী কিভাবে আসবে, আপনার কাছে রোগী এসে কমপ্লেইন করবে এটা যে আমি যখনই একটা হাঁচি দিই বা যখনই আমার কাশি হয়, তখন আমার এরকম হচ্ছে গিয়ে অল্প একটু প্রস্রাব ঝরে যায়, বা হচ্ছে আমার অল্প প্রস্রাবে দেখা যায় যে তখন আমার পায়জামার মধ্যে প্রস্রাব এসে পড়ছে, পায়জামা একটু ভিজে যায়, অল্প একটু ভিজে যায়। সে কিন্তু
আপনি যখন তারপরে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার কি আচ্ছা আপনার প্রস্রাব কতটুকু ঝরে, সে বলবে একদম অল্প, একটু 1-2 ফোঁটা এরকমই যায়। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনার কি নর্মাল প্রস্রাব কি আপনার হয়, আপনি কি নর্মালি প্রস্রাব আসে, আপনি কি বাথরুমে যে প্রস্রাব করেন, সে অ্যান্সার করবে যে হ্যাঁ বাদ বাকি আমার সবই নর্মাল। আপনার কি রাতের বেলা ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য, বলবে নো আমার কোনো প্রবলেম নাই, বাকি এভরিথিং ইজ ফাইন, কিন্তু শুধুমাত্র হাঁচি কাশির সময় আমার হচ্ছে গিয়ে এরকম 1-2 ফোঁটা প্রস্রাব ঝরে পড়ে। তাহলে এই যে তার যে কমপ্লেইনটা আপনি পেলেন, একটাই সিঙ্গেল কমপ্লেইন, এটাই হচ্ছে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্সের রোগী। কেন তার এই স্ট্রেস ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে? কোনো একটা কারণে। এখানে দেখবেন আপনাদের বইয়ের মধ্যে রিস্ক ফ্যাক্টর হিসেবে বলা আছে অনেক কিছু, অনেকগুলা কজ, একটু পরে বলছি সেটা আমরা, অনেকগুলা কজ বলা আছে। আচ্ছা এখনই বলে দিই যে কোনো একটা কারণ বলতে ধরেন যে আপনার রোগীর কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালি ছিল, বা আপনার রোগীর হচ্ছে গিয়ে কোনো ডিফিকাল্ট ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, বাসায় বাইকে দিয়ে হচ্ছে গিয়ে ডেলিভারি করেছে, সে খুব টাকা হিচড়া করেছে, অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছে, অথবা যে কোনো কারণে তার হচ্ছে গিয়ে চাইল্ড বার্থ ট্রমা হয়েছে। এবার এখানে আবার বলা আছে যে হচ্ছে এই আমাদের এই চাইল্ড বার্থ ট্রমা গুলো সাধারণত আপনার মোর কমনলি গাইনোকয়েড পেলভিসেই হয়ে থাকে। এছাড়াও ধরেন হচ্ছে গিয়ে প্রেগনেন্সির সময় যখন কিনা আমার অনেক বেশি হচ্ছে গিয়ে প্রজেস্টেরন থাকতেছে, বা পোস্ট মেনোপজাল এল্ডারলি রোগীর ক্ষেত্রে যদি আমার অনেক বেশি প্রজেস্টেরন, বা হচ্ছে যাদের ক্ষেত্রে মূলত আপনার লিগামেন্টস বা স্ট্রাকচারস লুজ হয়ে যাওয়ার বা রিল্যাক্সড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, তাদের ক্ষেত্রে যদি অনেক বেশি ডায়োরেটিক্স ইউজ করা হয়, ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ ডায়োরেটিক্স যদি কেউ ইউজ করে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে, বা অনেক বেশি মোটা রোগী, এক্সট্রিমলি ওবিস রোগী, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি আপনার এই স্ট্রেস ইনকন্টিনেন্স ডেভেলপ করে। কেন ডেভেলপ করে? এই যে কারণগুলো আমরা বললাম, ডেভেলপমেন্টাল উইকনেস বা চাইল্ড বার্থ ট্রমা, এই কারণগুলোতে যে ঘটনাটা ঘটে, আপনার এই ইউরেথ্রার ইনজুরি অথবা হচ্ছে আপনার এই লেভেটর এনাই মাসেলের ইনজুরি হয়। যখন ইনজুরি হলো তখন কি ঘটনাটা ঘটে, এই যে আমরা বারবার বলতেছি যে আপনার ইউরেথ্রাটা, প্রক্সিমাল ইউরেথ্রাকে অবশ্যই আমার লেভেটর এনাই এর উপরে থাকতে হবে। যখনই আপনার ওই প্রেগন্যান্সির হরমোন বলেন, বা পোস্ট মেনোপজাল লেডির ক্ষেত্রে বলেন, বা হচ্ছে কি আপনার ওই ট্রমার কারণে বলেন, কোন একটা কারণে আমার ইউরেথ্রার কি হবে, ইউরেথ্রা হাইপার মোবাইল হয়ে যাবে। 80% ক্ষেত্রে আমার ইউরেথ্রা হাইপার মোবাইল হয়ে যাবে। হাইপার মোবাইল হয়ে গেলে কি হবে, তখন এই ইউরেথ্রাটা উপর থেকে লেলেবেলে করতে করতে পেলভিক ফ্লোর থেকে নিচে নেমে এসে পড়বে। যখনই ও নিচে নেমে এসে পড়বে তখন দেখেন ছবিটা দেখতে এরকম দেখা যাবে যে এই আমার ব্লাডার, এই হচ্ছে ইউরেথ্রা, এই জায়গাতে থাকবে আপনার পেলভিক ফ্লোর। যখন এই জায়গাতে পেলভিক ফ্লোর থাকবে, এখন আপনি হাঁচি কাশি দিবেন, হাঁচি কাশি দেয়া মাত্রই আপনার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসারটা এসে ডিরেক্ট আপনার ব্লাডারকে এসে হিট করবে। ও তো ইউরেথ্রাকে পাবে না, ইউরেথ্রা তো নিচে নেমে গেছে, মাসেল, এই যে একটা মাসেলের নিচে নেমে গেছে, এখানে প্রেসার যাইতে পারবে না। সো প্রেসারটা এসে ডিরেক্টলি হিট করবে আপনার ব্লাডারকে। ব্লাডারের প্রেসার যখনই আপনার হচ্ছে ইউরেথ্রার প্রেসারের থেকে বেশি হয়ে যাবে, তখনই ওই 1-2 ফোঁটা প্রস্রাব ঝরে পড়বে। যেই অমনি আপনার প্রেসারটা কমে গেল, আপনি হাঁচি কাশি দেওয়া বন্ধ করে দিলেন, হাঁচি কাশি শেষ, সাথে সাথে ব্লাডারের এক্সট্রা প্রেসারও চলে গেল, সাথে সাথে আপনার প্রস্রাব ঝরাটাও বন্ধ হয়ে গেল। তাহলে দেখেন ব্রিফ একটা পিরিয়ডের জন্য আপনার এই ব্লাডারের প্রেসারটা বেড়ে যায়, এবং তখনই একমাত্র আপনার ওই অল্প পরিমাণে প্রস্রাব ঝরে পড়ে। যেহেতু অল্প পরিমাণে প্রস্রাব ঝরে পড়ে, এই রোগীর কিন্তু স্বাভাবিকভাবে ব্লাডার ফিল আপ হবে। ব্লাডার সাধারণত দেখা যায় যে 200 ml ইউরিন, আপনার বইয়ের মধ্যে বলা আছে 200 to 300 ml অফ ইউরিন অন এভারেজ। যদি 250 ml অফ ইউরিন যখন আপনার ব্লাডারের মধ্যে ভরে যায়, তখন হচ্ছে আপনি আর্জ ফিল করেন টু মিকচুরেট। তাহলে এই রোগীর ক্ষেত্রে যেহেতু 1-2 ফোঁটায় মাত্র প্রস্রাব ঝরে, তার স্বাভাবিকভাবে ব্লাডার ফিল হবে। ব্লাডার যখন 200 ml ভরে যাবে বা 250 ml ভরে যাবে, সে হচ্ছে গিয়ে আর্জ ফিল করবে এবং সে স্বাভাবিকভাবে মিকচুরেট করবে। সো এই গেল আমার রোগীর পেশেন্ট প্রোফাইল। আপনি ডায়াগনোস কিভাবে করবেন এই রোগীটাকে? এই রোগীর ডায়াগনোসিসের জন্য বা যে কোনো ইনকন্টিনেন্সের ডায়াগনোসিসের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, রোগীকে একটা ইউরিনারি ডায়েরি আপনাকে এটা মেইনটেইন করতে বলতে হবে। ইউরিনারি ডায়েরি কি জিনিস? ইউরিনারি ডায়েরি হচ্ছে গিয়ে সে সারাদিনে কখন কখন প্রস্রাব করলো, কতবার প্রস্রাব করলো, কতক্ষণ ধরে প্রস্রাব করলো, কতটুকু প্রস্রাব করলো, মানে প্রস্রাব সংক্রান্ত যত কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করতে পারেন, এগুলো সব তার ইউরিনারি ডায়েরির মধ্যে লেখা থাকবে। তার ইউরিনেশন সম্পর্কে সমস্ত ডিটেলস সে নিজে ওইটাকে টুকে টুকে লিখবে এবং পরবর্তীতে আপনাকে এসে দেখাবে। এটা হচ্ছে ইউরিনারি ডায়েরি আপনার রোগীকে একটা মেইনটেইন করতে হবে। এছাড়া আপনার রোগীর কি করতে হবে? আপনার রোগীর হচ্ছে গিয়ে কিছু
ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আসলে মূলত আমরা যেটা করি, একটা হচ্ছে আমরা ইউরোফ্লোমেট্রি করি, আর একটা হচ্ছে আমরা সিস্টোমেট্রি করি, এবং মূলত এই দুইটাতেই আমাদের নেসেসারি যত ইনফরমেশন এগুলো হচ্ছে গিয়ে আপনার এসে পড়বে। এখানে ইউরোফ্লোমেট্রিতে আসলে আমি কি দেখতে চাচ্ছি, ইউরোফ্লোমেট্রিতে আমি হচ্ছে গিয়ে একটা স্টপওয়াচ ধরে রাখবো রোগীর প্রস্রাব করার শুরু থেকে শেষ করা পর্যন্ত, কারণ কতক্ষণ সময় লাগবে প্রস্রাব করতে, এবং তারপরে ওই যতটুকু ভলিউম সে ইউরিনেট করলো এটাকে আমি টাইম দিয়ে ডিভাইড করে তার ফ্লো রেটটা বের করবো। ফ্লো রেট এই রোগীর ক্ষেত্রে চিন্তা করেন, আমরা কিন্তু বলছি বারবার রোগীর একটাই প্রবলেম, হাঁচি কাশির সময় সুসু যায়, এছাড়া কোনো প্রবলেম নাই, তাহলে তার কিন্তু ইউরোফ্লোমেট্রি স্টাডি নর্মাল আসবে, তার স্বাভাবিকভাবে তার প্রস্রাব ব্লাডারের মধ্যে ভরবে এবং স্বাভাবিকভাবে সেটা মিকচুরেশন হয়ে যাবে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ফ্লো রেটটা নর্মাল থাকবে, এবং আপনি অন্যান্য যে ফার্দার যে পয়েন্ট গুলা ইউরোফ্লোমেট্রির সবকিছু তার নর্মাল পাবেন, তার ফ্লো রেট নর্মাল থাকবে, তার পিক ফ্লো রেট নর্মাল থাকবে, তার টাইম টু মিকচুরেট এগুলো সবই নর্মাল থাকবে। আরেকটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিস্টোমেট্রি। সিস্টোমেট্রি আমরা কি কি দেখে থাকি, এখানে দেখেন আপনাদের পেজ 381 এর মধ্যে খুবই সুন্দর করে এই যে নর্মাল ফাইন্ডিংস টেবিল 225.4 এখানে দেওয়া আছে যে হচ্ছে সিস্টোমেট্রিতে আমরা কি কি জিনিস দেখি, এবং দেখেন যে আপনার সিস্টোমেট্রির যে ফাইন্ডিংস গুলা এগুলাও হচ্ছে আমার স্ট্রেস ইনকন্টিনেন্সের রোগীর ক্ষেত্রে সব নর্মাল আসবে, সবই নর্মাল এসে পড়বে সব রোগীর। এছাড়া আপনি পরীক্ষার জন্য আর কি কি লিখবেন, পরীক্ষার জন্য আপনি লিখবেন যে হচ্ছে গিয়ে আমরা আরো যে যে ইনভেস্টিগেশন করি, যে হচ্ছে আমরা ইউরেথ্রাল প্রেসার প্রোফাইল করি, ইউরেথ্রাল প্রেসার প্রোফাইল ছাড়াও আমরা সিস্টোস্কোপি, সিস্টো ইউরেথ্রোস্কোপি করতে পারি, ভিডিও সিস্টো ইউরেথ্রোগ্রাফি করতে পারি, এগুলো আপনি জাস্ট নাম লিখে রাখবেন যে আমরা এই সমস্ত ইনভেস্টিগেশনও ইনকন্টিনেন্সের রোগীর ক্ষেত্রে করতে পারি। আচ্ছা, এরপরে আসেন যে আপনি ইনভেস্টিগেট করলেন, করার পরে এই রোগীকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করলেন, ডায়াগনোসিস তো হয়ে গেল, ট্রিটমেন্ট কিভাবে করবেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন আপনার এই রোগীর যেই প্যাথোফিজিওলজি দিয়ে আমরা যেটা জানলাম যে রোগীর প্রবলেমটা কিন্তু অ্যানাটমিক প্রবলেম, তাহলে আপনাকে এখানে দেখবেন ট্রিটমেন্টের মধ্যে লিখবেন আপনি অনেক কিছু, যে আমাদের কনজারভেটিভ কিছু অপশনস আছে, এছাড়াও হচ্ছে কি আমাদের একদম ডেফিনেটিভ কিছু অপশনস আছে। কনজারভেটিভ অপশনস এর ভিতরে হচ্ছে কি আপনি লিখলেন যে হচ্ছে কি আমি আমার রোগীকে পেলভিক মাসল ফ্লো ট্রেনিং দিব, কেগলস এক্সারসাইজ করতে বলবো, কেগলস এক্সারসাইজ করতে বলে তারপরে হচ্ছে কি আমি আবার কেগলস এক্সারসাইজ করতে বলে তারপরে এটার আমি আবার বায়োফিডব্যাক থেরাপি নিব, মানে হচ্ছে কি আমার রোগী আদৌ কেগলস করতে পারতেছে কিনা সেটা আমি আবার এভালুয়েট করব। কিভাবে আমরা এই ইয়ে করি, এভালুয়েট করি বা হচ্ছে গিয়ে আমার এই বায়োফিডব্যাক থেরাপিটা করি, ওই টিভিএস এর মতন একটা প্রোব হচ্ছে আমরা ট্রান্সভেজাইনালি রোগীকে ইন্ট্রোডিউস করার পরে সামনে একটা মনিটর থাকে, মনিটরের মধ্যে আপনার এই প্রোবের উপরে তখন আমরা রোগীকে বলি আপনি এবার কেগলস করেন, আপনি আপনার লেভেটোরানাই মাসলকে কন্ট্রাক্ট করেন, তো এটা তো এখন প্রোব ভিতরে ঢুকানো, তার চারপাশে লেভেটোরানাই আছে, তো যখন সে মাসলটাকে কন্ট্রাক্ট করবে এই প্রোবের মধ্যে হচ্ছে কি আপনার প্রেসারটা তখন ও হচ্ছে রিকগনাইজ করতে পারে, সো এটা আপনি আপনার সামনে মনিটরে দেখতে পারবেন, তো তখন আপনি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে ওকে যেভাবে আমি কেগলস বুঝাই দিচ্ছি ও সেভাবে কেগলস করতে পারতেছে, সো এটা আপনি বায়োফিডব্যাক থেরাপি দিবেন। এছাড়া আপনি কিছু বইয়ের ভাষায় লেখা আছে যে আপনি কিছু ড্রাগস ইউজ করতে পারেন, যেমন কিনা লেখা আছে যে কিছু সিম্প্যাথোমিমেটিক ড্রাগস আপনি দিতে পারেন, সিনথেটিক ইস্ট্রোজেন আপনি ইউজ করতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে আমার স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আসলে ড্রাগস খুব একটা ফাংশনাল না, এগুলো দিয়ে খুব একটা তেমন কিছুই হবে না, কারণ আপনার মেইন প্রবলেম কিন্তু অ্যানাটমিতে প্রবলেম, আপনি ট্রমা করে দিয়ে রোগীর হচ্ছে গিয়ে এই ঘটনা ঘটায় দিয়ে আসছেন, বা তার কনজেনিটালি হচ্ছে গিয়ে এরকম প্রবলেম আছে, তাহলে তাকে আসলে ড্রাগস বা হচ্ছে গিয়ে ওই মাসল ট্রেনিং এগুলো দিয়ে আসলে খুব একটা এফেক্টিভলি কাজ করবে না। তার জন্য কি কাজ করবে, তার জন্য মূলত সার্জারি হচ্ছে গিয়ে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। কি কি সার্জারি আপনি করতে পারেন, এখানে দেখেন সুন্দর মতন এক দাস্তি সার্জারির নাম লেখা আছে, তাদের মধ্যে থেকে যে কয়েকটা আপনি ভালো করে দেখে যাবেন বা যেগুলো আপনি কি কি পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে প্রথমেই দেখেন বার্চ কল্প সাসপেনশন, এটা মেইনলি এসবি এর জন্য, যে বার্চ কল্প সাসপেনশনটা হচ্ছে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড ফর জিএসআই। এছাড়াও দেখেন আরো লেখা আছে যে হচ্ছে আমরা কিছু মিড ইউরেথ্রাল স্লিং প্রসিডিউর করতে পারি, এদের মধ্যে যেটা মেইনলি হচ্ছে গিয়ে আমাদের দেশে যেটা ইউরোলজিস্ট স্যারদেরকে হচ্ছে গিয়ে করতে দেখেছি এবং এখন আমাদের গাইনোকোলজিস্ট ম্যাডামরাও করেন, সেটা হচ্ছে গিয়ে আপনার টিভিটি টেনশন ফ্রি ভাজাইনাল টেপ আপনি স্লিং হিসেবে ইউজ করতে পারেন, ট্রান্সঅবটুরেটর টেপ টিওটি এটা আপনি হচ্ছে গিয়ে স্লিং হিসেবে ইউজ করতে পারেন। এগুলোর থেকে আপনি কি করবেন, আপনি কি সব করে যাবেন না, বা আপনাকে সবকিছু করতে হবে না, এই সার্জারি গুলোর মূলত আপনি নাম দেখে রাখবেন, নামগুলো পরীক্ষায় লিখতে পারতে হবে, এবং এই সার্জারি গুলার কমপ্লিকেশনস আপনি দেখে যাবেন। কমপ্লিকেশনস প্রত্যেকটার মধ্যেই দেখবেন 2টা বা 3টা করে মাত্র কমপ্লিকেশন লেখা আছে, টিওটি টিভিটি এগুলা থেকে হচ্ছে গিয়ে আপনি কমপ্লিকেশনস গুলা দেখে যাবেন। এছাড়া আপনাদের দেখবেন যে হচ্ছে ওই পেজ 385 এর মধ্যে রিকমেন্ডেড সার্জারি ফর জিএসআই, ওইখানে ওই যে সার্জারি গুলার নাম দেওয়া আছে, ওখানে কি কি আপনি স্লিং ইউজ করবেন, বডির কোন কোন জায়গা থেকে আপনি স্লিং গুলা বানাবেন, এগুলো সহ এখানে সব মেনশন করা আছে, এই চারটা একটু আপনারা পড়ে ফেলবেন এখান থেকে।
এরপরে আসেন যে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে স্ট্রেস ইনকন্টিনেন্স সম্পর্কে অনেক অনেক কথা বলছি। এখন আসেন যে আমরা একটু দেখবো আর্জ ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্স পড়ার ক্ষেত্রে আমরা এখানে একটু বলে রাখি যে আর্জ ইনকন্টিনেন্স কিন্তু মেইনলি দুইটা টাইপের হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্স হয়। একটাকে বলা হয় হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্স সেন্সরি ভ্যারাইটি, আর একটা হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটি। সেন্সরি আর মোটর ভ্যারাইটির মধ্যে পার্থক্য কি বা আসলে আর্জ ইনকন্টিনেন্স জিনিসটা কি? সেন্সরি ভ্যারাইটিটা আমরা একটু বলি যে আর্জ ইনকন্টিনেন্স মানে হচ্ছে আমরা একটু আগে যেমন বলছিলাম যে 250 ml এর মতন ইউরিন যখন আপনার ব্লাডারের মধ্যে ভরবে তখন আপনি প্রথম আর্জ ফিল করবেন। আপনার প্রথম মনে হবে যে আচ্ছা আমার মনে হচ্ছে যে ব্লাডারের মধ্যে একটু ইউরিন ভরছে, সুসু করলে ভালো লাগতো। কিন্তু দেখা যায় যে মনে করেন এই যে আমি এখন বসে আছি গত 1 ঘন্টা ধরে বা 1.5 ঘন্টা ধরে, এখানে আমার বসে বসে মনে করেন একটু সুসু লাগলো, কিন্তু আমরা তখন কি চিন্তা করি অ্যাজ হিউম্যান বিংস? আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি যে ক্লাসটা শেষ করে নেই, বা আমি একটা ক্লাস করছি এখন বসে বসে মনোযোগ দিয়ে নোট করছি, ক্লাসটা শেষ করে নেই, তারপরে আমি যে একেবারে সুসু করে আসবো। এই যে আমরা টাইম, লোকেশন, সিচুয়েশন, সার্কামস্ট্যান্স চিন্তা করি, চিন্তা করে করে কিন্তু আমরা কি করি, প্রস্রাবটা সঠিক সময় এবং সঠিক জায়গায় যে আমরা প্রস্রাব করি। খালি মনে হলো আর প্রস্রাব করে দিলাম, এটা কিন্তু আমরা করি না, রাইট? সো নর্মাল মানুষের আমাদের ক্যাপাসিটি আছে টু কন্ট্রোল আওয়ার ওন মিকচুরেশন, যেটাকে কন্টিনেন্স আমরা করছি। আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হয় সেন্সরি ভ্যারাইটির ক্ষেত্রে রুগীর যখনই আর্জটা ফিল হয়, ওই 250 ml ব্লাডার ভরছে, ধরা মাত্র যে প্রথম আর্জটা ফিল হইলো, আর্জ ফিল হওয়ার সাথে সাথে আপনার রুগী বুঝলো যে ও আচ্ছা একটু সুসু, আমার ব্লাডারটা ভরে গেছে, সুসু করলে ভালো হইতো। এইটা বোঝা মাত্রই তার ব্লাডারের ভিতরে যা ভরছিল সমস্তটা লিক হয়ে বের হয়ে যায়। মানে আপনার রুগী এখানে বললাম কিন্তু সেন্সরি ভ্যারাইটি। সেন্সরি ভ্যারাইটি মানে এস এ সেন্সরি, এস এ সেন্সেশন। এখানে যেটা হয় আপনার রুগী বুঝতে পারতেছে যে তার সুসু করা লাগবে, কিন্তু সে যে উঠে একটা দৌড় দিবে বাথরুমে, এইটা যাওয়ার আগেই তার সমস্তটা প্রস্রাব হয়ে বের হয়ে যায়। তার মানে আমি এটাকে মনে রাখতাম যে হচ্ছে কি আমার রুগী বুঝতে পারবে কিন্তু কিছু করতে পারবে না, বুঝতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। এটা হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্স সেন্সরি ভ্যারাইটি। রুগী বুঝতে পারবে যে আমার আর্জ লাগতেছে, আমার হচ্ছে সুসু আসতেছে, কিন্তু সে এটা যখন বুঝে দৌড় দিতে লাগবে, উঠতে উঠতেই তার সমস্তটা ইউরিনটা বের হয়ে যাবে। তাহলে দেখেন বারবার কিন্তু আমি 3বার বা 4বার একই কথা বলছি যে আর্জ আসা মাত্র সমস্তটা বের হয়ে যাবে। সমস্তটা বের হয়ে যাবে আমি কেন বলছি, কারণ এই রুগীকে আপনি ফার্দার এখন কোয়েশ্চেন করেন যে আচ্ছা ঠিক আছে আপনার তখন কি পরিমাণে তাহলে প্রস্রাব হয়? সে বলবে হ্যাঁ স্বাভাবিক অনেকখানি প্রস্রাব হয়ে যায়। আচ্ছা আপনি কি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেন? নর্মাল মানুষ যেরকম করে যে প্রস্রাব আসে, সে বাথরুমে যায়, যে বসে প্রস্রাব করে, আপনি কিভাবে করতে পারেন? সে বলে যে না, আমার প্রস্রাব স্বাভাবিকভাবে হয় না, কারণ আমার যখনই প্রস্রাব আসে আমার তো হয়ে যায়, সো আমার আলাদা করে বাথরুমে যাব, আলাদা করে বাথরুমে যে আমি সুসু করবো এই সুযোগ আমার হয় না। আচ্ছা তাহলে দেখেন আপনার স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার রোগী নর্মালি মিকচুরেট করতেছিল, কিন্তু আপনার আর্জ ইনকন্টিনেন্সের রোগী কিন্তু কখনোই নর্মালি মিকচুরেট করতে পারবে না। তার যখনই আর্জ হবে তখনই কিন্তু প্রস্রাব সব বের হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা যারা আছেন, আমি তো একা একা সেই রেডিওর মতো কথা বলছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা সো যেখানে ছিলাম যে আপনার আর্জ ইনকন্টিনেন্স সেন্সরি বলেন বা মোটর বলেন, দুইটা ভ্যারাইটি আমরা বলেছি, দুইটা ভ্যারাইটির কোনোটার মধ্যেই আমার রোগী নর্মালি মিকচুরেট করতে পারে না। সেন্সরি ভ্যারাইটিটা কি সেটা আমরা বললাম, বুঝবে কিছু করতে পারবে না। সো আপনার কাছে কমপ্লেইন করবে, আমি যখনই বুঝি সুসু আসে সাথে সাথে সুসু হয়ে যায়। এটা হচ্ছে রোগীর কমপ্লেইন। স্বাভাবিক সুসু করতে পারেন? সে বলবে নো। এখন আসেন আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটি। মোটর ভ্যারাইটিতে হচ্ছে ব্যাপার যেটা আগেরটা ছিল সেন্সরি ভ্যারাইটি, সেন্সেশন ইনট্যাক্ট ছিল। আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটিতে আমার রোগীর কোনো সেন্সেশন থাকে না। যখন সেন্সেশন থাকে না তখন আপনার রোগী কি কমপ্লেইন করবে? ঘটনা কিন্তু এই রোগীরও একই, সেম। তারও এরকম যখনই 250 ml এর মতন ইউরিন ভরে সাথে সাথে আপনার ব্লাডার খালি হয়ে যায়, ইউরিন সমস্তটাই বের হয়ে যায়। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে আপনার রোগী বুঝতে পারবে না। যেহেতু আপনার রোগী বুঝতে পারে না, তার ক্ষেত্রে যেটা হয় যে আপনার রোগী এসে আপনার কাছে কমপ্লেইন করবে যে হচ্ছে আমার কিছুক্ষণ পর পরই প্রস্রাব হয়ে যায়। সে তো বুঝে না, সে বলবে আমার একটু পর পরই প্রস্রাব হয়ে যায়, আমি কিছু বুঝে ওঠার আগে প্রস্রাব হয়ে যায়। তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন কি পরিমাণে, কতটুকু প্রস্রাব হয়? সে বলবেন নর্মাল অ্যামাউন্টে প্রস্রাব হয়ে যায়। এই রোগী আপনাকে আরেকটা পার্টিকুলার কমপ্লেইন করবেন। পার্টিকুলার কমপ্লেইনটা হচ্ছে রোগী বলবে যে রাতের বেলায় আমার ঘুমের মধ্যে প্রস্রাব হয়ে যায় এবং তারপরে বিছানা ভিজে যাওয়ার কারণে আমার ঘুম ভেঙে যায়। যেটা আপনি বইয়ের মধ্যে পাবেন, লেখা আছে যে আপনার রোগী হিস্ট্রি দিবে নখচুরিয়া বা বেড পেটিং এর হিস্ট্রি দিবে। এই
হিস্ট্রিটা খুবই ইউনিক টু আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটি। তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে বেড ওয়েটিং বা নকচুরিয়া একমাত্র আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটিতে হয়ে থাকে। তার মেচুরেশন কি নর্মালি হয় না? তার মেচুরেশন নর্মালি হয় না। এখন আসেন দুইটা আমরা টাইপ জেনে নিলাম বা ডেফিনেশন জেনে নিলাম। এখন আসেন আমাদের একটু প্যাথোফিজিওলজিটা জানতে হবে। সেন্সরি ভ্যারাইটি সম্পর্কে আমাদের বইতে আলাদা করে ডিটেইলস আর কিছু বলা নাই, সো যেহেতু কিছু নাই আমরা এটা নিয়ে এর জন্য আর ডিসকাস করবো না। আমরা আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটিটা সম্পর্কে ডিসকাশনে চলে যাব। এখানে দেখবেন পেজ 385 এর মধ্যে আপনাদের আর্জ ইনকন্টিনেন্স এটার আন্ডারে লেখা আছে ডেট্রুসর ওভার অ্যাক্টিভিটি অথবা ওভার অ্যাক্টিভ ব্লাডার। আর্জ ইনকন্টিনেন্স মোটর ভ্যারাইটি যেটা আমরা বললাম এইটারই আর একটা নাম ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা ডেট্রুসর ওভার অ্যাক্টিভিটি। তাহলে একই কন্ডিশনের কিন্তু তিনটা নাম আমরা মুখস্থ করে দিলাম। এরপরে আসেন যে এটা কেন হয়, ইটিওলজিটা কি। ইটিওলজির আন্ডারে দেখবেন প্রথমেই বলা আছে ইডিওপ্যাথিক। আমরা জানি না কেন হচ্ছে গিয়ে এই মোটর ভ্যারাইটির ইনকন্টিনেন্স ডেভেলপ করে। এছাড়াও কিছু রিজন বলা আছে, সাইকোসোম্যাটিক কিছু কারণে হতে পারে বা কোনো নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডারস এর কারণে হতে পারে, যেমন কিনা হচ্ছে আপনার মাল্টিপল স্ক্লেরোসিস বা যদি আর্লি পার্কিনসনিজম থাকে, সেরিব্রোভাস্কুলার কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, এই সমস্ত রোগীর ক্ষেত্রে এই ডেট্রোসর ওভার অ্যাক্টিভিটি ডেভেলপ করে। এখন আসেন যে কেন করে, ডেভেলপ কেন করে প্যাথোফিজিওলজিটা কি। এখানে টু স্কুল অফ থট আছে। একটা বলা আছে যে হচ্ছে গিয়ে আপনার যেই মাসেল, আমার যে ব্লাডারের যে মাসেল প্রপার্টি, এই মাসেলের ক্যারেক্টারিস্টিকটাই বদলায় যাওয়ার কারণে যেটা হয় ব্লাডার ওয়ালটা হচ্ছে আপনার ইরিটেবল হয়ে যায়। যখনই অল্প একটু অ্যামাউন্টে ইউরিন আসে ব্লাডারটা অস্থির হয়ে যায় এটাকে কন্ট্রাক্ট করে বের করে দেওয়ার জন্য। এটা একটা কারণ হতে পারে। আরেকটা বলা আছে যে হয়তো বা ব্লাডার নেকটা কোনো একটা কারণে ইনকম্পিটেন্ট হয়ে যায়। ব্লাডার নেক ইনকম্পিটেন্ট হয়ে যায়। যেহেতু ব্লাডার নেক ইনকম্পিটেন্ট হয়ে যায়, ও হচ্ছে ভিতরকার ইউরিন ধরে রাখতে পারে না, তখন হচ্ছে যখনই ব্লাডারটা মোটামুটি 250 ml ফিল হয়ে যায় সাথে সাথে ও ব্লাডারটা খালি করে দেয়। সো এই দুইটা হচ্ছে আপনার স্কুল অফ থট হিসেবে বলা আছে। আপনি এটাকে কিভাবে ডায়াগনোস করবেন? আপনার ডায়াগনোসিসের জন্য সর্বপ্রথম আপনার রোগীকে একটা ইউরিনারি ডায়েরি মেইনটেইন করতে হবে, যেটার ভিতরে সে তার কতবার প্রস্রাব করতেছে, কতটুকু প্রস্রাব করতেছে, দিনে কয়বার করলো, এগুলো সে লিখে রাখবে। কয়দিনের জন্য? 4 দিনের জন্য। আপনি কি সারা জীবন তাকে ডায়েরি মেইনটেইন করতে বলবেন না, 4 দিন মেইনটেইন করে আপনার কাছে নিয়ে আসবে যে এই হচ্ছে আমার রেগুলার আমলনামা। তারপরে আপনি ওটাকে দেখে জাজ করবেন। এছাড়া যেহেতু আমার নিউরোলজিক্যাল কিছু ডিজিজের কারণে হচ্ছে আপনার ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে, আপনাকে ডিটেইলস নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। সাথে হচ্ছে গিয়ে আপনার রোগীর, আচ্ছা ভালো কথা, আপনার রোগীকে হচ্ছে গিয়ে অবশ্যই একটা ইউরিনের আড়ি, এটা আগেরবারও বলা উচিত ছিল যে আপনার ইনকন্টিনেন্সের ক্ষেত্রে অবশ্যই একটা ইউরিনারি আপনি রোগীকে করতে দিবেন। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে এই রোগী তো ধরেন আর্জ ইনকন্টিনেন্স আপনি সাসপেক্ট করতেছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফিমেলদের ইউটিআই অনেক বেশি কমন থাকে এবং ইউটিআই সময় দেখা যায় যে প্রস্রাব আসলে আমাদের জন্য অনেক ক্ষেত্রেই ধরে রাখাটা মুশকিল হয়ে যায়। সো এটা আদৌ কি ইনকন্টিনেন্স নাকি ইউটিআই, এটাও কিন্তু আমাকে অবশ্যই এভালুয়েট করতে হবে। সো অবশ্যই আপনার ইনকন্টিনেন্সের যে কোনো রোগীকে আপনি ইউরিন আড়ি করতে দিবেন। সেই ইউরিন আড়িটা অবশ্যই মিডস্ট্রিম ক্লিন ইউরিন হতে হবে ফর ইউরিন আড়ি এন্ড সিএস। এছাড়াও আপনি আরো কি কি ইনভেস্টিগেশন করবেন? আপনি হচ্ছে গিয়ে একটা ইউএসজি উইথ পিভিআর করবেন। এছাড়া হচ্ছে গিয়ে আপনার একটা ইউরোফ্লোমেট্রি, একটা সিস্টোমেট্রি মাস্ট, যেটা আমরা আগেই বলছি যে ইউরোফ্লোমেট্রি এবং সিস্টোমেট্রি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি করি, বাদ বাকিগুলো হচ্ছে আমরা পরীক্ষায় লেখার জন্য হচ্ছে আপনি লিখবেন যে সব আমরা করি। তাহলে ইউরোফ্লোমেট্রি লিখবেন, সিস্টোমেট্রি লিখবেন এবং হচ্ছে গিয়ে সাথে আপনি সিস্টো ইউরেথ্রোস্কোপি বা ভিডিও সিস্টো ইউরেথ্রোগ্রাফি এগুলো আপনি লিখে রাখবেন পয়েন্টস এর মধ্যে। ইউরোফ্লোমেট্রি এবং সিস্টোমেট্রিতে আমি এইবার কি পাবো? আগেরবার তো সবই নর্মাল ছিল, স্ট্রেস ইনকন্টিনেন্সের সব নর্মাল ছিল। আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আমরা কি বলছি, ওর ব্লাডারটা কিন্তু হাইপার অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ ব্লাডার, তাই না? ওভার অ্যাক্টিভ ব্লাডার, ওর ব্লাডারটা হচ্ছে একদম মানে কন্ট্যাক্ট করে জাস্ট বের করে দিতে চাচ্ছে। তাইলে ওর ক্ষেত্রে কিন্তু ফ্লো রেট বেশি থাকবে, ও কম সময়ে বেশি ভলিউম ইউরিনেট করবে। তাহলে ওর ক্ষেত্রে ফ্লো রেট হাই থাকবে এবং ইউরিনেশনের টাইম কমে যাবে। সিস্টোমেট্রিতে আমরা কি পাবো? সিস্টোমেট্রিতে আমরা পাবো যে হচ্ছে সাধারণ সময় আমরা দেখি যে 250 ml এর মতন ইউরিন ভরলে তারপরে হচ্ছে আপনার মেচুরেশন হয়। এই রোগীর ক্ষেত্রে কিন্তু ব্লাডার ওভার অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে ওর ক্ষেত্রে আপনি দেখবেন যে ওর ক্ষেত্রে মোটামুটি 100 থেকে 150 ml ইউরিন ভরে গেলেই হচ্ছে গিয়ে ওর ব্লাডারটা ওভার অ্যাক্টিভ হয়ে যায় টু এভাকুয়েট দি ব্লাডার। এছাড়া আপনার হচ্ছে গিয়ে দেখবেন যে ডেট্রোসরের প্রেসার স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ফ্লুইড ভরলে যতটুকু ডেট্রোসর প্রেসার বাড়ার কথা, আমার এই আর্জ ইনকন্টিনেন্সের রোগীর ক্ষেত্রে কিন্তু অল্প ইউরিনে বেশি পরিমাণে ডেট্রোসরের প্রেসার বেড়ে যাবে। তার মানে কি, যত বেশি ডেট্রোসরের প্রেসার বাড়বে তত বেশি কিন্তু আপনার ইউরিনেশন বা ইনকন্টিনেন্স বা লিকেজ অফ ইউরিনের চান্সেসটা বেড়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। ভিডিও সিস্টো ইউরেথ্রোগ্রাফিতে আপনি দেখবেন যে হচ্ছে কি, যেহেতু তার
ব্লাডার অনেক বেশি ওভার অ্যাক্টিভ, ব্লাডারের মধ্যে অনেক বেশি ট্রাবেকুলেশন আপনি পাবেন, ডায়াবেটিকুলেশনও আপনি পেতে পারেন। আচ্ছা, এরপরে আসেন এই রোগীকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই রোগীকে কিভাবে ট্রিটমেন্ট দিবেন। এই রোগীর ক্ষেত্রে মাথায় রাখবেন, এর প্রথম আমরা কিন্তু বলছিলাম কজের মধ্যে, স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম কজই হচ্ছে অ্যানাটমিক্যাল, যেটার কারণে আপনি ট্রিটমেন্ট করেছেন সার্জারির মাধ্যমে। এর ক্ষেত্রে আমরা প্রথম কজ কিন্তু বলেছি ইডিওপ্যাথিক, 2 নাম্বার কজেই বলেছি সাইকোসোম্যাটিক। তার মানে এইটা আসলে মূলত দেখা যায় যে যে সমস্ত রোগীরা অনেক বেশি, অনেকেই থাকে না, আমরা তো এগুলো ফেস করি, প্রায় ফেস করি, যে হচ্ছে মনে করেন অনেক বেশি ওভার কনসিয়াস থাকে, ওভার অ্যাংশাস থাকে, যে আল্লাহ এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, মানে অনেক বেশি যারা এত বেশি অস্থির থাকে বা ছটফটা থাকে, সাধারণত দেখা যায় তাদেরই এই আর্জ ইনকন্টিনেন্স, মোটর ভ্যারাইটি বলেন বা আর্জ ইনকন্টিনেন্স বলেন, এই প্রবলেম গুলা বেশি দেখা দিয়ে থাকে। সো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, এই রোগের কজই কিন্তু সাইকোসোম্যাটিক। তার মানে তার ক্ষেত্রে আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার সার্জারিটা কখনোই মেইনস্টে অফ ট্রিটমেন্ট হবে না। এই রোগীর ক্ষেত্রে আপনার মেইন ট্রিটমেন্ট হবে হচ্ছে গিয়ে তার বিহেভিয়ারাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং ড্রাগস, এটা হচ্ছে আপনার মেইনস্টে অফ ট্রিটমেন্ট। বিহেভিয়ারাল থেরাপি দিবেন, কি কি দিবেন আপনি? প্রথমে দেখেন এখানে লেখা আছে যে জেনারেলদের মধ্যে আপনাকে হচ্ছে গিয়ে সাইকোসোম্যাটিক কাউন্সেলিং করতে হবে, অন্য কোনো যদি নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য ইনকন্টিনেন্স হয়ে থাকে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। বিহেভিয়ারাল থেরাপি মানে কি? বিহেভিয়ারাল থেরাপি বলতে প্রথম কথা আপনার রোগীকে হচ্ছে গিয়ে তার বিহেভিয়ার বা লাইফস্টাইলে আপনার কিছু চেঞ্জেস আনতে হবে। সে যদি চা কফি খেয়ে থাকে তাহলে ওটাকে কমায় আনতে হবে। রোগীর ফ্লুইড ইনটেক কমায় আনতে হবে। আমরা অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে মনে করি যে 2.5 লিটার 3 লিটার 4 লিটার যত বেশি পানি খাবো তত বেশি আমার হেলথ অনেক বেশি ভালো থাকবে। ইউরোলজিস্টরা কিন্তু এটা বলেন না। ইউরোলজিস্টরা কিন্তু বলেন যে আপনি 1.5 থেকে 2 লিটার পানি ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। আনলেস আপনি সারাদিন প্রচুর ঘামান বা অনেক বেশি ওয়াটার লস আপনার হয়, 1.5 থেকে 2 লিটার পানি কিন্তু আপনার জন্য সাফিসিয়েন্ট। সো আপনি যত বেশি পানি খাবেন তত কিন্তু আপনি কিডনিকে কিন্তু আপনি প্রেসার দিচ্ছেন। সো বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে যেটা করতে হবে, আপনার রোগীকে বুঝাইতে হবে যে আপনার ফ্লুইড ইনটেকটা আপনি একটা লিমিটে নিয়ে আসেন এবং তারপরে টি কফি অ্যাভয়েড করেন। সাথে হচ্ছে গিয়ে আপনার রোগীকে কোনো যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে বা স্মোকিং এর যদি কোনো হ্যাবিট থাকে সেটাকে কুইট করতে হবে। এছাড়া রোগীকে ব্লাডারের ট্রেনিং দিতে হবে, ব্লাডারের রিট্রেনিং দিতে হবে। না, হোয়াট ইজ ব্লাডার ট্রেনিং? ব্লাডার ট্রেনিং হচ্ছে আপনার এই রোগীটা কিন্তু হচ্ছে ওই যে বলেছি যারা একটু নরম সরম স্বভাবের থাকে বা হচ্ছে অনেক বেশি অ্যাংশাস থাকে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কারণ সে সাইকোলজিক্যালি অনেক বেশি চিন্তা করতে থাকে। সো তাকে আপনার একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, তার এই ব্লাডার হ্যাবিটটা একটা রুটিনের মধ্যে আনতে হবে। আপনার রোগীকে বলতে হবে যে দেখেন আপনার এরকম হয় যেটা, সেটা আপনার মাথার মধ্যে অনেকাংশে হচ্ছে কি আপনার এই রোগটার জন্য দায়ী। আপনাকে স্ট্রং হতে হবে এই বিষয়টাতে এবং আপনাকে টাইম ধরে ধরে আপনাকে বাথরুমে যেতে হবে সুসু করার জন্য। প্রথমে আপনি তাকে একদম কম কম সময় পরপরই যেতে বলবেন আপনি 1 ঘন্টা পরপরই বাথরুমে যাবেন। আপনার সুসু আসুক কি না আসুক আপনি যাবেন, যে সুসু করে আসবেন। এরপরে আস্তে আস্তে আপনি টাইমটা বাড়াবেন, যে আপনি 2 ঘন্টা অন্তর অন্তর বাথরুমে যাবেন। এরপর আস্তে আস্তে 3 ঘন্টা, এরপর আস্তে আস্তে আপনি 4 ঘন্টা অন্তর অন্তরই হচ্ছে গিয়ে চেষ্টা করবেন বাথরুমে যে সুসু করে আসতে, সুসু আসুক আর না আসুক। এভাবে করতে করতে আপনি তাকে ব্লাডারটা একটা ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতেছেন, একটা টাইম টেবিলের মধ্যে নিয়ে আসতেছেন। সো এটা হচ্ছে কি আপনি ব্লাডার ট্রেনিং করাবেন রোগীকে, যদি হচ্ছে কি ওভারওয়েট থাকে ওয়েট লস করাই দিবেন। এগুলো হচ্ছে আপনার বিহেভিয়ারাল থেরাপির আন্ডারে। এছাড়া দেখবেন যে হচ্ছে গিয়ে কিছু ড্রাগস এর নাম লেখা আছে এখানে, দেখবেন টেবিল 25.7। এখানে হচ্ছে গিয়ে আপনাদের অনেকগুলো ড্রাগস এর নাম লেখা আছে, ড্রাগস এবং তারা কোন টাইপের কোন ক্লাসের ড্রাগস সেটা সহ লেখা আছে। কে অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিমাস্কারেনিক, কে হচ্ছে সিলেক্টিভ অ্যান্টিমাস্কারেনিক। এগুলো জাস্ট হচ্ছে একটু দেখে রাখবেন। এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ট্রস্পিয়াম যে ড্রাগটা অ্যান্টিমাস্কারেনিক, শুধু অ্যান্টিমাস্কারেনিক, ট্রস্পিয়াম ড্রাগটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করি, মিরাবেগ্রন হচ্ছে আমরা ইউজ করি ব্লাডার সেডেটিভ হিসাবে। এই দুইটা হচ্ছে গিয়ে আমরা, এগুলো আপনারা জানেন, আপনারা যখন ওয়ার্ডে কাজ করেন বা হচ্ছে ওপিডি যখন দেখেন তখন আপনারা জানেন যে আমরা সাধারণত এই মিরাবেগ আর হচ্ছে গিয়ে ট্রস্পিয়াম এই দুইটা ইউজ করে থাকি। বাকিগুলো আপনারা জাস্ট এসবি এর জন্য দেখে রাখবেন যে কোন ড্রাগের নেচারটা কি, কোনটা কি টাইপের ড্রাগ। এটা এমআরসিওজি পার্ট 2 এর কোশ্চেন্স এর মধ্যে দেখলাম যেগুলো আসে। তো যেহেতু ক্লাস অফ ড্রাগটা আসে এটা একটু জাস্ট দেখে রাখবেন, এই টেবিলটা থেকেই দেখলে হবে। এছাড়াও পরে দেখেন ড্রাগস এর পরে আরেকটা লেখা আছে যে আপনাদের ইন্ট্রাভেসিক্যাল থেরাপি হচ্ছে দেওয়া যায়। ইন্ট্রাভেসিক্যাল থেরাপি কি আপনি ড্রাগটা পুরো ব্লাডারের মধ্যে যেয়ে দিয়ে আসবেন। কোন ড্রাগটা আমরা এরকম করে ইন্ট্রাভেসিক্যালি ইউজ করতে পারি? ক্যাপসাইসিন আমরা ইউজ করতে পারি। সো ক্যাপসাইসিন একটা নিউরোটক্সিন, এটা হচ্ছে আমরা ওই যে ব্লাডারটাকে রিল্যাক্স বা সেডেট করার জন্য দিয়ে আসতে পারি। এছাড়া সার্জারির কিছু নাম লেখা আছে, জাস্ট নামগুলা জেনে রাখবেন, জেনে রাখার জন্য যে পার্কিউটেনিয়াস টিবিয়াল নার্ভ স্টিমুলেশন করতে পারেন বা অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি আমরা রোগীর করে দিতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার সার্জারিটা কিন্তু আসলে মেইন স্টে না। যারা একদম অন্য কিছুতেই রেসপন্ড করতেছে না, একদমই কিছুতেই রেসপন্ড করে না, কোনো ড্রাগস রেসপন্ড করছে না, কিছুতে রেসপন্ড করতেছে না,
তখন আপনি এই সার্জারি এটা লিখেই দিবেন যে সার্জারি একদম আপনার লাস্ট রিসোর্ট হিসেবে, বা যখন আপনার মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে যাবে তারপরে আপনি সার্জারিতে যাবেন, তারপরে 2-3টা নাম আপনি লিখে দিলেন। সো এই গেল হচ্ছে আপনাদের ইনকন্টিনেন্স থেকে আমাদের যা যা মোটামুটি পড়া ছিল আমরা এখান থেকে দেখে নিয়েছি। এই চ্যাপ্টার থেকে আপনাদের আরো আরেকটা জিনিস যেটা লাগবে, কিন্তু সেটা হচ্ছে আপনাদের ইউটিআই। এটা আলাদা আর একটা ক্লাসে আপনাদেরকে পড়াই দিবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা আজকে যতটুকু পড়লাম এটার মধ্যে থেকে আমরা প্রথম থেকে কি কি পড়তে হবে আমি সব বলে দিয়েছি। আর এরপরে আপনারা যে জিনিসটা একটু দেখে রাখবেন, রিডিং দিয়ে রাখবেন, সেটা হচ্ছে আমার ব্লাডার পেইন সিনড্রোম। এটা আমাদের কোনোদিনই আসে নাই, এটা জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের এমআরসিইউজি পার্ট 2 এর একটা এসবিএ কোয়েশ্চেন। একটা এসবিএ কোয়েশ্চেনে হচ্ছে গিয়ে আমি আজকে দেখছিলাম, তো দেখে মনে হলো যে আপনারা এটা একটু রিডিং দিয়ে রেখেন। হ্যাঁ, ব্লাডার পেইন সিনড্রোম এটা আমাদের ওপিডি বলেন বা আইপিডি বলেন, এটা আমাদের আসলে আমার এই পর্যন্ত ট্রেনিং এ আমি দেখি নাই। সো আপনারা ব্লাডার পেইন সিনড্রোমটা একটু জাস্ট রিডিং দিয়ে রেখেন। এই গেল মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের ইনকন্টিনেন্স সম্পর্কে পড়াশোনা। এখানে আরেকটা ইনফরমেশন আমি জাস্ট একটু আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনার যে এই 2টা ইনকন্টিনেন্স বা 3টা টাইপের ইনকন্টিনেন্স সম্পর্কে আপনাদেরকে বলেছি, স্ট্রেস, আর্জ ইনকন্টিনেন্স সেন্সরি, আর্জ ইনকন্টিনেন্স মোটর। আরেকটা টাইপ আমাদের আছে, সেটাকে বলা হয় মিক্সড ইনকন্টিনেন্স। মিক্সড ইনকন্টিনেন্স মানে আপনার রোগীর সেই ক্ষেত্রে আর্জ ইনকন্টিনেন্সও থাকে এবং at the same time স্ট্রেস ইনকন্টিনেন্সও থাকে। রোগী এসে কমপ্লেইন করে যে আমার হচ্ছে গিয়ে এরকম হাঁচি কাশির সাথেও 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব যায়, এবং তারপরে দেখা যায় যে হচ্ছে কিছুক্ষণ পরে একদম জামা কাপড় মানে একসাথে আমার জামা কাপড়ও পরে দিয়ে দেখা যায় যে ভেসে যায়। সো দুইটাই রোগীর যদি একসাথে কোএক্সিস্ট করেন সেটাকে বলা হয় মিক্সড ইনকন্টিনেন্স। সো এই গেল মোটামুটি আপনাদের ইনকন্টিনেন্স রিলেটেড পড়াশোনা। কোনো কোয়েশ্চেন কি আপু আপনাদের আছে যতটুকু যা পড়লাম আজকে আমরা? মিক্সটা কি বললেন? মিক্সটা হচ্ছে বোথ আর্টস আর হচ্ছে যে সেন্সরি আর মোটর দুইটাই? না না না, আর্টস না। এই রোগীর ক্ষেত্রে হচ্ছে আপনার আর্টস তো 2টা ভ্যারাইটি, সেন্সরি আর মোটর। হ্যাঁ, 2টার যে কোনো একটা থাকবে, আইদার সেন্সরি বা মোটর থাকলেও সাথে আপনার স্ট্রেস ইনকন্টিনেন্স থাকবে। মানে স্ট্রেসটা হচ্ছে ফিক্সড, সাথে আপনার আর্জ ইনকন্টিনেন্সের যে কোনো একটা থাকবে, এটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি। আচ্ছা আসেন কোয়েশ্চেন গুলো এখন আমরা হচ্ছে একটু দেখবো। আমরা ক্লাসের প্রথমে যেগুলো দেখেছিলাম যে এগুলো এখন হচ্ছে কি আমরা সলভ করতে পারি কিনা। আচ্ছা যে কোনো একটা চলেন দেখি আমরা। এগুলো আপনারা জাস্ট হচ্ছে গিয়ে স্ক্রিনশট রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন, এটা আপনারা পরে দিয়ে দেখলেন, বা আমি প্রিটি শিওর আপনারা ইতিমধ্যে কালেক্ট করেছেন বিসিপিএস এর যেই সমস্ত সালের কোয়েশ্চেন গুলো, মিড টার্মের যেই কোয়েশ্চেন গুলো, টোটাল কিন্তু মাত্র আপনাদের 8টা সেশনের কোয়েশ্চেন কালেক্ট করে ফেলবেন। যদি এখনো কালেক্ট না করে থাকেন তাহলে আপনারা অফিসে যোগাযোগ করবেন, অফিসে যোগাযোগ করে আপনারা নিশ্চয়ই পরীক্ষা দেন। পরীক্ষার যে খাতা আপনাদেরকে যখন হচ্ছে গিয়ে কুরিয়ার করবে, যারা দূরে থাকেন তাদের জন্য বলছি, যখন কুরিয়ার করবে তখন যেন আপনাদেরকে বিসিপিএস এর কোয়েশ্চেন গুলো যেন হচ্ছে গিয়ে কুরিয়ার করে দেয়। আর যারা এখানে আসেন, অফলাইনে আসেন সাধারণত, তারা এখান থেকে অফিস থেকে নিয়ে যাবেন। বাট দিস ওয়ে দ্যাট ওয়ে অবশ্যই কোয়েশ্চেন কালেক্ট করবেন। বিসিপিএস এর কোয়েশ্চেন গুলা দেখলেও মনে হয় যে হ্যাঁ এগুলোতেই আমি পরীক্ষা দিব। তো এনিওয়েজ আসেন যে হচ্ছে আপনাদের এটা জুলাই 23-এর একটা কোয়েশ্চেন ছিল। 60-year-old postmenopausal lady osteoporotic changes নিয়ে আপনার কাছে এসছে। কোয়েশ্চেন হচ্ছে why osteoporosis is common in postmenopausal lady। যা আমরা আজকে পড়েছি ওখান থেকেই মোটামুটি কিন্তু কোয়েশ্চেন গুলা, মার্কস আমি লিখতে ভুলে গেছি এখানে। মনে করেন এখানে 1.5 মার্কের মতন থাকবে, তাহলে এটার অ্যান্সার কি দিবেন? পোস্ট মেনোপজাল লেডির ক্ষেত্রে কেন কমনলি আপনার অস্টিওপোরোসিস হবে? এস্ট্রোজেনের অভাবে। ওই যে আমরা একটু বলছিলাম যে ইস্ট্রোজেন হচ্ছে আপনার 3টা ভাবে কাজ করে। ওর মূলত হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমায় দেয়, ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। যখন আপনার ইস্ট্রোজেন নাই হয়ে যাচ্ছে তখন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং অস্টিওপোরোসিস হয়। সো আপনি যখন ইস্ট্রোজেনের ফাংশনটা লিখে দিবেন, অ্যান্সার কমপ্লিট হয়ে যাচ্ছে। হাউ কুড ইউ প্রিভেন্ট ইট? এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। অস্টিওপোরোসিস কিভাবে প্রিভেন্ট করবেন? এটা কিন্তু আপনাদের কিছু পুরোটাই লিখে দিছি আমি, যে আপনাদেরকে ম্যানেজমেন্ট যেটা অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন কিন্তু একই। আপনাদেরকে পুরো নোটই বানাই দিছি আমি একদম, যে কাউন্সেলিং থেকে শুরু করবেন, কিভাবে প্রিভেন্ট করবেন, কাউন্সেলিং লিখবেন,
নন ফার্মাকোলজিক ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিক ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিকের মধ্যে হরমোনাল, নন হরমোনাল করে একদম সুন্দর মতন এটাকে আপনারা আপনি অস্টিওপোরোটিক চেঞ্জের যে এটা বলেছিলেন না, নন হরমোনালের 4 নাম্বারটা একটা বলেছিলেন জোলিনড্রেনিক অ্যাসিডের পরে, ওটা কি ছিল? বিসফসফোনেট, সার্ম, এসিআরএম আর হলো জোলিনড্রেনিক অ্যাসিড এর পরে একটা বলছিলেন, ওটা আমি মিস করে গিয়েছিলাম। অস্টিওপ্রোজেরিন, অস্টিও প্রোজেরিন, প্রোজেরিন, আচ্ছা। অস্টিওপ্রোজেরিন। ওকে, সো আচ্ছা। ওই অ্যানসারটা ওইটা হচ্ছে আপনারা বোথ অ্যাপ্লিকেবল ফর প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট, দুইটার ক্ষেত্রেই আপনারা একই অ্যানসার দিবেন। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন, এটাও দেখে যাই আমরা, যে হচ্ছে কি আপনার 52-year-old menopausal lady, আচ্ছা 50-year-old lady menopausal for 2 years, এখন আপনার কাছে আসছে হট ফ্লাশ স্লিপ ডিস্টারবেন্স নিয়ে। Why she developed such symptoms? বলেন, যা মনে চায় বলেন, এটা বললাম এতক্ষণ। এটা যে এখন আপনি পারবেন না, আপনি তো আজকে পড়ে আসেন নাই, আপনি কেবল শুনছেন, তো যতটুকু যা মনে আছে। সিমটমস কেন ডেভেলপ করলো, হট ফ্লাশ কেন হয়, ইস্ট্রোজেনের সাথে কি সম্পর্ক বলছিলাম আপনাদেরকে, যে যে থার্মোরেগুলেটরি সেন্টার আর হচ্ছে মানে আমার হাইপোথ্যালামাসে যে থার্মোরেগুলেটরি সেন্টার এবং আমার হচ্ছে জিএনআরএইচ এর পালস সেক্রেশনের সেন্টার, কি জায়গা থেকে হয়? হাইপোথ্যালামাস থেকে। যেহেতু এখন আর ইস্ট্রোজেন নাই, সেহেতু এখন আপনার হচ্ছে থার্মোরেগুলেটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়ে এখন আপনার পার্সপিরেশন আর ভেসোডাইলেটেশন হবে, সো হট ফ্লাশ হবে। এই হচ্ছে অ্যানসার। মার্কস দেখে অ্যানসার করবেন। যদি একদমই ছোট মার্কস থাকে নিজের ভাষায় সুন্দর করে লিখবেন, যদি বড় মার্কস থাকে আশা করি এই কোয়েশ্চেনে বড় মার্ক দিবে না, যদি বড় মার্ক দেয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বইয়ের ভাষা সুন্দর মতন পয়েন্ট 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 করে লিখবেন। তারপরে বলছে হোয়াট ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসাবে আপনি এমএইচটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিবেন, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আদার ট্রিটমেন্ট মডালিটিস আপনার কি কি থাকতে পারে, এটার মধ্যেই আপনি বললেন যে হচ্ছে গিয়ে আমার এখানে অনেকগুলো অপশনস আছে, যেমন হচ্ছে গিয়ে আমি সিঙ্গল হরমোন দিতে পারি, কম্বিনেশন হরমোন দিতে পারি, বা হচ্ছে টিবোলোন দিতে পারি, আদার ট্রিটমেন্ট মডালিটিস এর মধ্যে এসে পড়বে। এরপরে আরো আরেকটা দেওয়া আছে যেখানে কিনা আপনাদের সিমিলার ভেসোমোটর সিমটমস লেখা আছে। কোয়েশ্চেনে বলছে যে এক্সপ্লেইন এন্ড এভালুয়েট দি সিমটমস, ভেসোমোটর সিমটমস এক্সপ্লেইন করবেন, কেন হলো সেটা এক্সপ্লেইন করবেন। হাউ উইল ইউ ট্রিট হার, এটা আপনাদের অলরেডি নোট করে দিছি, সো এটার পিছনে আমরা আর সময় দিলাম না। আসেন অ্যাবর্শন থেকে কিছু প্রশ্ন আমরা দেখব, যে আপনার কাছে রোগী ইনডিউসড অ্যাবর্শনের হিস্ট্রি নিয়ে আসছে, এখন ফিভার এবং ফাউল স্মেলিং ডিসচার্জ নিয়ে আসছে, ইমিডিয়েটলি আপনি কি করবেন? এনি ফোর। ইমিডিয়েটলি পেশেন্টকে হসপিটালাইজড করব। ভেরি গুড, এটা একদম ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলবেন, কারণ বুঝাই যাচ্ছে রোগী একদম। তারপরে হচ্ছে আমি নিব ভ্যাজিনাল স্মেয়ার নিব, ভ্যাজিনাল আচ্ছা সার্জারি পাঠাবো ভ্যাজিনাল ডিস্ট্রিক্টটা। আচ্ছা, আপনি পাঠাবেন একটা স্যাম্পল, মানে হচ্ছে গিয়ে সোয়াব পাঠাই দিয়ে সাথে সাথে আপনি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করবেন। ফ্লুইড লাগলে আপনি যদি ডিহাইড্রেশন বা যদি রোগী শকে থাকে সেটাও হচ্ছে গিয়ে আপনি এক লাইনে লিখে দিতে পারেন যে ইফ দি পেশেন্ট ইজ ইন শক, তাহলে হচ্ছে গিয়ে আপনি সাথে সাথে শকের ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু এবিসিডি আপনি ম্যানেজ করবেন। ওটা জাস্ট একটা লাইনেই বলে দিবে যে যদি শকে থাকে আমি এবিসিডি ওয়াইজ ম্যানেজ করে দিব। তারপরে হচ্ছে গিয়ে 1 নম্বরে হসপিটাল অ্যাডমিশন, শকে থাকলে এবিসিডি ম্যানেজমেন্ট করবেন। দিনে লিখতে পারেন যে হচ্ছে গিয়ে আমি হাই ভ্যাজাইনাল সোয়াব পাঠাই দিয়ে, বা হচ্ছে গিয়ে আমি সোয়াব পাঠাবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। কালচার গুলো পাঠাই দিয়ে লিখলেন যে ইনভেস্টিগেশন পাঠিয়ে দিয়ে আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। আর তারপরে হচ্ছে গিয়ে আপনি রোগীকে এরপরে তার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের দিকে আস্তে আস্তে আগাতে থাকবেন। ডেফিনিটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা এটা একদম নোট করে পড়ছি, অ্যান্টিবায়োটিক দিবেন এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পর হচ্ছে আমি করব, অ্যান্টিবায়োটিক দেওয়ার 24 আওয়ার্স পরে এটা ইভাকুয়েট করে দিব। এভাকুয়েট করবেন এবং যেভাবে যা লাগবে, সার্জারি লাগলে সার্জারি, বা যেভাবে যা লাগে আপনি সেভাবে ট্রিট করবেন। সিকুয়েলি অফ আনসেফ অ্যাবর্শন, সিকুয়েলি বলতে কমপ্লিকেশন, সহজ জিনিস। প্রথমেই হচ্ছে ইমিডিয়েট কিছু কমপ্লিট হতে পারে, আর হচ্ছে রিমোট হতে পারে। ইমিডিয়েট যেটা হতে পারে হেমোরেজ হতে পারে, দেন হচ্ছে আমার পারফোরেশন হতে পারে, ইনজুরি হতে পারে। আর রিমোটের মধ্যে পিআইডি ডেভেলপ করতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, টিউবাল ব্লক হতে পারে, একটপিক হতে পারে। এগুলো আমরা ওই যে বললাম যে পিআইডি বা হচ্ছে আমার ফার্দার ডিসপেরোনি, এগুলো আমরা ডেভেলপ করতে পারে। সো আমরা কমপ্লিকেশন লিখে দিব ওদের মার্কসে।
আবার হিস্ট্রি অফ ইন্ডিউসড অ্যাবর্শন নিয়ে আসছে, হাউ উইল ইউ ট্রিট বাই মেডিকেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা মনে হয় আবার এখানে কি বলতে চাচ্ছে, ইনকমপ্লিট অ্যাবর্শন হয়তো বা এখানে বলতে চাচ্ছে, বাকিটা কমপ্লিট এটা হাউ উইল ইউ ট্রিট বাই মেডিকেল ম্যানেজমেন্ট। ইনকমপ্লিট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনকমপ্লিটের যে ডোজ করেছেন ওইটা জাস্ট না, less than 12 weeks আর more than 12 weeks হলে, less than 12 weeks হলে ওই যে 2 ট্যাবলেট স্টেট or হচ্ছে এমবিএ করে দিব, আর হচ্ছে more than 12 weeks হলে 2 ট্যাবলেট স্টেট or অক্সিটোসিন দিয়ে ইনফিউশন দেব। ওকে, এটা জাস্ট আপনার নাম এবং সাথে ডোজটা লিখে দিয়ে 1 মার্কের জন্য, যেহেতু আপনাকে অলরেডি 2টা ভাগ করে ফেলতে হইতেছে, জাস্ট 2টা লাইন লিখে দিবেন, 12 সপ্তাহের আগে 12 সপ্তাহের পরে দিয়ে নাম আর ডোজ। হাউ উইল ইউ এনশিওর কমপ্লিশন অফ অ্যাবর্শন প্রসেস। কমপ্লিট যে হয়েছে কেমনে এনশিওর করবেন? আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। বুঝি নাই আপা। কোনো আর প্রোডাক্ট অফ কনসেপশন আসবে না, গ্রিটিং সেন্সেশন আসবে, আর হচ্ছে ফ্রদি ডিকচার্স মানে একটু বাবল আসবে আর কি, আর গ্রিটিং সেন্সেশন পাওয়া যাবে, এগুলো দেখে বোঝা যাবে যে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মানে এটা তো হচ্ছে আমি যদি এমবিএ করি বা হচ্ছে আমি যদি ইভাকুয়েশন করি, কিন্তু আমি ক্লিনিক্যালি প্রথমে হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, তারপরে আমি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হবো যে কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু আপনার প্রশ্নে আসলে পুরাটা প্রশ্ন থাকলে আর একটু সুন্দর করে এটা অ্যান্সার করা যেত। যেরকম যা মনে হচ্ছে এখানে শুধু ইনকমপ্লিট অ্যাবর্শন ছিল এবং তারপরে আপনি মেডিকেলি ম্যানেজ করেছেন। তারপরে আসলে ওই যে গ্রিটি সেন্সেশন গুলো তো আমরা হচ্ছে কি আপনার যখন ডিএনসি আমরা করছি, ডিএনসি তো না ডিইএনসি যখন আমরা করছি, তখন হচ্ছে ওইটা আপনি ইনস্ট্রুমেন্টালি কিভাবে বুঝতেছেন। আর এমনিতে যদি আপনার এইভাবে মেডিকেল ম্যানেজমেন্টের পরে কোয়েশ্চেন আসে তাহলে একদম শুরু করবেন যে আপনার এক্সামিনেশন এবং আপনার হচ্ছে ইনভেস্টিগেশনের ফাইন্ডিং দিয়ে। এখানে মূলত হচ্ছে কি আপনার ওই ক্লিনিক্যালি আপনি কিছু পাচ্ছেন না, বা যে যে ফাইন্ডিংস আমরা পাই পরে একটা ইউএসজি করে আপনি খালি পাচ্ছেন, তাহলে এটা হচ্ছে আপনি ইনশিওর করলেন। when will you start contraception, 2.5 মার্কে আসছে। এটা তো হচ্ছে ইমিডিয়েটলি স্টার্ট করতে বলছে, কিন্তু এটা 2.5 মার্চ তো। এখন পুরাটা লিখবেন যে হচ্ছে এইটা এটা যদি সে ইউজ করে, সে কি ইউজ করে সেটা তো লিখে নাই, তাহলে আপনি ওইভাবে পুরাটা লিখবেন যে কন্ডম ইউজ করলে বা হচ্ছে আমার ওসিপি ইউজ করলে ইমিডিয়েটলি স্টার্ট করব, যদি আমার ফার্দার ইনভেশন দরকার পড়ে তাহলে হচ্ছে গিয়ে আমি অন্য জিনিস যদি ম্যানেজ করা লাগে ম্যানেজ করে তারপরে হচ্ছে আমি কন্ট্রাসেপশন শুরু করে দিব। ওইভাবে লিখে দিবেন, যেহেতু 2.5 মার্ক জানতে চাইছে আপনি 4টা পয়েন্ট লিখবেন এখানে ওজিএসবি থেকে। আচ্ছা আচ্ছা, এখানে বারবার একটা কোয়েশ্চেন আসতেছে, এটা বোধহয় আপনাদেরকে বলিনি, আগে কোয়েশ্চেন পড়ি। 20-year-old লেডি অ্যাবনোরিক ফর 3 months, মাইল্ড পিভি ব্লিডিং নিয়ে আসছে, আল্ট্রাসোনোগ্রামে 10 weeks এর মিসড অ্যাবর্শন, কাউন্সেলিং এর পরে পেশেন্ট চুজেস মেডিকেল ম্যানেজমেন্ট। এখানে আপনাদেরকে এমএম কিট সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে, এটা মনে হয় মাঝখানে একটু ছুটে গেছে, যে আমার ইনডিউসড অ্যাবর্শন বা মেডিকেল ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। ইনডিউসড মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আপনি কিভাবে করবেন। মেডিকেল টার্মিনেশন কিভাবে করবেন এটা আমরা মোটামুটি সবাই পারি। আমরা হচ্ছে কি যে ড্রাগস ইউজড ইন মেডিকেল ম্যানেজমেন্ট এন্ড মেনশন ইটস ডোজেস, আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে কি মানে ট্রেড নেম হচ্ছে এমএমকি, যেখানে কিনা আমরা ইউজ করি মিজোপ্রোস্টল আর হচ্ছে মেফেনামিক অ্যাসিডের, মিফেপ্রিস্টন আর হচ্ছে মিসোপ্রোস্টল, দুইটা আমরা ইউজ করি। মিফেপ্রিস্টনটা হচ্ছে কি মিফেপ্রিস্টনটা হচ্ছে কি আমরা প্রথমে যেটা ইউজ করি, মিফেপ্রিস্টনটা সিঙ্গেল ট্যাব, এটা হচ্ছে কি আপনার 1 ট্যাব পারোরালি স্ট্যাট রোগী খাবে নরমালি। আর তারপরে হচ্ছে গিয়ে আফটার 24 আওয়ার্স রোগী হচ্ছে গিয়ে 4টা ট্যাবলেট মিসোপ্রোস্টল অথবা 800 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল সে হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়ালি বা বাক্কালি সে হচ্ছে গিয়ে রেখে দিবে ফর 30 মিনিটস, সাবলিঙ্গুয়ালি অথবা বাক্কালি রেখে দিবে 30 মিনিটস, তারপরে সেটাকে সোয়ালো করে খেয়ে ফেলবে। এটা হচ্ছে আমার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির ম্যানেজমেন্ট এবং ডোসেজ। এভাবে ইউজ করতে হবে। এটার আপনার অ্যাডভান্টেজ কি থাকবে বা এটা আপনার কি কাজে আসবে, এটা হচ্ছে কি আপনারা বলবেন যে 97 to 99% হচ্ছে এফেক্টিভলিও কাজ করে এবং ইট হেল্পস টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগন্যান্সি। ইট ইজ কম্পারেটিভলি আ সেফ মেথড। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার এমএম কিটের পরে এটা ইট ক্যান বি আ ফেইলিয়ার, আপনার ফেল হতে পারে। দেয়ার ক্যান বি ইনকমপ্লিট অ্যাবর্শন বা ফেইলিয়ার মানে হচ্ছে আপনার প্রেগন্যান্সি উইল কন্টিনিউ করবে, ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে।
হেভি ব্লিডিং হতে পারে, রোগীর জন্য ইনটলারেবল পেইন হতে পারে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আপনারা একদম নর্মাল মিসোপ্রোস্টল মিফেপ্রিস্টনের কন্ট্রাইন্ডিকেশন লিখে দিবেন। সো এই হচ্ছে আপনার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অথবা আপনাদের ইনডিউসড অ্যাবর্শনের হচ্ছে গিয়ে শর্ট নোট বা ছোট করে কাহিনী। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যদি আমার প্রিভিয়াস সিজারিয়ানের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমি এটা কত উইকস পর্যন্ত সেফলি ইউজ করতে পারবো? এমএম কিট, হ্যাঁ, এমএম কিট আমাদের ম্যাডামরা যেটা বলে যে হচ্ছে গিয়ে আসলে আপনার 9 উইকস এর মধ্যে ইউজ করলে ভালো, এরপরে আসলে হচ্ছে ইট বিকামস রিস্কি। এবং আমাদের আরো কিছু ম্যাডাম আছেন যারা কিনা এমএম কিট একদমই পছন্দই করেন না, সিএস এর পরে এমএম কিট একদমই পছন্দ করে না, কারণ মিসোপ্রিস্টল তো হচ্ছে কি আপনার কি করে, কন্ট্রাকশন করে রাপচার করে ফেলতে পারে। কন্ট্রাকশন করে, যেহেতু কন্ট্রাকশন করে আপনার রাপচার হওয়ার চান্সেস থাকে বলেই হচ্ছে কি অনেক ম্যাডাম আছেন যে ওনারা প্রেফারই করেন না এমএম কিট দিতে মানা করে। সেক্ষেত্রে আমার তাহলে প্রেফারেবল মেথড কি? অনেকে আছে যে সিজারিয়ান করেছে, বাচ্চার বয়স 2 মাস, এখন আবার প্রেগন্যান্সি নিয়ে আসছে 5 সপ্তাহ বা 6 সপ্তাহ, বা বাচ্চার বয়স 8 মাস 9 মাস, প্রেগন্যান্সি নিয়ে আসছে 2-3 মাসের, সে এটা কন্টিনিউ করতে চায় না, সেক্ষেত্রে আমার মেথড অফ হচ্ছে টার্মিনেশনটা কি হবে? আচ্ছা, একটা তো হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে আমরা ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার করি, এবং এটা হচ্ছে গিয়ে একদম আপনার সেফ এবং হচ্ছে গিয়ে অ্যাডভাইসড মেথড হচ্ছে ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার করে ডাইলেট সার্ভিসটাকে ডাইলেট করে আপনি তারপরে এভাকুয়েট করে দিলেন, এটা একটা। আর একটা হচ্ছে যদি অনেক বেশি ধরেন, এই যে আপনি যেটা বললেন আপা, যে হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার কাছে 5 সপ্তাহ প্রেগন্যান্সি নিয়ে আসছে বা হচ্ছে গিয়ে 6 সপ্তাহের প্রেগন্যান্সি নিয়ে আসছে, এর মোটামুটি 7-8 সপ্তাহ আমি সবসময় দেখছি আইসিসি করা হয়। যদি একদম ছোট হয় সেই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে ম্যাডামরা প্রেফার করেন, আমাদের ডিএমসি তে আমরা যেটা দেখেছি যে হচ্ছে অনেক ম্যাডাম বলেন যে হচ্ছে আপনার ওটাকে একটু ডাইলেটার দিয়ে আপনি জাস্ট ইসের টেবিলেই, আপনার ডিএনসি টেবিলে ডাইলেটার দিয়ে একটু ডাইলেট করেই আপনি প্রোডাক্টটাকে বের করে দিতে পারেন। অল্প প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে অন্য কোনো প্রসিডিউরে যাওয়ার দরকার পড়ে না। বেসিক্যালি মেডিকেল মেথডটা হচ্ছে অনেক ম্যাডামই পছন্দ করেন না, মিসোপ্রোস্টল অনেক ম্যাডামই পছন্দ করেন না দেয়া সিএস এর পরে, এটা রিস্কি হয়ে যায়। ওকে, সো এই গেল মোটামুটি আপনাদের এখানকার কথাবার্তা। ইউরিনারি কন্টিনেন্সটার থেকে আমরা হচ্ছে আরেকটা জাস্ট কোয়েশ্চেন দেখে রাখবো। জুলাই 23-এ আসছিল 55-year-old মেনোপজাল লেডি ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসছে, এখানে কোনো কিছু স্পেসিফাই করা ছিল না, আপনি যে আর্জ ইনকন্টিনেন্স বা স্ট্রেস আলাদা করবেন এরকম কিছুই ছিল না। ফার্স্ট কোয়েশ্চেনে ছিল পসিবিলিটিস, কি কি হইতে পারে ইনকন্টিনেন্স যে রোগীর হয়েছে। এখানে যেহেতু কিছু বলা নাই, আপনি সমস্ত অপশনস দিতে পারেন যে আমার রোগীর হয়তো বা স্ট্রেস ইনকন্টিনেন্স হয়েছে, হয়তো বা আর্জ হয়েছে, আর্জ ইনকন্টিনেন্স, হয়তো বা মিক্সড ইনকন্টিনেন্স, হয়তো বা ইউটিআই হয়েছে, এগুলো আপনি সবই এখানে আপনার দেওয়ার সুযোগ আছে, যেহেতু কিছু আপনার কোয়েশ্চেনে ছিল না। রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে ওই যে বললাম যে আপনাদের একদম স্ট্রেস ইনকন্টিনেন্স এর অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস বলে দিয়েছিলাম, কোন কোন কারণে আপনার রোগী স্ট্রেস ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে, ডেভেলপমেন্টাল উইকনেস থেকে শুরু করে ট্রমা এবং পোস্ট মেনোপজাল প্রেগন্যান্সি এইসব। আর বেস্ট ওয়ে টু ডায়াগনোস স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, বেস্ট ওয়ে টু ডায়াগনোস, আচ্ছা এটা মনে হয় আমি আলাদা করে বলি নাই। বেস্ট ওয়ে টু ডায়াগনোস ইউরিনারি স্ট্রেস জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স হচ্ছে গিয়ে বলা হয় যে
এটা আপনি ডায়াগনোজ করতে পারবেন একমাত্র ইউরোডাইনামিক অ্যাসেসমেন্টের মাধ্যমে। ইউরোডাইনামিক অ্যাসেসমেন্টের আন্ডারেই দেখবেন আপনার ইউরোফ্লোমেট্রি, সিস্টোমেট্রি এগুলো চলে আসবে। এটা প্রথমে লিখে তারপরে আপনি 2 মার্কসের জন্য ওগুলো ছোট ছোট করে পয়েন্টস লিখে দিবেন যে আপনি কি কি ফিচার্স দেখতে চাচ্ছেন ইউরোফ্লোমেট্রি বা সিস্টোমেট্রিতে। আসেন আমরা কিছু এসবিএ কোয়েশ্চেন দেখে ক্লাসটা শেষ করব। আচ্ছা, প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে 55-year-old lady attends gynae OPD with urinary incontinence associated with urgency. Urine dipstick test হচ্ছে গিয়ে নেগেটিভ. What should be considered the first line of treatment? এটা কি ধরনের ইনকন্টিনেন্স? ও আচ্ছা, বলেই তো দিছে diagnosed with urge urinary ইনকন্টিনেন্স। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কি হবে? অপশন দেখেন, যা মনে আসে বলেন। আপনার আজকে পারার কথা না, আপনি এখনো পড়েন নাই কিছু, সো আপনার যা মনে হয় বলেন, আমি বলে দিচ্ছি অ্যান্সার। আর্জ ইনকন্টিনেন্সকে সর্বপ্রথম আপনি কি দিবেন? ব্লাডার ট্রেনিং করাবেন, বটুলিনাম টক্সিন দিবেন, মিরাবেগ দিবেন, অক্সিবিউটিনিন দিবেন, নাকি কেগেলস এক্সারসাইজ করাবেন? কেগেলটা না, কেগেল এক্সারসাইজটা আগে করাবো। এটা কিন্তু আর্জ ইনকন্টিনেন্স বলছে। ওইটা তো স্ট্রেসের। স্ট্রেসে আমরা কেগেলস করাই, কিন্তু আর্জ ইনকন্টিনেন্সের রোগীও যে আমরা বলেছিলাম ওর প্রবলেম সাইকোসোম্যাটিক প্রবলেম ওর মেইনলি। তাহলে ব্লাডার ট্রেনিং করতে ব্লাডার ট্রেনিং করতে হবে। প্রথমেই যখন আসে ওদেরকে আমরা 6 সপ্তাহের জন্য বলবো আপনি ব্লাডার ট্রেনিং, ওই সিস্টেম শিখাই দিব যে আপনি 6 সপ্তাহ এই ট্রেনিং করে তারপরে আবার আসবেন। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন ছিল আপনাদের যে once a menopausal woman is established on menopausal hormone treatment, how often should she be reviewed? এটা সহজ, আপনি এমএইচটি শুরু করেছেন, এখন কয়দিন পর পর ফলো আপ দিবেন ওকে? এটা বলে দিছিলাম তো, একটু আগেই বলছি পড়ার সময়। বছর বছর অ্যানুয়ালি 1 বছর পর পর আপনি তাকে রিভিউ করবেন বা ফলো আপ করবেন। আচ্ছা, 45-year-old lady, 4টা বাচ্চা আছে, attends GOPD with urgency and incontinence while laughing and coughing. There is no significant medical history and not taking any medication. BMI 35, drinks 3 cups of tea every day. এখন আপনি কি করবেন এই রোগীকে? সবার আগে ওর ওজনটা কমাইতে বলবো, টি কফি খাওয়া বন্ধ করতে বলবো, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এগুলো তো অপশনে নাই। আপনার এখানে কিন্তু দেখেন আর্জেন্সিও আছে, আবার ওই দিক দিয়ে আপনার ইনকন্টিনেন্স ওয়াইল কাফিং লাফিং, তার মানে এটা কিন্তু মিক্সড ইনকন্টিনেন্স এর কথা বলছে। হ্যাঁ, মিক্সড ইনকন্টিনেন্স এর রোগী। এখন আপনি তাকে কি কি করে আসতে বলবেন? প্রথম দিকে আপনি তাকে কি করতে দিবেন বা কি করতে বলবেন? ওই যে বললেন ট্রেনিং, ব্লাডার ট্রেনিং দিয়ে আসবে আগে। না, অপশনে নাই তো। অপশন দিবেন, কি করবেন? The patient to ask the patient to keep the bladder tidy and enjoy conservative measure, and এটা হবে না? আচ্ছা, এখানে মানে 2টা অপশন একই আসছে। আচ্ছা, যাই হোক, এটা একটা অপশন। patient ওইটা, এটার অ্যান্সার হচ্ছে 3 মান্থস। বুঝছেন? আপনার রোগীকে যখন এরকম মিক্সড ইনকন্টিনেন্স নিয়ে আসছে, তখন হচ্ছে কি আপনি আপনার রোগীকে ব্লাডার ডায়েটকে মেইনটেইন করবে এবং কেগেলস এক্সারসাইজ করবে ফর 3 মান্থস, 3 মাসের জন্য। এখানে আরেকটা অপশন মানে অন্য কিছু ছিল। এখানে অ্যান্সার হচ্ছে 3 মাসের জন্য সে এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে তারপরে ফলো আপে আসবে। মোস্ট কমন প্রবলেম ফর আ ওম্যান ফলোইং সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি হচ্ছে যে আমরা একটা মানে মনে করেন হিস্টেরোস্কোপের মতন একদম লম্বা একটা, এটা ইউটিআই হতে পারে, হতে পারে, বাট দ্যাটস নট মোস্ট কমন। একদম নর্মাল চিন্তা করেন, একটা ইনস্ট্রুমেন্ট আপনি ঢুকাইছেন, ঢুকানোর পরে পারফোরেশন, ব্লাডার পারফোরেশন,
ভাড়ার পারফরমেশন তো কোন নাকি আপনি রুগী আপনাকে এসে বলবে এখন তার প্রস্রাব করার সময় জামা পড়া হালকা জামা বা হালকা ব্লিডিং হতে পারে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে ওমেন এট 7 weeks প্রেগন্যান্সি আপনার কাছে আসছে উইথ পারভেজিনাল স্পটিং, টিভিএস করলেন, করে দেখলেন জেস্টেশনাল স্যাক মেজার্স 15 মিলিমিটার ইন ডায়ামিটার, 7 সপ্তাহে 15 মিলিমিটার। Follow-up scan done 2 weeks later and shows gestational sac of 24 millimeter diameter. There is now a yolk sac visible with fetal hole with crown rump length of 7 millimeter but no fetal heartbeat found. What would be the diagnosis? Glycatovum. Okay, option A. এটা মিসড অ্যাবর্শন। Missed abortion, right? এটা অনেকগুলো নাম আছে, এটা অ্যান্সার মিসড মিসক্যারেজ। 25-year-old woman with no live issue attends gynae OPD with history of 3 first trimester miscarriage. During consultation, she inquires about her chances of a successful pregnancy when she next becomes pregnant. Which figure should be quoted? Basically, আপনার কাছে জানতে চাচ্ছে তিনটা অ্যাবর্শনের হিস্ট্রি। 75%। 75%, এটা হচ্ছে আমার সাকসেসফুল প্রেগন্যান্সির রেট ফলোইং আরপিএল 75%। আর এর সাথে হচ্ছে কি আমরা যা আজকে মোটামুটি আমাদের টপিক ছিল এতটুকু হচ্ছে কি আমরা কভার করেছি। আপনারা আজকে পড়েন বা হচ্ছে এটার পরীক্ষা দেন, দিয়ে দেখেন আর কোনো প্রবলেম আপনারা ফেস করেন কিনা। আর মোস্টলি তো কেউ আসলে হচ্ছে কি আপনারা অ্যাটেন্ড করেন নাই লাইভ ক্লাস, তো পরবর্তীতে আপনারা যখন দেখে নেবেন, যদি পরবর্তীতে আপনাদের মনে হয় কোনো একটা কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেন আপনাদের আছে যেটা আমি বলেছিলাম যে আরো শিওর হয়ে জানাবো যে সার্জিক্যাল মেনোপজের কতদিন পরে আমরা এমএইচটি স্টার্ট করতে পারি, এটা আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এছাড়া আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।